শিরোনাম নিবেদন করছে ইউরো সম্পর্কের সূচনায় শিল্প ও জীবনের মেলবন্ধনে আপনার বিশ্বাসে আনে ভবিষ্যতের সুরক্ষা। নমস্কার, আপনি দেখছেন স্টার আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে কোনো রকম ভূমিকা না করে দিদি যে ঘটনাটা আজ এক সপ্তাহ হয়নি আমাদের সবার চোখে জল এনে দিয়েছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আমরা আমাদের 90 জন সহনাগরিককে হারিয়েছি। আজকে স্টার আনন্দ এই কয়েক মিনিট আগে আমরা ফরেন্সিক আজকে তারা তদন্তে গেছিলেন। ফরেন্সিক বিভাগের যে রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট, দুটোই বলছে যে আগুন লাগে রাত্রিবেলা। দ্য টেলিগ্রাফ পত্রিকায় আমি দেখছিলাম যে 2:15 একজন রোগী ধোঁয়ার গন্ধ পান, তিনি বলেছেন। আজকে ফরেন্সিক দপ্তরের রিপোর্ট, পুলিশ রিপোর্ট, দুটোই বলছে যে ফ্র্যাঙ্ক রস ওষুধের দোকান ছিল, তুলো সম্পূর্ণ বেআইনিভাবে তুলো জমা করা ছিল, সেই তুলো স্তূপে আগুন লাগে। হাসপাতালের কর্মীরা খবর যাতে বাইরে না বেরোয় নিজেরা নেভানোর চেষ্টা করেন, ভাবেন যে তুলো নিভে গেছে, বাইরে খবর দেন না। এবং তারপরে দমকল প্রথম খবর পায় 55 তলা বস্তির লোকেদের কাছ থেকে, তখন 4টে বেজে গেছে, 2 ঘন্টা অতিক্রান্ত, এবং আগুন নিভে গেছে বলে সেই কর্মীরা কাউকে না জানিয়ে, কর্তৃপক্ষকে অবশ্যই তারা জানিয়েছিলেন, ওপরে চলে আসেন। তারপর এই গোটা অগ্নিকাণ্ড হাতের বাইরে চলে যায়। অর্থাৎ যদি এই 2 বা 2:15 সময় ব্যবস্থা নিয়ে যেত, আমাদের 90 জন সহনাগরিকের প্রাণ অনায়াসে বাঁচতে পারত। কি বলবেন? না, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং লজ্জাজনক ঘটনা খুবই। এবং যেহেতু এটা একটা ইনভেস্টিগেশন হচ্ছে এবং বিচার বিভাগে তদন্ত হবে, সুতরাং ডিটেলস এ ব্যাপারে তদন্ত রিপোর্ট নিয়ে বা তদন্তে যেটা পেয়েছি সেটা নিয়ে আমরা আলোচনা করব না। কিন্তু যেহেতু আপনারা নিজে কিছু কিছু রিপোর্ট সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও করছেন, ইনভেস্টিগেটিভ রিপোর্ট যেটা, এবং আমিও কিছু কিছু যেটা শুনছি, আমি তদন্তের ব্যাপারে কোনো কথা বলবো না, কারণ তদন্ত যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হয় আমার পক্ষে বলা ঠিক হবে না। কিন্তু আমি শুনেছি যে 2:15 নাগাদ ঘটনা ঘটেছে, আর 4:04 নাগাদ পুলিশকে বা ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে। আগুন লাগার ঘটনায় আপনারা জানেন যে আগুন খুব দ্রুত ছড়ায়, এবং আগুন হচ্ছে একটু বাতাস থাকলে আগুনে বা আগুনের পরিধিটা এতই ব্যাপক যে আগুনকে আমরা খুব ভয় পাই। সবাই সেজন্য বলে আগুন থেকে, জল থেকে সাবধান। জল যখন ছেড়ে দেওয়া হয়, বা আমি যেমন এবারে আপনারা দেখেছেন, হয়তো অনেকে ভুলে গেছে মার্ক করতে, এবারে বন্যাটা কিন্তু আমরা রুখে দিয়েছিলাম। তার কারণ সেই সময়টা প্রথমেই আমরা ক্ষমতায় এসেছিলাম যে জল ছেড়ে দেয়, ফলে একটা ম্যান মেড ফ্ল্যাড হয়ে যায়, টোটাল ফ্ল্যাড হয়, যেটা আপনারা লক্ষ্য করবেন। ব্যাপক বৃষ্টি হয়েছিল এবারে, কিন্তু সেই বন্যাটা আমরা করতে দিইনি, নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম কিছু বুদ্ধি দিয়ে, কিছু কাজকর্ম দিয়ে। সেরকম এই আগুনের ঘটনাটা যেটা হচ্ছে, আমরা লক্ষ্য করে দেখি যদি কোনো আগুন লাগে 5 মিনিটের মধ্যে পুরো, এমনকি 1 মিনিটের মধ্যে অনেকে 80% দগ্ধ হয়ে যায়। সেখানে কি করে এরা, আমি ভেবে পাই না। তুলোতে আগুন, তুলো কতগুলো জিনিস আছে যেগুলোতে আগুন খুব হালকা, খুব হালকা, ফটাফট ফটাফট আগুন চলে যায়। আর অত তুলো ওখানে ছিলই বা কেন? ব্যান্ডেজে বা ড্রেসিং এ যেসব তুলো লাগে সেগুলো তো একটু মানে সফিস্টিকেটেড টাইপের একটু, আর বেশ করে অত দামি নামি নার্সিং হোম, সেখানে কোয়ালিটিটা নিয়েও আমার মনে হচ্ছে এখন এসব আপনাদের এই ছবিতে দেখে যে কোয়ালিটি সম্বন্ধে, এটা কি বালিশ করা তুলো, মানে বালিশে আমরা যে মাথা দিয়ে ঘুমোই সেই তুলো কি? অপারেশনে তো তুলো। এবং সবথেকে বড় কথা, কোথায় জমা আছে না, যেটা পার্কিং, যেটা কর্পোরেশনের প্ল্যান বলছে যে শুধুমাত্র গাড়ি পার্ক করার জন্য যে জায়গাটা দেয়া হয়েছে। এবং সেক্ষেত্রেও দমকল আমাদের গভর্নমেন্ট আসার পরে, আমি ইভেন কর্পোরেশন আসার পরে আমি টিফিন হাউসের আগুনটা দেখেছিলাম, তো আমি সেজন্য শোভনকে বলেছিলাম এবং দমকল পুলিশ 3 জনকেই বলেছিলাম যে তোমরা এখন থেকে গিয়ে গিয়ে কিছু ভিজিট করো, এবং এটা মিটিং না ডাকো। মিটিংও ডেকেছিল, অনেকগুলো বাড়ি আইডেন্টিফাই করেছে এবং তাদের রিকোয়েস্ট করেছে যে দেখুন আপনারা এগুলো রেকটিফাই করুন। অনেকে করেছে, যেমন কলকাতা পুলিশ আজকে আমার বলছিল 20টা বাড়ি করেনি। আমি তাদের ডেকে কথা বলুন ইমিডিয়েট, তার মধ্যে 4 জনকে অ্যারেস্টও করা হয়েছে। কিন্তু নিজেদেরও একটু সচেতন থাকতে হবে, কারণ জীবনটা আমার। এইসব ঘটনায় প্রাণ যায়, কখনো আমার যাবে, কখনো আমার পরিবারজনের যাবে, কখনো আমার বন্ধু বান্ধবের যাবে, কখনো আমার সহনাগরিকের যাবে। প্রত্যেকটা জীবনই খুব গুরুত্বপূর্ণ। এবং আমি যতদূর শুনেছি যে দমকল থেকে বলা হয়েছিল যে আপনারা এটাকে ইমিডিয়েট রেকটিফাই করুন, কিন্তু সেটা রেকটিফাই করা তো দূরের কথা, তারা আন্ডারটেকিং দিয়েছিল রেকটিফাই করবে, কিন্তু করেনি। ঠিকই দিদি, এখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে দমকল বিভাগের প্রতি। সেটা যে নভেম্বরে যখন এই সময়সীমা শেষ হয়ে যাচ্ছে 3 মাসের, তারপরে দমকল বিভাগ তাহলে কি মানে যথেষ্ট আইন নেই, নাকি দমকল বিভাগ তারপরে পার্সু করেনি কেন? এই 3 মাসের সময়সীমা অ্যাকর্ডিং টু দময়ন্তী সেন,
তিনি বলছেন যে এই সময়সীমা দমকলের দেওয়া সময়সীমা শেষ হয়ে গেছিল ওদের নভেম্বরে। ওরা হলফনামা দিয়েছিল যে নভেম্বরের মধ্যে অর্থাৎ 3 মাসের মধ্যে এই সমস্ত বেআইনিভাবে যা স্টোর করা হয়েছে সেন্ট্রাল স্টোরে পার্কিং লটে সেটা সরিয়ে ফেলা হবে, সরানো হয়নি। না না, দেখুন নভেম্বর বলেছে, এটা তো ডিসেম্বর, বেশি দিন তো হয়নি হুম হুম ঘটনাটা ঘটে গেল। এখন কথা হচ্ছে এটা তো ওদের করা উচিত ছিল যারা আন্ডারটেকিং দিয়েছে। হুম এখন গভর্নমেন্ট যদি বলে আমরা একটা টাইম দিই অ্যাপ্রক্সিমেট 15 দিন দিলাম, এর মধ্যে আপনি করে ফেলুন, হুম না হলে আমাদের হয়তো বাধ্য হবে কিছু একটা অ্যাকশন নিতে। হুম কিন্তু আমরা তো চাই না কারোর প্রতি কোনো কারোর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে তো ভালো লাগে না, খারাপ লাগে না, তারও তো ক্ষতি হবে, এটা তো আমরা চাই না। এবং সেক্ষেত্রে হয়তো কিছুটা টাইম দেয়া হয়। হুম এটা হচ্ছে কনস্টিটিউশন যেমন আছে, কনভেনশন আছে, হুম দিস আ কনভেনশন, যে আমি এতদিন পর্যন্ত টাইম দিলাম, ও করলো না, তাকে আমি একটা কশাস করলাম। প্রথমে একটা সাসপেন্ড করে, তারপরে শোকজ করে, তারপরে স্যাক করে, একটা নানা সরকারি রকম ব্যাপার পদ্ধতি। আছে, আরেকটু সরকারি কি কড়া পদ্ধতি। আইনও দরকার এই ক্ষেত্রে, যে যারা নিয়ম মানছে না, বিশেষ করে যেগুলো জনস্বার্থ বলে প্রচারিত, হাসপাতাল হতে পারে, স্কুল হতে পারে, সেগুলো যদি একটু একটু এই নিয়ম বিধির মধ্যে ফেলা যায়। এক তো দেখুন কলকাতা কর্পোরেশন, ফায়ার ব্রিগেড এবং হেলথ ডিপার্টমেন্ট এবং সবাইকেই বলা হয়েছে, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার ম্যানেজমেন্ট, যে আপনারা বসে একটা নিজেদের মধ্যে একটা কোঅর্ডিনেশন করে একটা ভিজিট করুন, র্যান্ডম সার্ভে করুন। এবং এটা করা হচ্ছে, করা হচ্ছে না যে তা না, ইতিমধ্যে অনেকগুলো ভিজিটও করা হচ্ছে। এখন দেখুন গভর্নমেন্টের প্রবলেম কি, এখন যদি আমি মনে করি যে ইমিডিয়েট আমি ভিজিট করে আমি দেখলাম 90% ইললিগাল, এগুলো তো হয়ে গেছে অলরেডি, আমরা তো করিনি, এগুলো অলরেডি বিল্ডিং গুলো আগে তৈরি হয়ে গেছে। বিল্ডিং গুলো তৈরি যখন প্ল্যান হয়েছে তখনই এগুলোকে আটকে দেওয়া উচিত ছিল। এখন কিছু নিউ কনসেপ্টেরও দরকার আছে। আগে যেমন একটা হাসপাতালে বা একটা নার্সিং হোমে বড় জোর 50 জন 100 জন পেশেন্ট ভর্তি হতো, এখন সেখানে মাল্টি স্টোর হয়ে যাচ্ছে, এখন সেখানে বিল্ডিং এর পর বিল্ডিং বাড়ছে, এখন সেটা বাড়ছে 500 1000 1500 এক একটা হসপিটাল থাকছে। এখন প্রবলেম হচ্ছে ধরুন আমি দেখলাম সবকটা ইলিগাল, গভর্নমেন্ট থেকে সবকটাকে আমরা বন্ধ করে দিলাম, মানুষগুলো যখন হাসপাতালে যাবে চিকিৎসা পাবে না, তারা কোথায় যাবে? আমি এখানে একটা জিনিস যোগ আমি করতে এটা চাইবো। বলছি, সেই জন্য আমাদের কি করতে হয়, আমরা একটা বলছি যে তোমরা 7 দিনের মধ্যে রেকটিফাই করো, 15 দিনের মধ্যে রেকটিফাই করো, একটা ডেডলাইন দিলেন। ডেডলাইন দেবো। ডেডলাইন না মানলে আমরা বাধ্য হয়তো অ্যাকশন নিতে। আমরা চাই না অ্যাকশন নিতে, আমরা চাই যার যা প্রতিষ্ঠান, শপিং মল, সিনেমা হল, মার্কেট যেগুলো আছে, তারপরে ধরুন এই যে হসপিটাল, নার্সিং হোম, যেখানে প্রচুর লোক যাতায়াত করে, এগুলোতে মানুষকে যার যার নিজের জিনিসটা খুব সুন্দর করে রাখতে হবে। কারণ প্রাইভেট জায়গায় সবকিছু তো আপনার তো এখতিয়ারে নেই, প্রাইভেট তো তার নিজস্ব একটা নিজস্ব অধিকার আছে। কিন্তু গভর্নমেন্ট তখন ইন্টারফেয়ার করে যখন মানুষের অনেক মানুষ একসাথে, মানুষের বিপদ থাকে। তো আমি গভর্নমেন্ট থেকে তাকে বলছি তুমি এটা করো, আমি তো প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পাহারা দিতে পারি না, কারণ আমার সেই স্ট্রেংথ নেই। গভর্নমেন্টের তো একটা সিস্টেম আছে, আমার ফায়ার ব্রিগেডে এই এতজন কর্মচারী, আমার পুলিশে এতজন কর্মচারী। এখন কনসেপশনটা কিরকম, অনেক সময় মিসকনসেপ্ট হয় আমাদের, কিরকম ধরুন পুলিশ নিরাপত্তা দেবে, ঠিক, কিন্তু পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে নিরাপত্তা দেবে না। পুলিশ কি করে, পুলিশ অ্যাকচুয়ালি হচ্ছে ক্রিমিনাল, মানে পুলিশ হচ্ছে ইনভেস্টিগেট করে, অ্যাকশন নেয় এবং সেফটি সিকিউরিটিটাকে রক্ষা করে। কিন্তু অনেকে আমরা ভাবি যে আমার বাড়িতে গিয়ে গিয়েও পুলিশ পাহারা দেবে, আমার প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে, সেই স্ট্রেংথ তার নেই। কারণ 10 কোটি লোক, আপনি এটা বলছেন সেটা বাস্তব সমস্যা, আমি মানলাম। কিন্তু আমার বক্তব্য যে এই সবটা যদি এই বেসরকারি নার্সিংহোম এবং হাসপাতালের মালিকদের সদিচ্ছের ওপর ছাড়া হয়, যেমন এইটাই দেখুন প্রমাণিত সত্য, এটা বলার অপেক্ষা রাখে না, সংবাদ মাধ্যমে বারবার এসছে যে এই যারা এখানকার প্রমোটার তারা বাম আমলে সিপিএম সরকারের ঘনিষ্ঠ, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ঘনিষ্ঠ, বাজার দরের থেকে 16 ভাগের 1 ভাগ, মানে 1 ভাগ কম টাকায় তারা এই জমি পেয়েছে। 30 বছরের জন্য তাদের লিজ দেওয়া হয়েছে। 51% ছিল গভর্নমেন্টের শেয়ার, যখন এই হস্তান্তরটা হয় সেটা নেমে আসে 1.9%। মানে এটা তো স্বাভাবিক যে যারা এইভাবে ব্যবসা করে তারা আইন মানবে না। আমি এখানে আরেকটা প্রশ্ন যোগ করে নেবো একজন দর্শকের, দেবাশিস দত্ত বাগুইহাটি থেকে। তিনি লিখছেন, এটা ইমেলে এসেছে, লেকটাউন, রাজারহাট, বাগুইহাটি অঞ্চলে বেশিরভাগ আগের সরকারের আমলে অসংখ্য ছোট ছোট বেসরকারি নার্সিংহোম তৈরি হয়েছে। বেশিরভাগ নার্সিংহোমেই অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, সঠিক নয় অথবা একেবারে নেই। এক্ষেত্রে কি করা যায়, দয়া করে কিছু করুন। এ তো বাস্তব। না না, প্রবলেম হচ্ছে বাস্তব, তো একেবারে কি বলবো, এগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়েছে। এখন কথা হচ্ছে মানুষের প্রয়োজনও আছে ট্রিটমেন্ট করার, সবকিছু ঠিকই আছে, যার ক্ষমতা আছে তিনি নার্সিংহোমে যেতে পারেন, কিন্তু যার ক্ষমতা নেই সে আবার যেতেও পারে না। অনেক জায়গায় এক্সপ্লয়টেশনও খুব বেশি, না জেনে গিয়ে দেউলিয়া হচ্ছে, পুরোপুরি দেউলিয়া হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে আমরিতে রেট খুব বেশি, কয়েকটা নার্সিংহোম আমরা বিশেষ করে জানি যার রেট অত্যন্ত বেশি।
তারা যখন তৈরি করেন তারা বলেন 40% আমরা সোশ্যাল ওয়ার্ক করবো, কিন্তু সেটা করে না। তারপরে তো এমন অবস্থা, প্রথমে একটা প্যাকেজ দেবে, এই কেসে ভর্তি হলে এত প্যাকেজ, তারপরে বলবে আইসিসিউতে নিয়ে যাও, আইটিইউতে নিয়ে যাও, নিয়ে তারপরে আবার ভর্তি, এগুলো তো আছে। ধরুন তার মধ্যেও কিছু লোক আছে যাদের ক্ষমতা আছে, তারা এটা করতে পারে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে একটা তো হচ্ছে আমাদের নিজেদেরও একটু সচেতন হতে হবে। এবং এই গভর্নমেন্ট শুধু কয়েকটা টাকায় নয়, 1 টাকায় জমি দিয়ে দিয়েছে। আমি তো অনেকগুলো ঘটনা জানি, 1 টাকার বিনিময়ে জমি দিয়ে দেওয়া হয়েছে, কোটি কোটি টাকার জমি। এবং এটা ফ্যাক্ট, যখন জয়েন্ট ভেঞ্চার তৈরি করা হয়েছিল তখন ওইভাবে করা হয়েছিল 51-49, তারপরে 1 পয়েন্ট সামথিং দশমিক আছে, কিছুই নেই। কিন্তু এগুলো মানে এখন দেখুন, আমি যদি এসেই করতে যেতাম তাহলে আপনারাই হয়তো আমাকে বলতেন যে ভিন্ডিকটিভলি সিপিএম এর অর্গানাইজেশন বলে আমরা হয়তো তার বিরুদ্ধে অ্যাকশন করছি। আমরা তো সেটা করতে চাইনি। আমরা চাই সবাই আইন মেনে চলুক। যে আইন মেনে চলবে তার জন্য এই গভর্নমেন্ট তার আইনকে সম্মান জানিয়ে তাকে মর্যাদা দেবে। কিন্তু যিনি আইন মেনে চলবে না, মানুষের স্বার্থ সংশ্লিষ্ট আছে, সেখানে কোথাও কোথাও আমাদের একটু হয়তো স্ট্রং অ্যাকশন নিতে হবে। তাতে আমায় দয়া করে কেউ ভুল বুঝবেন না, এটা আমি সবার কাছে আবেদন করব। কারণ আজকে আপনারা দেখেছেন একটা ঘটনা, বিষাক্ত মদে মারা গেছে। এখন কথা হচ্ছে, আমি নিজেও দেখেছি খিদিরপুরে একটা বিষাক্ত মদে 1 বছর আগে, 1-1.5 বছর আগে, 34 জন ডেথ টোল, হ্যাঁ মারা গেছে 42 জন, আমি কথা বলতে বলতে 42। ন্যাচারালি এইসব কেসে কি হয়, এইসব কেসে ধরুন গভর্নমেন্ট তো কোনো ট্যাক্স পায় না, এতদিন ধরে তৈরি হয়েছে, আমরা কিন্তু এসে কাউকে করতে দিইনি, এগুলো আগে থেকে তৈরি হয়ে আছে। এখন কথা হচ্ছে যখনই এগুলো ওঠাবার কথা বলা হয়, কেউ কেউ বলে তাহলে এদের তো অনেক পরিবার আছে এর মধ্যে ইনভলভ। পরিবার মানে এটা কি? এর জন্য এক সামাজিক চেতনার দরকার আছে। আমি মনে করি মদ খাইয়ে, বিষ মদ খাইয়ে আমি কাউকে মেরে ফেলার থেকে ফলের রস খাওয়ানো ভালো, শাকপাত খাওয়ানো ভালো। সুতরাং এই ব্যাপারে আমরা নিজেরা ভাবনা চিন্তা করছি যে মানুষকে কনফিডেন্সে নিয়েই এনজিও থেকে শুরু করে একটা সচেতনতা তৈরি করে আমরা নিশ্চয়ই কিছু কাজ করব। এদের দেখুন গভর্নমেন্টকে 1 পয়সা রেভিনিউ দেয় না, না চোলাই মদ যারা করে পুরোটাই বেআইনি। এটা যদি আমি আইনি করতে যাই, গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্টের টাকা নেই, অনেক টাকা পেতে পারে, কিন্তু আমি আইনে করতে গেলে আমি সমাজের সাথে প্রতারণা করব। কিন্তু দেখুন চোলাই মদের ব্যবসা যারা করে, যারা চুরি করে, যারা ছিনতাই করে, যারা ডাকাতি করে, প্রত্যেকের পরিবার আছে, তাদের জীবন জীবিকার প্রশ্ন। তাহলে তো এই পেশাগুলোকে বৈধতা দেওয়া যায় না। মানে এ তো চোলাই মদের ঠেক ভাঙলে কিছু মানুষ কর্মসংস্থান হারাবেন, কিন্তু তাতে এতগুলো মানুষ না, কিছু মানুষ মানে কি, খুব কম মানুষ। তার কারণ হচ্ছে কেউ কেউ তৈরি করে, এরা করে কি, যেহেতু এখানে কোনো কন্ট্রোল নেই, ধরুন কি কোয়ালিটি দিচ্ছে, কোয়ালিটি কন্ট্রোল নেই, কোনো এক্সাইজ ডিউটি দেয় না, লিগাল নেই, পুরোটা বেআইনি, ফলে কোনো কন্ট্রোল নেই যে গভর্নমেন্ট কন্ট্রোল চেক করবে যে তার মেটেরিয়ালটা ভালো কি খারাপ। ফলে কি হচ্ছে, পুলিশ ভেঙে তো দিচ্ছে সমানে, কিন্তু একটা দুটো একসাথে ভাঙতে গেলে তো দাঙ্গা হবে। কেউ কেউ সব দাদারা সমাজের বিভিন্ন জায়গা আছে, তারা এটাকে নিয়ে আবার অন্যভাবে একটা রং দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা করারও কোথাও কোথাও চেষ্টা করবে। সুতরাং আমি মনে করি তো বেস্ট হচ্ছে আমাদের প্রথমে এটা ভাবতে হবে যে মানুষের মধ্যে এই যে সামাজিক ব্যাধি, এই বিষমদ, সামাজিক ব্যাধিটাকে দূর করতে হবে। এই সামাজিক ব্যাধিটাকে দূর করতে গেলে, যেমন আমি অনলাইন লটোর খুব বিপক্ষে এই কারণে, কিছু না, পরিবারগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে, তাদের জন্য অন্য কিছু চিন্তা ভাবনা করা যেতে পারে, কিন্তু নট দিস। সেরকম বিষমদও আমি আপনাদের বলছি যে আমি গত বছর আমি খিদিরপুরে ছিলাম, প্রায় 40-50 জন মারা গিয়েছিল, আমি নিজে বসে ডেড বডিগুলো ক্লিয়ার করেছিলাম। আমি জানি প্রায় হচ্ছে, হুগলিতেও হয়েছে, চেন্নাইতে হয়, মুম্বাইতে হয়, অনেক জায়গাতেই হয়। কিন্তু এদের জন্য গভর্নমেন্টের 1 পয়সা ইনকাম নেই, কিন্তু গভর্নমেন্টকে হেডেক নিতে হয়। মানুষগুলো মরে গেলে আমাদের তো খারাপ লাগে। আজকে দেখুন যারা মারা গিয়েছে, আমি তাদের জন্য খুবই দুঃখিত, তারা তো মদ খেয়ে বিচলিত হয়েছেন, তারা মারা গেছেন। এখন এরা এমন কিছু কেমিক্যাল ইউজ করে যেটা হচ্ছে, দেখবেন যখন মদের এতে মেশায় তখন একসাথে অনেক লোক মারা যায়। কেন মারা যায়? তার কারণ হচ্ছে যে কেমিক্যালটা মেশানো হয় তাতে এতটাই বিষাক্ত কেমিক্যাল থাকে, বিষ থাকে, যে সেটা একসাথে 100, 150, 200 অসুস্থ হয়ে যায় এবং তাদের মধ্যে ম্যাক্সিমাম লোক মারা যায়। কিছু করার উপায় থাকে না। কিন্তু আপনি কঠোরভাবে এটা ভেঙে দিলে এই পরিবারগুলো যারা মায়েরা আছেন, মেয়েরা আছেন, স্ত্রীরা আছেন, দুহাত তুলে আশীর্বাদ করবেন। না, আমরা এটা ভাবছি, প্রত্যেকে সাফার, আমরা এটা ভাবতে শুরু করেছি এবং আমি সুব্রত দাকে বলেছি আজকে অ্যাসেম্বলিতে আলোচনা করুন, সবাই মিলে বসুন, বসে কি কি সিদ্ধান্ত আমাকে জানান। আমি এটা ভেঙে দেওয়ার পক্ষে। আর 2 হচ্ছে এই সামাজিক ব্যাধি দূরীকরণের পক্ষেও আমরা। আমি এখনো মনে করি মদ খাওয়া অন্যায় নয়। যদি কেউ মনে করে আমি মদ খাবো, কি আমি ফলের রস খাবো, আমি আমাদের আগেও বলেছি এটা তার নিজস্ব অধিকার, তিনি সেটা অ্যাকসেপ্ট করতেই পারেন, কিন্তু আমার জীবনটাকে আমি সমাপ্তি ঘটিয়ে দেবো না। কেউ আমাকে মদ খাইয়ে মেরে দেবে না, বিষ দিয়ে আমার পরিবারটাকে পথে বসিয়ে দিয়ে, এটা ঠিক না। আমাকেও তো শেষ করে দিচ্ছে। আমি সেই জন্য দেখুন মদ খাওয়াকে এনকারেজ করতে গিয়ে আমরা কোনোদিন কিন্তু এই ব্যাপারে সাহায্য দেওয়া না। আমি দিয়েছি একটাই কারণ, 2 লক্ষ টাকা করে পরিবারগুলো একদম অসহায়,
তারা গিয়ে মদ খেয়েছে, মারা গিয়েছে, তারা তো ভাবেনি যে আমি মদ খেয়ে মারা যাবে, তার পরিবারগুলোকে কে দেখবে? সেই জন্য অ্যাটলিস্ট আমি পরিবারগুলোকে 2 লক্ষ টাকা করে দিয়েছি এই কারণে যে পরিবারগুলো যদি একটা দোকান টোকান করে তাদের কোনো রকম সংসার চালাতে পারে। এগুলো খুব মানবিক ব্যাপার। বাট আমি আপনার সাথে একমত, আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি যে কথা বলার পরে সিদ্ধান্ত নিয়ে আমি চাই এই ব্যাপারটা সবাই আমাদের সাথ দিক। আর যারা মদ খেতে ভালোবাসেন বা ভাববেন মমতাদি ভেঙে দিল, আমি মদ খেতে পারলাম না বলে বিরুদ্ধে করে দিল একদল লোক, সেটা না করে আমি মনে করি এটা একটা সামাজিক ব্যাধি। আমাদের সকলকেই একটু নিজেদের সংশোধন করতে হবে। এই সংশোধন করার কাজে আমি সবার সাহায্য চাইবো। সবাই যদি আমরা এক হয়ে যাই, কিছু কিছু ইস্যু আছে যেখানে রাজনীতি না করে সবাই মিলে যদি আমরা এক হই, তাহলে কিন্তু সমাজ সংস্কারের সামাজিক ব্যাধি অনেকটাই আমরা নিরাময় করতে পারি। আপনাদের সকলের সহযোগিতা আমি সেজন্য দর্শকদের থ্রুতে সবাইকেই চাইছি এবং আমরা এই পথে যাব। আমি আমরির ঘটনায় আবার ফিরবো। প্রচুর দর্শক প্রশ্ন করেছে যে যেহেতু এই যাদের আপনি এত কঠোরতা এবং দ্রুততার সঙ্গে গ্রেফতার করেছেন তারা সমাজের একেবারে উচ্চ কোটির মানুষ, প্রচুর অর্থবল এবং ক্ষমতা, তো প্রত্যেকের আশঙ্কা, মানে আমার ধারণা অন্তত আমি 150 SMS পেয়েছি এবং ইমেল পেয়েছি যে এই সামাজিক অবস্থানের মানুষরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক কিছু কিনতে পারে, এরা ন্যায় বিচার কিনে নেবেন না তো, এরা আইনের ফাঁক বলে বেরিয়ে যাবেন না তো, এই আশঙ্কা কিন্তু প্রচুর মানুষ প্রকাশ করেছে। আমার মনে হয় না, যদি আমাদের সদিচ্ছা পরিষ্কার থাকে, আমাদের দিক থেকে প্রশাসনিক যে সমস্ত দায়িত্ব নেওয়ার, প্রশাসনিকভাবে যেগুলো করার, সেগুলো কিন্তু আমরা ডে 1 থেকে উইদিন 2-3 আওয়ার্স করতে শুরু করেছি এবং আমরা কিন্তু আইনের পথে চলবে, এক্ষেত্রে আমরা কোনো রকম কনসিডার করতে দেবো না। যদি কোনো রকম ল্যাকিউনা কেউ করে বা গাফিলতি কেউ করে, আমরা সেখানে কিছুতেই স্পেয়ার করবো না। আর 2 হচ্ছে, অনেক সময় কেউ ভাবতে পারে যে প্রশাসনের কেউ হয়তো টাকা খেলো বা কিছু করলো, সেই জন্য জুডিশিয়াল এনকোয়ারিও করে দেওয়া হচ্ছে, জুডিশিয়াল কমিশন করে দেওয়া হচ্ছে। সুতরাং আমরা শুধু একটু দেখছি যে আমরা চাই কোনো একটা ভালো জাজ যিনি ব্যাপারটা জানেন এবং এক্স জাজ, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার নেই যে এখন সিটিং জাজকে দেওয়ার, আবার পারমিশন নিতে অনেক ঝামেলা আছে, সেই জন্য এক্স জাস্টিস আমরা খুঁজছি। যদি ভালো কাউকে পাই, মানে অন্তত যিনি বিচারটা দিতে পারবেন, মানুষের বিশ্বাস আছে, ভরসা আছে, সেটা দেখে এই অ্যাপ্রিহেনশন আমার মধ্যেও, আমার মনেও কখনো কখনো হয়েছে, কারণ আই মাস্ট অ্যাপ্রিসিয়েট দ্য পিপল সেন্টিমেন্ট অলসো। আমারও মনে হয়েছে যে কেউ তো আর মাথা নত করে দেবে না, কিন্তু আমার মনে হয় না এখানে মানুষ, দেখুন অর্থ প্রতিপত্তি সবকিছুই আছে, কিন্তু কোথাও কোথাও আমি মনে করি মানুষের ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা, মানুষের শক্তি সর্বোচ্চ শক্তি, সেখানে কিন্তু কেউ অর্থের কাছে কম্প্রোমাইজ করে না, কারণ জানে এটা অর্থের কাছে কম্প্রোমাইজ করলে এটা কিন্তু ডেঞ্জারাস দেন এনিবডি এলস। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদলে মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। তাই আমি মনে করি এখানে অর্থের শক্তির থেকেও মানুষের শক্তি অনেক বড়। যারা এখনো ফেরার আছে, বোর্ড অফ ডিরেক্টরসে আছেন, তারা খুঁজছে, তারা এখানে নেই, চেষ্টা করেছে, সঙ্গে সঙ্গে তো অ্যারেস্ট করা হয়েছে, সবাইকেই করেছে। একজন তো আছেন, মণি ছেত্রী আছেন, এমডি আছেন, তিনি ডাক্তার মানুষ, সেটা পুলিশ, দেখুন আমি কখনো ইনভেস্টিগেশন যখন চলে আমি কখনো কোনো কাজে ইন্টারফেয়ার করি না, তার কারণ হচ্ছে ল উইল টেক ইটস ওন কোর্স। অরিজিৎ রায়চৌধুরী কলকাতা থেকে ইমেল করেছেন, দিদি আমরির ঘটনায় আমরা দেখেছি বেসরকারি হাসপাতালগুলিতে দমকলের পরিদর্শনের কাজ শুরু হয়েছে, কিন্তু এসএসকে মেডিকেল কলেজের মতো সরকারি হাসপাতালেও এই কাজ কি শুরু হবে? সেখানকার অগ্নি নির্বাপন ব্যবস্থা আরো করুন। কিছুদিন আগে আমরাই দেখিয়েছিলাম এসএসকে এর বেসমেন্টে প্রচুর কাগজ জমে আছে, তো এইগুলো তো একটা বিপজ্জনক সরকারি হাসপাতালেও। না, কিন্তু একদিনে আপনি কি করে সবকিছু করবেন? প্রবলেমটা কি হসপিটালটা আমি যখন ক্লিয়ার করব, দেখুন একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি শিফট করা খুব ইজি, যদিও আসবাবপত্র সবই সরাতে হয়, কিন্তু একটা হসপিটাল শিফট করা খুব প্রবলেম। তার কারণ হচ্ছে সরকারি হাসপাতাল মানে কত পেশেন্ট ভর্তি থাকে, তার মধ্যে আরো বিভিন্ন ইকুইপমেন্টস আছে। তবে সরকারি হাসপাতালের একটাই অ্যাডভান্টেজ যে এই হাসপাতালগুলো 3-4 তলার মধ্যে সীমাবদ্ধ, এগুলো কিন্তু অতটা বড় বড় মাল্টি স্টোর নয়, আর সেন্ট্রাল এসি নেই। এই যদি এই ইস্যুটা যদি ধরেন সেন্ট্রালি এসি নয়, এবং এগুলো হচ্ছে সাধারণের হসপিটাল, তো এরকম টাইপের, কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি যেটা অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে টু টেক কেয়ার, এবং মেডিকেল কলেজ, এনআরএস, এসএসকেএম থেকে শুরু করে সব হাসপাতালে যারা যারা দায়িত্বে আছেন, সেখানকার সুপার আছেন, সেখানকার প্রিন্সিপাল আছেন, সেখানকার ডাক্তাররা আছেন, এর ওর নামে দোষ দিয়ে আর ইউনিয়ন বাজি করে আর ওকে ফাঁসাতে চেষ্টা করলাম, একে ফাঁসাতে চেষ্টা করলে এসব হবে না। সবাইকে দায়িত্ব নিয়ে এগুলো ক্লিয়ার রাখতে হবে, এটা আমার ইনস্ট্রাকশন। আগের সরকারের আমলে বহু তাদের ঘনিষ্ঠ শাসক দলের ঘনিষ্ঠ শিল্পপতির জমি পেয়েছে, রাজারহাটে পেয়েছে, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন, এইটা নিয়ে আপনার স্ট্যান্ডটা কি রকম? কোনটা নিয়ে? এই যে
আগের সরকারের ঘনিষ্ঠ বহু শিল্পপতি বহু জায়গায় জমি পেয়েছেন, রাজারহাটে আপনি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। না, রাজারহাটে যেহেতু কেলেঙ্কারির খুব পর্যায়ে, এখন কথা হচ্ছে আমি যদি এখন সবটাই করতে যাই তাহলে তো কেচে খুঁড়তে গন্ডুস হয়ে যাবে। আর দুই হচ্ছে যে আপনি কটা করবেন? 35 বছরের সাপ মোচন কি এত তাড়াতাড়ি সম্ভব? 35 বছরের সাপ মোচন করতে গেলে এই কলঙ্ক মোচনের দায়িত্ব নিয়ে অনেক দিন কাজ করতে হবে, কারণ আপনি তো এখনো জানেনই না কত ফাইল যে মিসিং আছে, সেটাই তো আমরা জানি না। কত ফাইল নেই, ফাইল লোপাট, ফাইল ইজ নট ট্রেসেবল, মিসিং, এইরকম কোনো হিসেব নেই, টাকার হিসেব নেই। ধরুন আমি সরকারিভাবে যেটুকু আমার নলেজে এসছে সেটা আমরা বলছি সরকারিভাবে 2,03,000 কোটি টাকা দেনা করে গেছে, কিন্তু যেটা আমার নলেজে আসেনি, there are so many corporation, তারপরে হচ্ছে there are so many ধরুন পাবলিক আন্ডারটেকিংস, পাবলিক সেক্টরস, কত কিছু আছে। সুতরাং তাতে যে কত টাকা, কত হাজার হাজার কোটি টাকা বেরিয়ে গেছে কেউ জানে না। কত ইল্লিগাল কাজ, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, ইঞ্চিতে ইঞ্চিতে। এই সাপমোচন করতে গেলে, শুধু করাপশন বের করতে গেলে, আর যা করে গেছে গভর্নমেন্টের প্রপার্টি দিয়ে গেছে ইচ্ছে মতো, তাই করতে গেলে আপনার 10 বছর টাইম লাগবে। তার মধ্যে মেন যে ইস্যুগুলো আছে, যেগুলো আমার কমিটমেন্ট ছিল ম্যানিফেস্টো টু দ্য পিপল, যেটা আমরা ইলেকশনের আগে বলেছিলাম, সেই কমিটমেন্টগুলো অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটা তদন্ত করে দিয়েছি, একটা ছাড়া, একটা বা দেড়টা ছাড়া। সেই একটা রেটটা বাকি কেন, মানে না, সেটাও তো জাজ অনেক সময় প্রবলেম হয় কি, ধরুন জায়গা পাওয়া যায় না। ধরুন একটা আমি যখন বিচার বিভাগীয় তদন্ত করব, আমাকে তার জন্য একটা বিল্ডিং দিতে হবে, আমাকে তার জন্য স্টাফ রিকোয়ারমেন্ট দিতে হবে, তার জন্য তার ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। দ্য ম্যাটার ইজ নট দ্যাট ইজি। একটা কমিশন অ্যানাউন্স করে দিলেই হবে না, তার জন্য আমাকে সেপারেট সব সিস্টেম তৈরি করতে হবে। সেই সিস্টেমটা তৈরি করার জন্য এই আপনি যে বড় কেলেঙ্কারিগুলোর কথা বলছেন, অনেক ছোট পর্যায়ে, একেবারে ব্যক্তি মানুষের পর্যায়ে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। প্রচুর চিঠি আমরা পেয়েছি। দেবাশিস দত্ত বাগুইহাটি থেকে লিখছেন, জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে মেগা সিটিতে জমির জন্য আবেদন করেছিলাম, অ্যালটমেন্টের চিঠি পেয়েছি, 5-6 বছর হয়ে গেল, এখনো জমি পেলাম না। হিটকো সহ সমস্ত সরকারি অফিসে ঘুরেছি, জুতোর শুকতলা হয়ে গেছে, সদুত্তর মেলেনি। বাম আমলে কোনো কাজ হয়নি, এখনো হচ্ছে বলে মনে হচ্ছে না। আমি একা নই, আমার মতো এমন অনেকে আছে। এটার জন্য আমি কি করতে পারি? আমার মনে হয় নিশ্চয়ই তাদের কাছে চিঠি দিয়েছে, কি তাদের চিঠি দিয়ে কাগজ তৈরি করেনি, বা জমি নেই, তাদের কাছে দিয়ে টাকা নিয়েছে, কেউ নিয়েছে হয়তো টাকা তাদের কাছে। হয়তো আপনি যে কেলেঙ্কারি বলছেন তারই একটা পার্ট অফ দিস। কিন্তু মানে এই ধরনের আমি প্রচুর সরি, মানুষ, কিন্তু এগুলো আমার যেটা হাতের মধ্যে আছে, জুরিসডিকশনের মধ্যে আমি করে দিতে পারবো, কিন্তু জুরিসডিকশনের মধ্যে না থাকলে আমি কোথা থেকে করবো? আমারও তো একটা ক্যাপাসিটি আছে। হয়তো এটাও হতে পারে যে ধরুন টাকা নিয়েছে, প্রভিশন করেনি, টাকা নিয়েছে, জমি নেই, টাকা নিয়েছে, টাকাগুলো নিয়ে কোথায় রেখেছে তাও কেউ জানে না, যা ইচ্ছে তাই হয়ে গেছে। বেস্ট হচ্ছে ওনারা, আমি জানি না, আমি ডিটেলস পেলে বলতে পারি, না দেখে কি করে বলবো কি সিচুয়েশনে আছে। এরকম ইন্ডিভিজুয়াল কেস তো অজস্র, কারো জমি নিয়ে নিয়েছে, কারো পুকুর নিয়ে নিয়েছে, কারো বাড়ি নিয়ে নিয়েছে। আমার কাছে অনেক কেস আছে যেগুলো আসে 30 বছর আগে জমি দখল করে নিয়েছে, সেটা আমাকে বলছে এখন উদ্ধার করতে। 30 বছর আগের জমি এখন কি করে আমি উদ্ধার করব? এখানে কোথাও কোথাও আইনের প্রবলেম হয়। রাজারহাটের যেহেতু রিসেন্ট ইনসিডেন্ট, এবং 2000 থেকে 94-95 সালের পর থেকে হয়েছে, এর জন্য ব্রাডা আমি তুলে দিয়েছি, এবং ব্রাডা আমি আর করতে দিইনি, কারণ ওই করাপশন দেখে দেখে মানে রিয়েলি খুব খারাপ লাগে নিজেদের। এবং রাজারহাটেও যেটা হয়েছে, কতটা আইনত হয়েছে কতটা হয়নি। জয়েন্ট ভেঞ্চারের নামে জমি দেওয়া হয়েছে, জয়েন্ট ভেঞ্চারের নামে ব্যাংক লোন পেয়েছে, সস্তায় জমি পেয়েছে, ইন্ডাস্ট্রি করবে বলে অল ফেসিলিটিস পেয়েছে, কিন্তু আলটিমেটলি জয়েন্ট ভেঞ্চার কিন্তু নয়, ইন্ডিভিজুয়াল কাউকে দিয়ে দেওয়া হয়েছে। এরকম করাপশনের পর করাপশন, কে দায়িত্ব নেবে এসবের? সেই জন্যই বিচার বিভাগীয় তদন্ত কমিশনকে বলেছি, লেট দেম ইনভেস্টিগেট দ্য ম্যাটার, অ্যাটলিস্ট দে ক্যান সেন্ড দেয়ার প্রপোজাল টু আস, যাতে বলতে না পারে যে আমরা কিছু করেছি। আমার তো করতে ইচ্ছে করে, অন্য কিছু না। যারা মানুষকে এত প্রতারিত করেছে, রাজারহাটে ভাবুন তো, যে বাড়িগুলো তৈরি করেছে হাউজিং, একটা পিলার পর্যন্ত ভালো করে করেনি, কোঅপারেটিভের নাম করে কিছু পার্টির ক্যাডারকে দিয়ে দিয়েছে, বাড়িগুলো ভালো করে করেনি। ধরুন যে বাড়িটা কিনেছে ফ্ল্যাট, তাদের জন্য আমার খুব করুণা হয়, দয়া হয়, আমার খুব চিন্তা হয় ওদের জন্য। কেন বলুন তো? একটা ফ্ল্যাট তৈরি হয়তো সে করবার জন্য ব্যাংকের লোন নিয়েছে, সে তো সাধারণ মানুষ, তার তো কোনো দোষ নেই। 20 লাখ টাকা, 25 লাখ টাকা, 30 লাখ টাকা লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনেছে, না আছে ড্রেনেজের ব্যবস্থা, না আছে পানীয় জলের ব্যবস্থা। এমনকি বাড়িগুলো যেদিন ভেঙে পড়ে যাবে, ওই বাড়ি আমার তো সন্দেহ আছে কতদিন টিকবে, যে কোনো দিন ভেঙে পড়ে যেতে পারে। এমনকি আমাকে অনেকে বলেছে যে কোনো দিন প্লেনের অ্যাক্সিডেন্ট হবে ওখানে, কোনো প্ল্যান করে করেনি, কোনো প্ল্যানিং নেই। রাজারহাটে জেনে রাখবেন,
এখানে যেমন একটা কর্পোরেশন আছে যেটা প্ল্যান দেবে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কত উচ্চতা থাকা উচিত, কত পাশে ছেড়ে করা উচিত, কিচ্ছু নেই প্ল্যানিং। ফলে যে কোনো দিন যে কোনো প্লেন ভেঙে পড়বে ওখানে, বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমাকে অনেকে বলে। কেন জানেন তো, প্লেন যখন যায় আকাশ দিয়ে বাড়িগুলো কাঁপে। যেন প্লেনের পক্ষে, যারা আমরা প্লেনে চড়ি কখনো কখনো এখানে ওখানে যাই, তাদের পক্ষে লাইফ ডেঞ্জারাস হয়ে গেছে। কিন্তু কি করবেন, এই মানুষগুলোর জন্য আমার দুঃখ হয়। আমি তাও বলেছি যেটা সারা জীবনে সারা জীবনে তাকে সুদ দিতে হবে, সুদ দিতে দিতে ব্যাংকের লোন শোধ করতে করতে তার 12টা বাজবে। কিন্তু সেক্ষেত্রে আমি যেটা বলেছি, হিডকোর যে চেয়ারম্যান এখন আছেন দেবাশিস সেন, যার জন্য আগে হিডকোর চেয়ারম্যান ছিল পলিটিক্যাল লোক, আমি পলিটিক্যাল লোককে দিইনি, দেবাশিস সেনকে দিয়েছি এই কারণে, দেবাশিস সেনকে আমি বলেও দিয়েছি যে আপনারা ইমিডিয়েট কথা বলুন যে এই বাড়িগুলো যেগুলো ইললিগাল করেছে টোটাল, এক তো বেরোবার জায়গা নেই, লিফট পর্যন্ত করেনি। লিফট করলে কি, ধরুন একটা বিল্ডিং এ 5000 লোকের থাকার ব্যবস্থা করেছে, সেই বিল্ডিং এ কোনো একটা ঘটনা ঘটে গেলে, ভেঙে পড়ে গেল, কি করে নামবে? লিফট হচ্ছে 2 জন 4 জন চলে, কিচ্ছু নেই। আর যেগুলো 18 তলা 20 তলা 13 তলা 12 তলা, আমি তো গুনিনি কত তলা, দেখতে দেখতে আমার যেটা মনে হয়েছে, কোনো এক্সিট পয়েন্টও করেনি। ইমিডিয়েট আমি বলেছি 4-5টা করে এক্সিট পয়েন্ট করতে হবে। ফ্ল্যাটগুলো দেখলে আপনার গা কাঁপবে তত্তর করে, কি হবে, জল নেই, ড্রেনেজ নেই। তাও জল ড্রেনেজ টেনেজ আমরা বলেছি আস্তে আস্তে আমরা এগুলো করে দেবো, রাস্তাঘাট করে দেবো। কিন্তু এই বাড়িগুলো বেরোবে কোত্থেকে? খুপচির মতো দুটো দুটো করে ঘর, সেগুলো যা হয়েছে, ওই অত বিল্ডিং, হট করে একটা ঘটনা ঘটলে মরে যাবে লোকে। আমার তো এখন থেকে দীর্ঘশ্বাস পড়ছে ভেবে যে কি করে গেছে। পিলার করেছেন, আমি দেখতাম দেশলাইয়ের খোলের মতো, দেশলাইয়ের কাঠির মতো এক একটা পিলার, পিলারটা পর্যন্ত ভালো করে করেনি, টোটাল মানুষকে প্রতারিত করেছে, মানুষের জীবন নিয়ে ছেলে খেলা খেলেছে, যেটা আমার খুব আপত্তি। আমরা এখন দেখুন তৈরি হয়ে গেছে, এই তৈরি হয়ে যাওয়ার পরে যেটুকু পারি আমি আমার সাধারণ নাগরিকদের কাছে অনুরোধ করব, যেটা আমার মনে হয় করা উচিত। বিল্ডিং তৈরি হয়ে গেছে, তারা ফ্ল্যাটগুলো কিনে নিয়েছে। আমি শুধু রাজারহাটই বলছি না, আমি কলকাতা সহ বিভিন্ন জায়গায় যারা বহুতল আবাসনে থাকেন তাদের কাছে আমার একটা আবেদন আছে। আবেদনটা কি, আপনি ফ্ল্যাটটা কিনে নিয়েছেন, আপনার কোনো দোষ নেই, যে তৈরি করেছে তার এগুলো ভাবা উচিত ছিল, প্ল্যানিং তৈরি করবার আগে প্ল্যানে, এই মাস্টার প্ল্যানে এগুলো দেওয়া উচিত ছিল। যেমন এখন আমি বলেছি নতুন যা তৈরি হবে সিঁড়িটা চওড়া করতে হবে, 3-4টে এক্সিট রাখতে হবে, একসাথে লোকের নামার ব্যবস্থা করতে হবে, 3-4টে জায়গা থেকে নামবে, যাতে ফট করে একটা ঘটনা ঘটলে দেখতে হয়। এখন যেগুলো হয়ে গেছে সেগুলো তারা কিনে নিয়েছে, তো এখন যদি আমি তাদের বলি 4টে এক্সিট পয়েন্ট করুন, পেছন দিক দিয়ে 4টে ল্যাডার করুন বা এ করুন, বা আপনার দরকার হলে সিঁড়িগুলোকে চওড়া করুন বা আরো বেশি করে নামার ব্যবস্থা করুন, প্রিকশন নিন, কি করে করবে তারা? তো বলে আমি তো ফ্ল্যাট কিনে নিয়েছি, আমি কোথায় করবো, আমার পয়সা কোথায়, আমি তো কিনে নিয়েছি, যে তৈরি করেছে তো পালিয়ে গেছে। এক্ষেত্রে আমি তাদের কাছে একটাই আবেদন করব, যেহেতু আপনি থাকছেন, আপনার দিন রাত যাতে চিন্তা করে কাটাতে না হয় কখন ভেঙে পড়বে, কখন ভূমিকম্পে ভেঙে পড়বে, কখন একটা ঝড় দিলে আপনার বাড়িটাও ঝড়ের মতো ভেঙে পড়বে, এই চিন্তা থেকে একটু ভেঙে পড়তেই পারে, কিন্তু ভেঙে যাতে না, ভেঙে পড়লে আপনার বাঁচবার রাস্তাটা যেন থাকে। সেই জন্য আমি মনে করি যে নিজেরা নিজেদের মধ্যে বসুন, যত ফ্ল্যাট আছে এক একটা বিল্ডিং অনুযায়ী তারা নিজেরা বসুন, তারা নিজেরা বসে একটা ক্যালকুলেশন করুন যে 4টে যদি এক্সিট পয়েন্ট করা হয় কোনো বিপদ হলে আমরা কি করে বেরোবো, এবং সেটা করতে গেলে কি খরচ লাগবে, এবং মেনটেনেন্স করা। আজকে করলাম 3 বছর বাদে ভুলে গেলাম তা নয়, এটা লাইফ লং থাকবে। একটা নিজেদের মধ্যে থেকে 5000 টাকা হোক 10,000 টাকা হোক, কোথাও খুব গরিব 4 তলা, ইট ডিপেন্ডস অন, যদি 20 তলা হয় বেশি হবে, 15 তলা হলে আর একটু কম হবে, 10 তলা হলে আর একটু কম হবে, 8 তলা হলে আর একটু কম হবে। সুতরাং এটা গ্রেড অনুযায়ী হবে। এটা নিজেদের মধ্যে, যেখানে 3-4 তলা আছে সেখানে 1000-2000 টাকা করে দিলেই হয়ে যাবে, বা 5000 টাকা করে দিলে। যেখানে অনেক বেশি আছে সেখানে ধরুন একটা 5000, 10,000, 15,000, 20,000 যাই লাগুক, নিজেরা বসে একটা স্কিম তৈরি করুন, সেই টাকাটা ব্যাংকে বা কোথাও রাখুন, কারো ইন্ডিভিজুয়াল কাউকে দেবেন না, সেই টাকাটা থেকে আপনারা এই এক্সিট পয়েন্টগুলো তৈরি করে নিন। আর মেনটেনেন্সটা ব্যাংকের যে টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে সেই টাকা থেকেই হবে, এবং সেখান থেকে 2-3টে লোক রেখে দেবে, যেটা সিকিউরিটি রেখে দেবে, তারা সিকিউরিটিটা মেনটেনেন্স করবে, তারা দেখে রাখবে। যে কোম্পানি ওই লিফটগুলো বসাবে বা এক্সিট পয়েন্টগুলো তৈরি করবে তারাই মেনটেনেন্স করবে, তাদের 10 বছরের জন্য দিয়ে দিন, আফটার 10 ইয়ার্স আবার রিনিউ করুন, 10 বছরের জন্য কোনো কাউকে দিন যার ক্রেডিবিলিটি আছে। কিন্তু আমি এখন বলবো টাকা কারো হাতে দিয়ে দেবেন না, টাকা থ্রু ব্যাংক বা গভর্নমেন্ট এজেন্সি থ্রুতে অপারেট করুন, যাতে আপনার টাকাটাকেও নিয়ে পালিয়ে যেতে না পারে। দিদি, জঙ্গলমহলের কথায় আসবো। আজকেই স্টার আনন্দে আমরা একটা ছবি দেখিয়েছি যে সুচিত্রা মাহাতো, মাওবাদী নেত্রী জোচনা নারী ইজ্জত বাঁচাও কমিটির নামে যারা আছে, এবং একেবারে কিষাণজির ডান হাত ঝাড়খণ্ডের নেতা শচীন মুন্ডা,
বড় মাওবাদী নেতা, এদের একই সঙ্গে ছবি দেখা যাচ্ছে। এই যে মাওবাদীদের ক্ষেত্রে কিষাণজির মৃত্যু নিঃসন্দেহে প্রশাসনের একটা বড় সাফল্য, কিন্তু পাশাপাশি এটা এই যে ধরুন নারী ইজ্জত বাঁচাও কমিটি, জনসাধারণের কমিটি, এই যে ফ্রন্টাল অর্গানাইজেশন গুলো, এইগুলোকে আপনার সরকার নিষিদ্ধ করার কথা ভাবছে না কেন? ভিডিও ক্লিপিংসে আছে এদের দেখুন, সঙ্গে। প্রথমে আপনাকে আমি একটা কথা বলি, কিষাণজির মৃত্যুটা ইভেন আমরা কেউই জানতাম না, আমি আপনাদের আগেও বলেছি। আমার কাছে রোজই চিঠি আসে ওদের যে আমায় খুন করবে, চিঠি মাওয়িস্টরাও পাঠায় এবং মাওয়িস্টের বন্ধুরাও পাঠায়। আমি তো এটা আপনাদের আগেও বলেছি, মুখ আর মুখোশের লড়াই, কারা পাঠায় বুঝতে পারি। আজকেও পেয়েছি আমি, কোনোদিন তৃণমূল ভবনে পাঠায়, কোনোদিন আমার বাড়িতে পাঠায়, আপনাকেও খুন করা হবে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর মতো, এরকম লেখে। এই ল্যাঙ্গুয়েজ কে লিখতে পারে সেটা আমার ধারণা আছে, আমি সেটা নয়। আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, আমি মিথ্যে কথা বলাটাকে পাপ মনে করি, আমার বিবেকের দংশন হয়। আমি ট্রান্সপারেন্সি নিয়ে কথা বলি, কখনো কখনো অপ্রিয় কথা বলে ফেলি, সেটা আমার নেচার। আই ক্যানট চেঞ্জ মাই সেলফ লাইক দিস, যে আমি মিথ্যে কথা বলবো বা প্রতারণা করবো। আই ক্যানট চিট দ্য পিপল। আমি আবার বলছি আপনাদের, যে কথা আমি আগেও বলেছি, কিষাণজির মৃত্যুর ঘটনা আমরা কেউ জানতাম না। এমনকি পুলিশও যখন অপারেটটা করে, পুলিশ তো কিষাণজি আছে বলে অপারেশন করতে যায়নি। একটা ছোট্ট ঘটনা যদি আপনাদের আমি বলি, একটা ছোট্ট উদাহরণ, কিষাণজি মরে যাওয়ার পরেও কেন 3-4 ঘন্টা পুলিশের টাইম লাগলো বলতে যে সত্যি এটা কিষাণজি কিনা? তার কারণ তারা নিজেরাও জানতো না, তারা এক্সামিন না করে, নিজেরা কনফার্ম না হয়ে বলতে পারছে না, বিকজ দে ডু নট নো। ওখানে ওদের কাছে খবর ছিল যে বড় একটা অপারেশন করার জন্য, সে মেট্রো রেল স্টেশনই হোক, হাওড়া স্টেশনই হোক, শিয়ালদা স্টেশনই হোক, আমাকে খুন করার ব্যাপারই হোক, বড় বড় একটা বড় ঘটনা ঘটিয়ে কিছু কিছু লোককে, অনেক লোককে একসাথে খুন করার পরিকল্পনা চলছিল। যেমন জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ঘটনা আপনারা জানেন, 166 জন মারা গিয়েছিল একটা অ্যাক্সিডেন্টে। অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়া হয়েছিল, ইট ইজ নট অ্যাক্সিডেন্ট, ইট ইজ ইনসিডেন্ট। সেরকম একটা পরিকল্পনা করছিল, পরিকল্পনা পুলিশ জানতে পেরেছিল, এবং পরিকল্পনাটা জানতে পেরে পুলিশ জায়গাটাকে ঘিরে রেখে দিয়েছিল। কিন্তু পুলিশ কিন্তু গুলি চালাতে চায়নি বা করেনি, কিন্তু গুলিটা ওরাই চালায়, এটা আমি শুনেছি। যেহেতু তদন্ত চলছে আমি ডিটেলস বলবো না, কিন্তু সিআইডিও এনকোয়ারি করছে আপনারা জানেন, বা অন্যান্যরাও, হিউম্যান রাইটস এর একটা কতগুলো নিয়ম আছে, সেগুলো আমরা করছি, সবই করব, যা যা আইনত করা সব করব। কারণ আমি কোনো কিছুকে ধামাচাপা দেওয়া, আর কিছু লোক মিথ্যে কথা বললো, আমি মিথ্যে কথা। মুখ্যমন্ত্রী হিসেবে এই অভিযোগ কিরম শুনতে লাগে, যদিও অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, মন্ত্রী দুজনেই বলেছেন যে কোনো ফেক এনকাউন্টার নয়, কিন্তু এই যে ফেক এনকাউন্টারে কিষাণজিকে মারা বাজে কথা, হয়েছে, এটা বাজে কথা, এটা এনকোয়ারিতে প্রমাণিত হয়ে যাবে। পোস্টমর্টেম রিপোর্ট যেখানে থাকে, যেখানে আমি শুনেছি, আমি মানে আমি তদন্ত রিপোর্ট জানি না এখনো, তদন্ত রিপোর্ট আমি যখন জানবো তখন বলবো। আমি শুনেছি প্রায় 64টা না 66টা গাছে শুধু গুলি লেগে আছে। যে কায়দায় গুলি লাগলে এনকাউন্টার হয়, ফেক এনকাউন্টার হয়, সেটা কিন্তু নয়। অরিজিনাল এনকাউন্টার যেটা হয়, তাতে যে দেখা গেছে, তাতে প্রত্যেকটা ডকুমেন্ট, মানে আমি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়েও দেখেছি, আমি এখনো বলছি, অফিসিয়ালি যে ইনভেস্টিগেশন হচ্ছে সেটা আমি এখনই কমেন্টস করবো না, বিকজ আই ডু নট নো ইন ডিটেলস। কিন্তু আমি মনে করি যে এই ঘটনাটা যতদূর শুনেছি, যতদূর জেনেছি, যে পুলিশও নিজেও জানতো না যে ওখানে কিষাণজি আছে। একটা পরিকল্পনা চলছিল, পুলিশের কাছে ইনফরমেশন ছিল, এবং সেখানে তারাই প্রথম গুলি চালাতে শুরু করেছেন। এবং আগামী দিন তো আপনারা এটা যৌথ বাহিনীর সাফল্য, আপনি এটা নিশ্চয়ই মানবেন। দেখুন, কোনো মৃত্যুকে কেন্দ্র করে আমি সাফল্য দেখি না। মৃত্যু অলওয়েজ, আমি মনে করি মৃত্যুকে আমি খুব ঘৃণা করি। ঘৃণা করি মানে কি, স্বাভাবিক মৃত্যু কিছু উপায় নেই হয়ে যায়, অস্বাভাবিক মৃত্যুকে আমি কখনোই সাপোর্ট করি না, সে যেই হোক। আমরা তো সেই জন্যই 5 মাস ধরে আমি চেষ্টা করেছি, কিন্তু যারা অন্তত 500 জন মানুষের মৃত্যুর কারণ, আমি জানি, সেটা তো আমার কোশ্চেন, সেটা আমারও কোশ্চেন। তারাও কাউকে খুন করবে এটাও আমি চাই না, এটাও আমি চাই না, যার জন্য আমি নিজে স্তম্ভিত হয়ে গেছিলাম শুনে। কিন্তু কথা হচ্ছে যে তারা যখন গুলি চালাতে শুরু করে, এবং সেখানে আরো কয়েকজন ছিল, আপনারা সবাই বলেছেন, তারাও পালিয়ে গেছে, হ্যাঁ তারাও ছিল, পালিয়ে গেছে, নানা রকম কাহিনীও আপনারা বলেছেন, এগুলো আমরা দেখেছি সংবাদ মাধ্যমে এবং চ্যানেলে। তো ন্যাচারালি সেই জন্যই বুঝতে পারছেন যে ঘটনাটা সাজানো ঘটনা হলে তো আগে থেকেই সবাই জানতো, তাহলে এতটা সময় লাগলো কেন গভর্নমেন্টকে অফিসিয়ালি অ্যানাউন্স করতে? এটা খুব মিনিমাম সিম্পল কোয়েশ্চেন, যেটা আমার মনে হয়েছে। তারপরেও দেখুন, আমি ফিরে আসার পরে ওরা বলেছে ডেড বডি ফিরিয়ে দেওয়া হোক, জেনারেলি এসব ক্ষেত্রে দেওয়া হয় না, কিন্তু আমি বললাম না, মার কাছে ডেড বডি পাঠিয়ে দাও, যা যা চাইছে সম্মানের সাথে সসম্মানে সবকিছু করে দাও, কারণ আমরা তো মারতে চাইনি। অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে আপনি যোগাযোগ করেন এবং সবকিছু করেছি, কারণ হোম মিনিস্ট্রির সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমরা তো মারতে চাইনি, কিন্তু আমরা খুন করতেও কাউকে চাই না। কিন্তু কেউ যদি নিজে গুলি চালিয়ে কাউকে খুন করতে চায়,
সেখানে দুপক্ষে হয়ে গেলে সেখানে কেউ না কেউ মারা যায়। এক্ষেত্রে অনেক পুলিশও অনেক সময় মারা গিয়েছে, সাধারণ মানুষও মারা গিয়েছে, সব মৃত্যুগুলোই খারাপ। শান্তি প্রক্রিয়ার কোনো আশা এখনো পোষণ করেন? দেখুন, শান্তি প্রক্রিয়া তখনই হতে পারে, শান্তি, ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, আমাদের তো এটাই ধর্ম, আমরা মনে করি এটাই আমাদের ইলিউশন, আমরা বলি কখনো কখনো, দণ্ডিতের সাথে দণ্ডদাতা, কাঁধে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। আমি কেন বলছি, তার কারণ হচ্ছে আমরাও শান্তি চাই, ওদেরও তো শান্তি চাইতে হবে। আমি শান্তি চাইবো, ওরা খুন করবে, এটা তো মানুষ ভালোভাবে নেয় না। দেখুন, ওরা এইসবগুলো করতে পারতো, তার কারণ হচ্ছে গ্রামের থেকে ওরা টোটাল সাহায্যটা পেত। গ্রামের মানুষ ভেবেছিল সত্যি ওরা করবে ওদের জন্য, কিন্তু পরে দেখলো না, এটা কোনো ইজিমের লড়াই নয়। কিছু লোক জঙ্গল লুট করছে, টাকা লুট করছে, এখান থেকে যত গাড়ি যায়, জানেন আপনি, ওদের থেকে মান্থলি চাঁদা নেয়, লোকে ভয়ে বলে না। যত বিজনেসম্যান আছে তাদের থেকে মান্থলি চাঁদা নেয়। আমাকে বলেছে ওদের এক একটা গ্রুপ আছে, কোনো ইজিম করলে এই জিনিস করতে পারে না। আই এম ইন ডাউট ওয়েদার দে বিলংস টু এনি ইজিম। সবাই তো সমান হয় না, ইজিমের একটা না একটা ধরন আছে। কেউ চরমপন্থী হতে পারে, কেউ গণতন্ত্রী হতে পারে, কেউ একনায়কতন্ত্রী হতে পারে, সেটা আলাদা, আমি কাউকে সাপোর্ট করতে পারি না করতে পারি। কিন্তু কেউ যদি কোনো পন্থী হয়, সে লুট করে, দাঙ্গা করে, বা একটা ধাবায় চলে যাচ্ছে, 1 লাখ টাকার খাবার খেয়ে চলে যাচ্ছে, এত টাকা আসছে কোত্থেকে? এই টাকা জোগাড়ের কিন্তু একটা বড় সহায়ক হচ্ছে এই ফ্রন্টাল অর্গানাইজেশন গুলো, যেটা আমি বলছিলাম, জনসাধারণের কমিটি, নারী ইজ্জত বাঁচাও কমিটি, এইগুলো কি কি নিষিদ্ধ করার কথা ভাবছেন? এ তো আজকের ভিডিও ফুটেজে কিষানদের কাছ থেকে পাওয়া যে ক্লিপিংস আমরা দেখাচ্ছি, তাতে প্রমাণিত যে সুচিত্রা মাহাতো, জ্যোৎস্না, শচীন মুন্ডা সবাই একসঙ্গে। দেখুন, কেন্দ্রীয় সরকারের যে আইনটা আছে মাওবাদীদের ক্ষেত্রে বিরুদ্ধে, সেই আইনে কিন্তু বলা আছে সিস্টার অর্গানাইজেশনের যারা এইগুলোকে করবে মদত, তাদেরও কিন্তু সেম আইন মে বি অ্যাপ্লাইড। এটা আমরা একটু ভদ্রতা করছি বলতে পারেন, এটা আমরা সৌজন্যতা দেখাচ্ছি। আমরা এখনো মনে করি শুভবুদ্ধির উদয় হোক, তবে সিস্টার অর্গানাইজেশনগুলো ওরা এভরিডে নাম চেঞ্জ করে। যেমন ওদের স্টুডেন্ট অর্গানাইজেশন নামে কী সব করেছে, স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি কী সব করেছে, এই যে নারী ইজ্জত বাঁচাও কমিটি, সব কটা মাওয়িস্টের কমিটি, ওদিকে ওই জনসাধারণের কমিটি, ওদিকে জনসাধারণ শান্তি কমিটি, এই সমস্ত নাম করে করে এরা। এগুলো হচ্ছে টোটালটাই মুখোশ। আর এগুলো পরিকল্পনা করে কিছু লোক, তারা 15-20 জন নিজের স্বার্থে একটা সমাজকে বিপথে পরিচালিত করে দিচ্ছে। আমি এখনো মনে করি যারা মাওবাদী করে তাদের থেকে বেশি অপরাধী হচ্ছে এরা, যারা এদের মৃত্যুর মুখের দিকে ঠেলে দিচ্ছে আর রাজ্যটাকে হিংসার দিকে ঠেলে দিচ্ছে। সবচেয়ে বড় অপরাধী এরা, যারা এখানে বসে এদের মদত দিচ্ছে। শান্তনু রায় ইমেল করছেন, আজকাল দেখা যাচ্ছে তথাকথিত কিছু মানবাধিকার কর্মী পুলিশ বা সেনা জওয়ান বা সাধারণ মানুষের তুলনায় মাওবাদীদের প্রতি বেশি সহানুভূতিশীল। তাই তো আমার খুব খারাপ লাগে। দেখুন, যখন একটা গরিব মানুষ, তার বাড়িতে একটা হারিকেন নেই, একটা লণ্ঠন নেই, মানে যেটাকে আমরা বলি যে একটা ইভেন যে ছোট একটা হারিকেন নেই, একটা লণ্ঠন নেই, একটু আলো নেই, একটু খাবার নেই, আধ পেটা খাবার খেয়ে থাকে, দুমুঠো খাবার পর্যন্ত যেতে না, সেই লোকগুলোকে খুন করে দিতে এদের বিবেকে বাঁধে না? খুন তো একটা বড় লোককে খুন করলেও খুন, গরিব লোককে খুন করলেও খুন, একটা কোটিপতিকে খুন করলেও খুন, একটা রিক্সাওয়ালাকে খুন করলেও খুন। আমি যার জন্য বলছি যে কোনো মৃত্যুকেই আমি সমর্থন করি না, সে যেই হোক, আমি হই, আপনি হোক, অন্য পলিটিক্যাল পার্টি হোক, আমি কাউকেই সমর্থন করি না। মৃত্যু থেকে বেরিয়ে আসা উচিত, জীবন দেওয়ার ক্ষমতা আমাদের থাকা উচিত। মৃত্যু দিয়ে মানুষের জীবন সমাপ্তি করে দেওয়ার ক্ষমতা আমাদের কোনো অধিকার নেই কাউকে মেরে ফেলা প্রাণী। এবং সেই জন্য আমি এখনো আপনাদের বলছি, আমরা মনে করি যে এই লোকগুলো বসে পরিকল্পনা করে এই লোকগুলোকে বিপথে পরিচালিত করছে। হলদিয়ায় 10 লাখ টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র, কি যেন একটা ভুলে গেলাম নামটা, আমি জানি নামটা আমার কাছে লেখা আছে, ট্রেড ইউনিয়ন করার নাম করে, যে ওখানকার ট্রেড ইউনিয়ন বাড়িয়ে টাকা তুলতে হবে আর মাওবাদীদের হেল্প করতে হবে। নয়াচরে করছে, নয়াচরে গিয়ে বসে আছে, ওখানে করছে। এখানেও ধরুন কিছু কিছু কামারহাটি, সোদপুর, পানিহাটি, কিছু কিছু, ভয় পাওয়ার কোনো কারণ নেই সাধারণ মানুষের। কারণ আমি সাধারণ মানুষকে একটা কথাই বলবো, ভয় পাবেন না, রুখে দাঁড়ান। আমরা প্রত্যেকেই শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে, প্রগতির পক্ষে, সংহতির পক্ষে। মানুষ যদি শান্তির পক্ষে থাকে, কটা বন্দুক দিয়ে মানুষকে স্তব্ধ করা যায় না। এটা কিছু লোক টাকা তোলে ভয় দেখিয়ে, আর ওদের এখন 2-3টে রাজনৈতিক দল এক হয়ে গেছে। তারা ভাবছে যেহেতু এরা কাজ করছে তো খুন করে সরিয়ে দাও। কারণ 35 বছর ক্ষমতা থেকে চলে গেছে, বেচারা কিছুতেই ভুলতে পারছে না। কিন্তু বিশ্বাস করুন, ওরা তো ক্ষমতা থেকে কাজ করতো না, আর আমাদের কাজ করতে করতে সকাল কখন হয় রাত কখন হয় বুঝতে পারি না, দম বন্ধ হয়ে আসে, কাজ করতে করতে সময় পাই না। আমিও, মা তো অসুস্থ, আমি বলছি না, কিন্তু আমি যেদিন থেকে এই ঘটনা ঘটেছে আমৃতে, আমি আজ পর্যন্ত মাকে দেখতে যেতে সময় পাইনি।
কারণ আমি মনে করি আমরির প্রাণগুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। মাকে তো আমি ভালোবাসি, কিন্তু আমার মা এটা আমায় শিখিয়েছে যে আমার থেকেও পরকে দেখো, তারাই আমার সবচেয়ে বড় আপনজন। আমি যেতে টাইম পাইনি, বিশ্বাস করুন। জঙ্গলমহল থেকে পাহাড়ে আসবো। 18 তারিখ মংপুতে গোর্খা জনমুক্তি মঞ্চের যুবলীগের সভা, ফের গোর্খাল্যান্ডের দাবি উঠছে। ওটা দেখুন, আমরা কখনো কখনো এনকারেজ করার জন্য সভা সমিতি করি। এটা দেখুন, ওরা তো আর করেনি, ওরা তো অলরেডি মেনে নিয়ে, গভর্নমেন্টের চুক্তি মেনে নিয়ে, দার্জিলিং এর আমাদের সাথে যাদের চুক্তি হয়েছে তারা অলরেডি ইলেক্টেড মিউনিসিপ্যালিটি হয়ে গেছে। এটা হচ্ছে গভর্নমেন্টের বড় ক্রেডিট। এবং গোর্খা জনমুক্তি মোর্চা, গভর্নমেন্ট একসাথেই করেছি আমরা আপনি সবাই। বলছেন সাংগঠনিক দার্জিলিং এর ওয়ার্ম লোক আপের জন্য এরকম করছে? করতে পারে এটা, দেখুন একটা। কিন্তু ধরুন গুরুং বলছে যে যতক্ষণ না তরাই ডুয়ার্স মৌজাগুলো ঢুকছে আমরা জিটি এর ইলেকশন করতে দেব না। এটা তো ইলেকশন তো হয়ে গেছে অলরেডি, জিটি এর ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন যেটা বলছেন। হ্যাঁ জিটিএ মিউনিসিপ্যাল ইলেকশন তো হয়ে হ্যাঁ, গেছে। জিটিএ একটা ইলেকশন তো হয়ে গেছে। না, গোর্খা টেরিটোরিয়াল ইয়ের যে ইলেকশনটা সেটা করতে দেব না যতক্ষণ না ওই ডুয়ার্স আর তরাইয়ের মৌজাগুলো দেখুন, ঢুকছে। এগ্রিমেন্টে যেটা আছে আমাদের আগে যেটা প্রত্যেককে মেনে BGSC চলতে হবে। ছিল। ইয়েস, এগ্রিমেন্ট মেনে আমরা চলবো। এটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং জনমুক্তি মোর্চা দার্জিলিং তিনজনে মিশে আমরা কিন্তু গোর্খা আমরা করেছি এগ্রিমেন্ট, ট্রাইপারটাইট চুক্তি। চুক্তিতে বলা হয়েছে আমরা একটা কমিশন করে দিয়েছি, হাই পাওয়ার কমিটি যেটা কমিশন, তারা যে সিদ্ধান্ত দেবে 9 সদস্যের সেই সিদ্ধান্তই আমরা মানব। আমার বিরুদ্ধে গেলে আমি মানব, ওর বিরুদ্ধে গেলে ও মানবে। সুতরাং এসব বলবার অধিকার কিন্তু আজকে আমারও নেই, অন্য কারোরও নেই। তার কারণ হচ্ছে অলরেডি দার্জিলিং এ মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়ে গেছে। এটা ঠিক আছে, ওদেরও কখনো কখনো ধরুন গোর্খাল্যান্ডটা ওদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, এটা আমি অনেক সময় অ্যাপ্রিসিয়েট করি। সেন্টিমেন্ট আছে, সেন্টিমেন্টের জন্য কিছু কথা বলতেই পারে, কিন্তু ওরা তো আইন মেনেই চলছে এবং অ্যাকর্ডে অলরেডি সই করেছে, এগ্রিমেন্ট করেছে। অ্যাকর্ডিং টু এগ্রিমেন্ট আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং দার্জিলিং এ শান্তি ফিরে এসছে। আমি চাই দার্জিলিং শান্ত থাকুক, তরাই ডুয়ার্সও শান্ত থাকুক। এটা আমরা করতে পেরেছি সবার সাহায্য নিয়ে, তরাই ডুয়ার্সের আমার ভাই বোনদের সাহায্য নিয়ে। আদিবাসীরাও, তাদেরও ভুল বোঝানো হয়েছিল, দার্জিলিংও পাহাড়ের ভাই বোনদের ভুল বোঝানো হয়েছিল। সবাই যখন আমরা কম্বাইন টুগেদার, এটা কিন্তু যৌথ পরিবার। তরাই ডুয়ার্স দার্জিলিং বাংলা, এটা আমাদের বাংলার মধ্যে, এটা আমাদের গর্ব। সুতরাং আমি মনে করি না এটা নিয়ে কোনো প্রবলেম হবে। আর প্রবলেম হলে দেখুন, বারবার প্রবলেম হলে তো কেউ সলভ করতে পারে না। আমরা সলভ করেছি অনেক কষ্ট করে এটা, এবং আশা করি চুক্তি অনুযায়ী কাজ হবে। আমার মনে হয় না চুক্তি করে কেউ পিছিয়ে যেতে পারে, সেটা তাদের ডিসক্রেডিট মানুষ তাহলে অন্যভাবে নেয়। কারণ দার্জিলিং অনেকদিন উন্নয়ন হয়নি, একটা রাস্তা নেই, একটা ঘাট নেই, অবস্থা খুব খারাপ, টুরিস্টরা যেতে পারছে না। উন্নয়নটা করা আজকে সবচেয়ে বড় প্রয়োজন। তারপরে মাঝে ভূমিকম্পের মতো হয়ে গেছে। সুতরাং উন্নয়নটা করা এখন আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। আমি মনে করি দার্জিলিং এর এমএলএরাও খুব ভালো, খড়কা বাহাদুর থেকে শুরু করে আমাদের যারা আছে সবাই মিলে দায়িত্ব নিয়ে ভালো কাজগুলো করবে, এটা আমার বিশ্বাস আছে। এবং দার্জিলিং এর ডিএমও খুব ভালো, আমাদের অনিল ভার্মাও খুব ভালো, সৌমিত্রও খুব ভালো, প্লাস আমাদের যারা এমএলএরা আছে, বিমল গুরুংরা আছে, রোশনরা আছে, সবাই মিলে একসাথে কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। মগরাহাটের কথায় আসি। আপনি কালকেই বলছিলেন যে পুলিশকে কৌশলী হতে হবে, মানবিক হতে হবে। কোথাও কি মনে হচ্ছে যে দীর্ঘদিন, আপনি 6 মাস এসেছেন, তার আগে 34 বছরের একটা ট্রেনিং, এক ধরনের রাজনৈতিক নির্দেশ, কোথাও পুলিশ ট্রিগার হ্যাপি হয়ে পড়ছে, যার ফলে এই পুলিশের গুলিতে মৃত্যু, মহিলাদের মৃত্যু, এইগুলো সামনে আসছে? এটা করা তো ঠিক হয়নি, ওইভাবে গুলি চালানো আমি এখনো বলছি ঠিক হয়নি। যারা করেছে তারা ইনফরমেশন জানিয়ে যখন ঘটনাটা ঘটছে সকাল থেকে, এবং ওটা একটা কেউ প্ররোচনা দিয়েছে, এটা আমার মনে হয়েছে। আমাকে অনেকে বলেছে যে আমি নাকি ডিজি রিপোর্ট চেঞ্জ করেছি, উল্টো পাল্টা কথা, আমি জানি না কিছু। এটা প্ররোচনা তো কেউ না কেউ দিয়েছেই, কিন্তু যেহেতু আমি কেন বলছি এই কথা, তার কারণ তদন্ত হচ্ছে, তদন্ত কমিশন হচ্ছে, আমি এই ব্যাপারে ডিটেলস বলবো না এখন। আর তদন্তের উপর কোনো ইনফ্লুয়েন্স হয় এটা আমি চাই না, নিরপেক্ষ তদন্ত হোক। কিন্তু আমিও ছোটবেলা থেকে রাজনীতি করার লোক এবং আন্দোলন করা থেকে উঠে এসেছি। সুতরাং আমার পুরো পরিস্থিতি দেখে, সিচুয়েশনগুলো দেখে আমার মনে হয়েছে, আর আমার একটা নিজস্ব লেভেলও আছে, আমি সেখানে 4-5টা জায়গায় ক্রস এক্সামিন করেছি পার্সোনালি। তাতে আমি যেটা শুনেছি যে ওখানে কেউ কেউ প্ররোচনা দিয়ে প্ল্যান করে করেছে। তবে আমি আবার বলি, তারাও যেমন প্ররোচনা দিয়ে অন্যায় করেছে, সাথে সাথে পুলিশের গুলি চালানোটাও ঠিক হয়নি, তাকে সিচুয়েশন কন্ট্রোল করা উচিত ছিল। আর বিদ্যুৎ দপ্তরেরও যাদের অনেক টাকা আছে, প্রচুর টাকা লুটে নেয়, কিছু করার নেই। আর দুটো কে একটা ট্যাপিং করেছে বলে গিয়ে আমি তার, ওটা কোনো সিস্টেম নয়। তুমি ওইটা কাটলে 3 দিন বাদ আবার ঝুলিয়ে নেবে, ওটা কোনো সিস্টেমই নয়। আর ওতে বেশি টাকা হয় না। আমার মনে হয় ওরাও যেটা গেছে কাটতে, ওদের অন্য সিস্টেমে চলতে হবে।
এই সিস্টেমটা ইজি সিস্টেম, এই সিস্টেমে গন্ডগোল হয়, এই সিস্টেম করা যাবে না। সুতরাং ওদেরও ভুল ছিল, পুলিশেরও ভুল ছিল। যেটা ভুল আছে সেটা ভুল বলতে অস্বীকার করবো না আমি। এই বেআইনি ট্যাপিং রুখতে আপনার সরকার কিভাবে ব্যবস্থা নেবে, সচেতন? না, বেআইনি ট্যাপিং রুখতে দেখুন, এ তো ভর্তি ভর্তি এখন আছে, আপনি কটা কাটবেন? দেখুন দেখুন ছবিটা দেখছেন, কটা কাটবেন? তপসিয়া, রাজারহাট, রাজাবাজার থেকে শুরু করে খিদিরপুর থেকে শুরু করে সারা বাংলা জুড়ে অনেক গরিব মানুষও আছে। আবার একটা জায়গা থেকে ট্যাপিং, অনেক সময় ইলেকট্রিক সাপ্লাইয়ের লোকেরাও কি করে, চাইলে দেয় না, ওই প্রবলেমটাও আছে। দেখুন মাইনাস প্লাস সকলেরই আছে, এই মানুষরা অ্যাপ্লাই করে ওরা তো 3.5 বছর করে রেখেছিল, কিন্তু মাইনাস প্লাসও আছে। ধরুন অনেক সময় পর্তায় পোষায় না আলাদা আলাদা মিটার করা, অনেকে আবার করতে চায় না, করলে বেশি খরচ পড়ে, নানা রকম অনেক ব্যাপার আছে। যার জন্য আমরা ঠিক করেছি যে 50% গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। আমরা এটা চাই যে আগামী 5 বছরের মধ্যে সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাক, এটা যার জন্য আমরা পরিকল্পনা অলরেডি নিয়েছি এবং কাজটা আমরা শুরু করেছি। এছাড়া আমি মনে করি, আমি বিদ্যুৎ দপ্তরকে ডেকে বলেছি যে কলকাতাতে অনেক ভালনারেবল সিচুয়েশন আছে, এত এত কেবলের তার ঝুলছে, বিদ্যুতের তার ঝুলছে, এটা সিএসসি এর সাথে কথা বলে, কলকাতাটা যেহেতু ওদের জুরিসডিকশন, কলকাতা হাওড়া, এগুলো দেখে নিয়ে একটা কোনো প্ল্যানিং করা উচিত, যেটা পাইপের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় কিনা। এটা আমি ডেকে আমার বুদ্ধি দিয়ে বলেছি, এখন তাদের টেকনিক্যালিটিসটা দেখতে হবে এবং বাদ বাকিটা। এটা আমার মনে হয় সবাইকেই সচেতন হতে হবে একটু, কারণ জনসংখ্যা বেড়ে গেছে, ক্যাপাসিটি বাড়েনি। সুতরাং সবাইকে মিলে এটা করতে হবে। আমি মনে করি না শুধু সিএসসি একা করতে পারে বা আমরা একা করতে পারি, গভর্নমেন্ট। আমি যারটাই কাটতে যাবো সে বলে আমাকে দাও, এবং কাটতে গেলে সে বলে আমার ক্ষমতা নেই, আমি কোত্থেকে করবো, এরকম অনেক প্রবলেম আছে, ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম। তারপরে এরিয়া টু এরিয়া প্রবলেম আছে, কমিউনিটি প্রবলেম আছে, তারপরে অনেক রকম প্রবলেম আছে, সমাজের বিভিন্ন দিকের প্রবলেম আছে। আমি একবার নিজে রুখে দিয়েছিলাম বিদ্যুৎ কাটা, তার কারণ হচ্ছে আমি গিয়ে দেখলাম একটা হিন্দু মুসলমান রাইট হয়ে যাচ্ছে প্রায়, এই তো আমার তপসিয়াতেই হয়েছিল। কাজে এগুলো নিজে না দেখলে বোঝা যাবে না। কাজে এটা আমরা নিশ্চয়ই চাই একটা ট্রান্সপারেন্সি নিয়ে, স্বচ্ছতা নিয়ে সব মানুষ তার নিজের বিদ্যুতের লাইন নিজে করে নিক। বিদ্যুৎ দপ্তরকেও একটু সহনশীল হয়ে এগুলো করতে হবে। কাজের লোকের খুব অভাব বাংলায়। যেটা হয়ে গেছে সেটা হচ্ছে, কিছু লোক তো নিশ্চয়ই ভালো কাজ করে, আমাদের ট্যালেন্টরা বাইরে চলে যাচ্ছে, কিন্তু বাংলার কর্মসংস্কৃতিটাকে ফেরাতে হবে, এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ। অনেকে যেন কেউ কেউ বলে আমাকে এমন একটা পজিশনে দিন, এটা কথা পলিটিশিয়ানরা বলবে তা না, কেউ কেউ বলে, আমি নাম বলছি না কারণ আমি জানি কারা কারা বলে, কেউ কেউ বলে আমাকে এমন একটা দায়িত্ব দিন যেখানে আমার বেশি কাজ করতে হবে না। এটা একটা এক্সকিউজ হতে পারে? মানে না করে করে অভ্যাসটা খারাপ হয়ে গেছে, বদ অভ্যাস। অভ্যাস আর বদ অভ্যাস দুটো এত মিলেমিশে গেছে না, যে ওয়ার্ক কালচারটাকে পুরো ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হয়েছে। এই এই সামাজিক সমস্যা দূর করতে আপনাকে তো অনেক কঠোর হতে হবে, মানে এটা 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 তো একটা ব্যাধি, এটা মানে বলা ভালো জাতির ব্যাধি। বোঝাতে হবে। 35 বছরের কেলেঙ্কারিটা আমি যদি মনে করি একদিনেই করতে পারবো, এটা সম্ভব নয়। এটার জন্য আমাকে টাইম দিতে হবে এবং এর জন্য টাইম লাগবে। আর এটাও আমি পটাপট করে দিতে পারতাম যদি আমার কাছে টাকা থাকতো আর ম্যান পাওয়ার থাকতো। আমি তো নতুন করে ম্যান পাওয়ার কোথা থেকে, ওয়াইএস নেই, আইপিএস নেই, যাদের দিয়ে কাজগুলো করাবো। 314টা হচ্ছে স্যাংশন স্ট্রেংথ, আর এখানে আছে মাত্র 212। আর তার মধ্যে হচ্ছে আপনার দিল্লিতে কাজ করছে তার মধ্যে 50-60 জন, 140। 314 যেখানে আইএস শুধু স্যাংশন স্ট্রেংথ, সেখানে 140 জন 50 জন নিয়ে কি করে করবো? জেলা চালাবো না ব্লক চালাবো না প্রদেশ চালাবো না ডিপার্টমেন্ট চালাবো? কেউ দেখেনি কেন এগুলো? আমার তো কোয়ারি এটাই। আমি শিক্ষার ক্ষেত্রে আসবো। আমার মনে আছে শেষ সাক্ষাৎকারে আপনি এখানে বসে বলেছিলেন যে যতটা রাজনীতি মুক্ত করা উচিত সেটা করতে হবে। আপনাকে অভিনন্দন যে এই সিন্ডিকেট, সেনেট, কোর্ট, কাউন্সিল সমস্ত রাজনৈতিক নেতা থাকবে না, এটা আপনি এনশিওর করেছেন। তাতে অবশ্য আপনার বিরোধীরা, বিশেষ করে বামপন্থী দলগুলো বলেছে যে শিক্ষার ক্ষেত্রে আপনি একেবারে ফ্যাসিজম শুরু করেছেন ইত্যাদি। কিন্তু আপনাকে অভিনন্দন যে মানে শিক্ষার ক্ষেত্রে একটা জায়গা, শুধু প্রেসিডেন্সি কলেজ নয়, এই সার্বিকভাবে এই সিন্ডিকেট, সেনেট, কোর্ট, কাউন্সিলের রাজনৈতিক প্রতিনিধিত্ব আপনি বন্ধ করেছেন। এটা কোথায় সব থেকে বেশি বাধা পেয়েছে? বামপন্থী বন্ধুদের, মানে ওদের আমি বামপন্থী বলতে রাজ্য নেই, সিপিএম পন্থীদের, অতি বিপ্লবী পন্থীদের, সিপিএম পন্থীদের যারা এইসব কথাগুলো বলছে তাদের জিজ্ঞেস করি কে আপনাদের মাথায় দিব্যি দিয়েছিল সাধারণ মানুষকে না নিয়ে আসতে? শুধু সিপিএম ক্যাডাররা চ্যান্সেলর হবে, ভাইস চ্যান্সেলর হবে, প্রিন্সিপাল হবে, হেডমাস্টার হবে, সব মানুষ কি বাণিজ্য জলে ভেসে এসছে নাকি? সিপিএম তো এই করে করে প্রশাসনটাকে, টোটাল প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দিয়েছে।
স্বাস্থ্যের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আর বড় বড় কথা বলে। আমিও তো বলি বেশি কথা না বলে 35 বছর আগে সাপ মোচন করুন, তারপরে বড় বড় কথা বলবে। সাধারণ মানুষ ডুকো প্লাস্টার লাগিয়ে দিয়েছে মুখে 5 বছরের জন্য নির্বাচনের মাধ্যমে। এই 5 বছর চুপচাপ বসে থাকুন, শরীর সঞ্চয় করুন। অনেক অর্থ সঞ্চয় করেছেন এতদিন, অনেক কিছু করেছেন, নিজেদের শরীরটাকে সঞ্চয় করুন যাতে শরীরটা ভালো থাকে। আমি দীর্ঘ স্বাস্থ্য কামনা করা ছাড়া আর কিছু করতে পারি না, সরি। কিন্তু এই সাপমোচনের ক্ষেত্রে বলছেন, শিল্প ক্ষেত্রে সাপমোচন কি করে করবেন? এখানে নকশাল আন্দোলন, তারপরে এই বাম শাসন, এই গোটা ব্যাপারটা গোটা দেশে শিল্পক্ষেত্রে যে ছবিটা হয়েছে সেটা একেবারে অচলায়তন। না 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 না, শুনুন, এগুলো তো হচ্ছে রটনা। হ্যাঁ, কিন্তু কিছু রটনার কিছু পারসেপশন ঘটনা বসে দিয়ে, যায়। কিছু রটনার কিছু ঘটনা থেকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তা আমায় যদি রোজ খুন করার চিঠি পাঠায়, আমি যদি রোজ কাজ করে এগিয়ে যেতে পারি, ওদের ভয়টা কোথায়? না, আমি বলছি 70-এর নকশাল আন্দোলন, তারপরে বাম শাসন, এটা গোটা আপনি যদি 3-4 3.5 দশক দেখেন, একটা শিল্প বিরোধী নেতিবাচক না না, পশ্চিমবঙ্গে শিল্পটা ভাবমূর্তি আমাদের কাছে আছে। চ্যালেঞ্জ হচ্ছে কৃষি এবং শিল্প দুটোকেই আমরা ভালো করে তৈরি করব। কৃষি ক্ষেত্রে প্রাধান্য, শিল্প ক্ষেত্রে, যার জন্য কৃষির দিকটা আপনি দেখুন। আমি এসেই দেখলাম যে আগের বারে যে ডিকন্ট্রোল করে দিয়েছে ফার্টিলাইজার, আগে সারের দাম যদি 800 টাকা ছিল, সেটা কেন্দ্রীয় সরকার সাবসিডি তুলে দিয়েছে, ফলে সেই সারটা এখন 3 ডবল দাম বেড়ে গেছে। আর একটা সার কিন্তু আমি বলেছি যদি কেউ বেশি দামে বিক্রি করে, যেটা বাজারেও বিক্রি হচ্ছে, বেশি দামে বিক্রি করে অ্যারেস্ট করুন। আমরা তো 6 মাসের মধ্যে 300 জনকে অ্যারেস্ট করেছি, এবং আমরা এখনো পর্যন্ত ফার্টিলাইজার দিচ্ছিলই না। আমি নিজে ফোন করে চেষ্টা করে ফার্টিলাইজার আনিয়েছি, এবং যেখানে ফার্টিলাইজার পাওয়া যাবে না তারা বিডিওকে কমপ্লেন করুন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কমপ্লেন করুন। আমরা অলরেডি করে এসেছি, যার জন্য আমি জেলায় জেলায় গিয়ে মিটিং করছি, যা কোনোদিন কেউ করেনি। 100 দিনের কাজ কেন হয়নি? আমরা তো ভাঙা বছরে এসেছি, এই বছরটা কাউন্ট করলে তো হবে না, আপনাকে আসছে বছর কাউন্ট করতে হবে। ভাঙা বছরে তো কাজই করেনি না। 20 মে থেকে আপনার সরকার শুরু হয়েছে, তার আগে তো বাজেট ইয়ার হয়ে গেছে না, বাজেটে তো প্রভিশন রেখে সেই প্ল্যানিংটা করতে হয়, প্ল্যানিংই তো করেনি। না করেছে ধান প্রকিউরমেন্টের ব্যবস্থা, না করেছে খাদ্য সংরক্ষণের ব্যবস্থা, না করেছে সার লোকে কি করে পাবে গ্রামে গ্রামে গিয়ে তার ব্যবস্থা। আমি তো ফিরে এসে ওইটুকু টাইমের মধ্যে প্রেসার দিয়ে যতটুকু পারলাম করলাম। তার মধ্যে চালের দাম, কেউ কেউ আন্দোলন করছে, এমনকি কংগ্রেসীরাও করছে, জানে না যে ধান প্রকিউরমেন্টের যে টাকাটা দিয়ে ধান কিনি আমরা চাষিদের দিচ্ছি, সেই টাকাটা কেন্দ্রীয় সরকার ঠিক করে দেয়, এটা রাজ্য সরকার ঠিক করে না। আর আমি তো চাই দাম বাড়ুক, দাম বাড়লে আমরাও দাম বাড়িয়ে দেবো কেন্দ্রীয় সরকার বাড়লে। আর একটা কথা হচ্ছে, যেটা ধানের ব্যাপারে আমরা কি বলছি, যার ক্ষমতা আছে, আমি কৃষি বলে শিল্প বলছি, যার ধান, সে যদি মনে করে আমি কাউকে বিক্রি করবো, সে করতেই পারে, এটা তার অধিকার। যে কোনো চাষি ভাই, তার ধান আপনি আপনার ধান যাকে ইচ্ছে বিক্রি করতে পারেন, এটা আপনার নিজস্ব অধিকার। কিন্তু আপনি যদি মনে করেন আপনি দাম পাচ্ছেন না, সেক্ষেত্রে সরকার আপনাকে ন্যায্য দামে চেক দেবে। আপনি যেখানে বিক্রি করতে যাবেন সেই মিল আপনাকে টাকা দেবে, ন্যায্য দামে চেকে দেবে। কেন? অনেক সময় চাষিদের জন্য যে টাকাটা দেওয়া হয়, সেই টাকাটাকেও খেয়ে নেয়, মাঝপথে দালালরা খেয়ে নেয়, চাষিরা দাম পায় না। ফলে আমরা এবারই প্রথম নিয়ম করেছি যে চাষিদের নামে চেক দিতে হবে ন্যায্য দামে। এটা একটা। আলু চাষিরা, আমাদের এখানে অনেক আলু উৎপাদন হয়, কিন্তু সেখানে আলু রাখার ব্যবস্থা নেই, হিমঘর নেই। এবারে আমরা সেই জন্য 15 দিন 1 মাস আলু বন্ড আরো রাখার জন্য হিমঘরের ব্যবস্থা করে দিয়েছি, এতে আলু চাষিরা উপকৃত হবে। আরেকটা করেছি আমি, 10 কোটি টাকা দেওয়া হয়েছে এগ্রিকালচারাল মার্কেটিংকে, যে আমাদের আলু যদি আমরা ইন্দোনেশিয়ায় পাঠাতে পারি বা অন্য জায়গায় পাঠাতে পারি যেখানে আলু উৎপাদন হয় না, আমাদের আলুগুলো যদি বিক্রি করতে পারি। আর আলু চাষি ভাইদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে, যে আলুগুলো বেশি লোকে কেনে, ডিফারেন্ট টাইপের আলু হয়, তো আগামী দিন আপনাদের সেই চাষের দিকেও যেতে হবে, যাতে আলুটা আমার প্রত্যেকটা বিক্রি হয়ে যায় ন্যায্য দামে। এটা আগামী দিন এগুলো আমরা ভাববো, তৈরি করব। আমরা যেমন প্রত্যেকটা ব্লকে ব্লকে কিষাণ মান্ডি, মানে কিষাণ বাজার তৈরি করার চেষ্টা করছি গভর্নমেন্ট থেকে। তারপরে শস্য বীজ ধান, বীজ গম, বীজ মানে গ্রাম তৈরি করার, এগুলো আমরা যেমন চেষ্টা করছি, এগুলো আমরা করব। আমরা যেমন কিষাণ ক্রেডিট কার্ড এই 6 মাসের মধ্যে 49% করে ফেলেছি আমরা, এবং 15ই জানুয়ারি, ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি আমি 100 দিনের কাজ এবং ওই 100 দিনের কাজ এবং কিষাণ ক্রেডিট কার্ড, আর হচ্ছে ক্রপ ইন্স্যুরেন্স মানে শস্য বীমা, এইটা বলেছি। এমনকি প্রিমিয়ামের টাকাটাও চাষিদের দিতে হবে না, গভর্নমেন্ট দেবে সাবসিডি, কিন্তু আপনি প্রিমিয়ামটা করুন। আপনার চাষ যদি ক্ষতি হয়ে যায়, জলে ডুবে যায়, পোকায় কেটে যায়, আগুনে পুড়ে যায়, আপনি নিজে টাকা পেয়ে যাবেন। আর কিষাণ ক্রেডিট কার্ডটা আমরা চালু করেছি, 49% হয়ে গেছে, মার্চের মধ্যে আরো 49% হয়ে যাবে, 100% অ্যাচিভমেন্ট হয়ে যাবে। এটা কৃষকদের কাছে একটা ভীষণ সুবর্ণ সুযোগ।
এটা কি হবে, যে কোনো কিষাণ ব্যাংকের থেকে লোন পাবে 50,000 টাকা প্রথমে তাকে 7% সুদে শোধ দিতে হবে। তারপরে সে যদি টাকাটা শোধ করে 3% হয়ে যাবে, 3%-এ সে আবার 50,000, 1 লাখ ধার নিতে পারবে। ফলে একটা কৃষক নিজের পায়ে দাঁড়িয়ে সে একটা বড় বিজনেসম্যান হতে পারবে। তাছাড়া আমরা মনে করি 50,000 পুকুর খনন করবো আগামী দিনে, আমাদের প্রজেক্ট আছে জল ভরো জল ধরো, এবং এটা সবচেয়ে ভালো কাজ করে ইসরায়েল। এই জন্য আমি একটা টিম ইসরায়েলে পাঠিয়েছি যে তারা ট্রেনিং নিয়ে আসবে, এবং ওদেরও বলেছি আপনারা একটা ওই এক্সেলেন্ট একটা ওয়াক অফ এক্সেলেন্ট বলে একটা আপনারা কিছু তৈরি করুন। ওরা একটা এক্সেলেন্ট যেটা একটা ওদের পারফরমেন্সের উপরে একটা পারফরমেন্স অফ এক্সেলেন্স বলে ওদের ডিপার্টমেন্টে কোনো একটা কিছু করবে, যেটা করে ওরা ট্রেনিং দেবে। এখানেই একটা জায়গা দিয়ে দেবো, হ্যাঁ, সেন্টার ফর এক্সেলেন্স একটা এগ্রিকালচার প্রোডাক্ট একটা তৈরি করে দেবো, সেখানে থেকে ওরা ট্রেনিং দেবে। তাহলে গ্রামে গ্রামে ওই ট্রেনিংটা নিয়ে আমাদের চাষি ভাইরা যদি কাজ করে সেটাতে খুব ভালো হবে। এইভাবে আমরা কৃষক পরিবারগুলোকে একদম সমৃদ্ধ করতে চাই। এটা হলো কৃষকদের দিক। আমি শিল্পের আগে একবার আপনাকে আরেকটু যোগ করে দিই, সেটা হচ্ছে একদিকে হচ্ছে একটা দীর্ঘদিন ধরে চলে আসা একটা শিল্প বিরোধী ছবি, তারপরে ধরুন এই বামশ্রেষ্ঠ অচলায়তন ছাড়াও আপনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন পাবলিক সেক্টরকে নানাভাবে ইনক্লুড করেছেন এখানে, বড় বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা এখানে ইনভেস্টমেন্ট করছে, হয়তো আগামী কয়েক বছরের মধ্যে সেগুলো হয়েও যাবে। কিন্তু বড় প্রাইভেট সেক্টর তাদের আসার জন্য এখানে আইটি এসছে, র্যান রিলেটেড কিছু ইন্ডাস্ট্রি এসছে, কিন্তু বড় প্রাইভেট সেক্টর আশা করে একটা বড় অভিযোগ হচ্ছে একটা দীর্ঘদিনের ধরে যেটা চলেই আসে, কোনো সিঙ্গেল উইন্ডো নেই, আমলাতন্ত্রের একটা দীর্ঘসূত্রিতা আছে, বিউরোক্রেটিক প্রসিডিওরটা দীর্ঘদিন ধরে চলে। এই বিষয়ে আপনি কিছু ভাবছেন বড় না ইন্ডাস্ট্রি? দেখুন, এখানে অলরেডি অনেকগুলো অ্যাচিভমেন্ট আমরা করেছি। যেটা হচ্ছে, এক তো হচ্ছে যে আমরা 99 পাতার একটা ফর্মালিটিস ফিল আপ করতে হতো, ওইটা করতেই 4 বছর লাগতো, ওইটাকে কমিয়ে 7টা মাত্র করে দিয়েছি পয়েন্ট, 7 পাতা। এটা কিন্তু একটা বড় ঐতিহাসিক দিক, এটাতে আমাকে চেম্বার্স গুলো খুব হেল্প করেছে। এই প্রথম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমরা ক্ষমতায় আসার পর পলিসি ডিসিশন মেকিং বডিতে আমি প্রত্যেকটা চেম্বারের একজন করে মেম্বার দিয়ে একটা কমিটি, অ্যাডভাইজারি কমিটি করে দিয়েছি, এবং তারা বসে এটা তৈরি করেছে। এটা খুব বড় কাজ। 2 হচ্ছে, এর মধ্যেই প্রায় 56,000 টাকা ইনভেস্টমেন্ট বাংলায় এসছে। কয়েকদিন আগেও এলএনটি আমার কাছে এসেছিল, এবং তারাও আমার কাছে বলে গেছে 19 তারিখে আবার আসবেন। তারাও প্রায় 20,000 কোটি টাকার প্রজেক্ট বেঙ্গলে করবে বলে তারা একটা ডিসাইড করেছে। সুতরাং এইভাবে টিভিএসসি যেমন ওইটা আপনাদের আসছে, তারপরে ধরুন এরা খুব একটা বড় ব্র্যান্ড এবং এরা করছে। এইরকম ভাবে জিন্দালদেরটাও আমরা মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি। এরকম অনেকগুলো ইন্ডাস্ট্রি যেগুলো পড়েছিল সেগুলো আমরা ক্লিয়ার করেছি। এছাড়াও মনে রাখবেন যে আমি 2 বছর আগে থেকে প্ল্যানিংটা করেছিলাম, এবং করেছিলাম বলে ডানকুনিতে অলরেডি রেলের ইন্ডাস্ট্রি কিন্তু অনেকটা হয়ে গেছে। এই যে বলেছিল না হবে না, ডানকুনিতে 2টো ফ্যাক্টরি হচ্ছে রেলের, এবার ডানকুনিতে 2টো হচ্ছে, নিউ জলপাইগুড়িতে একটা হচ্ছে, আপনার এরপরে হচ্ছে বজবজে হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। নিউ জলপাইগুড়িতে করছে, RINL করছে, এদিকে আপনার ডানকুনিতে হচ্ছে, কাঁচরাপাড়ায় বড় হচ্ছে, সেখানেও আপনার সমস্ত পাবলিক সেক্টরকে দিয়ে করানো হচ্ছে, বজবজে হচ্ছে। এইভাবে অনেকগুলো ইন্ডাস্ট্রি, হলদিয়াতে হচ্ছে, আপনার নন্দীগ্রামে ওখানে ইন্ডাস্ট্রিয়াল হাব হচ্ছে, এবং স্টেট গভর্নমেন্ট থেকে আমরা বলেছি আমরাও পার্টিসিপেট করব, রেল, সেল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। সুতরাং নন্দীগ্রামে যেটা ওই নয়াচরের ওদিকে তো ইকো ট্যুরিজম হবে, সেটাও তো অনেকটা আমরা এগ্রিড করে গেছি, সেগুলো তো হচ্ছে। প্লাস আমরা যেটা একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করছি, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটাও একটা নন্দীগ্রামের ওদিকটায় হচ্ছে। ওটা কিন্তু ওই জেলিংহাম বলে যে জায়গাটা ছিল খুব বড় হচ্ছে। ওয়াগান ইন্ডাস্ট্রিও বেঙ্গলে অনেকগুলো হচ্ছে। ফলে রেলেরই প্রায় 17টা, কুলটি থেকে শুরু করে একদম আদ্রা, এলএনটি নিজেও বলেছে আমিও আদ্রাতে ইন্টারেস্টেড পাওয়ার মেগাওয়াট পাওয়ার করবার জন্য। তো এইভাবে ধরুন প্রায় 17টা ইন্ডাস্ট্রি নতুন, আমি যেটা রেল থেকে সেট আপ করে দিয়েছিলাম, সেগুলো প্রসেস হতে শুরু হতে হতে এই কিন্তু 2 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে। অলরেডি 1 বছর 1.5 বছরের মধ্যে 2-1টা ওপেনও হয়ে যাবে। সুতরাং অলরেডি কিন্তু 17-18টা ইন্ডাস্ট্রি, মানে লক্ষ কোটি টাকার উপর, এটা কিন্তু ইনভেস্টমেন্টটা কিন্তু বেঙ্গলে হয়ে গেল। এর ফলে এমপ্লয়মেন্ট গুলো ক্রিয়েট হবে, এবং এই ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে আপনার অনেকগুলো অ্যানসারি ইন্ডাস্ট্রি তৈরি হবে। আরেকবার শুনতে চাইবো তাপবিদ্যুতের ক্ষেত্রে, যেহেতু বিদ্যুতের এটার ক্ষেত্রে কি বললেন? এলএনটি ইন্টারেস্টেড, যেটা আদ্রায় আমরা এনটিপিসি আর রেলকে বলেছি করতে, সেটা ওরা বলছে যে আমরাও করতে চাই, আমরা করলে আমরা 6 মাসের মধ্যে করে দেবো। এবং ওরা তাছাড়াও বলেছে যে আমরা যদি ওই হিন্দুস্তান কেবলের জমিটা যদি আমরা পাই, স্টেট গভর্নমেন্ট যদি এটা আমাদের নিয়ে কথা বলে দেয়, তাহলে ওখানে আমরা একটা 700-800 মেগাওয়াটে করতে পারি। কিন্তু আমি ওদের একটা প্রস্তাব দিয়েছি যে গোয়ালতরের জঙ্গল মহলে আমার একটা জমি আছে 1000 একর, এবং সেই জমিটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি 300 একর
ফর ম্যানুফ্যাকচারিং ইউনিট রেখে 700 একর ওদের দিতে পারি যদি ওরা ইন্টারেস্টেড হয়, তাহলে ওখানে একটা 700-800 মেগাওয়াটের হয়ে যাবে। তাহলে কি আগামী 20 বছর 30 বছরের মধ্যে বেঙ্গলে পাওয়ারের কোনো ক্রাইসিস হবে না, এটা তৈরি হয়ে গেল। এটা কে করবে? এটা এলএনটি। আচ্ছা, আমি আরেকটা বিষয়, এটা আগের সপ্তাহে আমার সাথে কথা বলে গেছে, আচ্ছা আগামী 19 তারিখে আবার কথা বলতে আসছে আচ্ছা ডিটেইলস নিয়ে। আমি ল্যান্ড ম্যাপ নিয়ে বসবো। হ্যাঁ। তাছাড়া আমি সোলার যে পাওয়ার তৈরি হবে সেটা নিয়ে ওরা বলেছে আমাদের দিন, আমরা সোলার পাওয়ারটাও করে দিচ্ছি গ্রামে গঞ্জে দেওয়ার জন্য, সেটাও আমি করবার জন্য ল্যান্ড ম্যাপ চেয়ে পাঠিয়েছি। আপনার সরকার খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিল, একটা হচ্ছে জিন্দালদের ক্ষেত্রে যে জমির ঊর্ধ্বসীমা আমাদের রাজ্যে এখনো 24 একর আছে, সেক্ষেত্রে একটা হচ্ছে জিন্দালদের শালবনী প্রজেক্ট, আর একটা হচ্ছে আরেকটি গোষ্ঠীর উলুবেরিয়ার প্যাটার্নদের প্রজেক্ট। এই দুটো ক্ষেত্রেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ছাড়পত্র দিয়ে দিল আপনাদের সরকার। কিন্তু বহু রাজ্যে আমাদের দেশে কোনো এই জমির আরবান ল্যান্ড সিলিং বা রুরাল ল্যান্ড সিলিংটা নেই। ইনফ্যাক্ট বাইরের দেশ কোনো কোথাতেও নেই, বহু অঙ্গরাজ্যেও নেই। এক্ষেত্রে এটাও একটা লেফটদের বাম শাসনের তৈরি করা একটা অচলায়তন। এইটাকে ভাঙার ক্ষেত্রে কি কিছু করবেন? বড় ইন্ডাস্ট্রি আনার ক্ষেত্রে কিন্তু এই জমির ঊর্ধ্বসীমা আইনটা একটা বড় বাধা বলে মনে হচ্ছে। না না, এটা তো আমরা আজকে করেছি তা না, এটা আগেও ছিল, আগের সরকারই হ্যাঁ, করে অবশ্যই, গিয়েছিল, সেটাই আগের বলছি। সরকারই করে গিয়েছিলেন। তবে এক্ষেত্রে আমার মনে হয় না যে ইন্ডাস্ট্রির জন্য কোনো বাধা হবে, তার কারণ হচ্ছে একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমরা ক্যাবিনেট কমিটি অন ইনফ্রাস্ট্রাকচারকে তৈরি করেছি, আচ্ছা, যেটাতে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, পাওয়ার, ইন্ডাস্ট্রি, পাওয়ার, লেবার, আচ্ছা, আমি নিজে আছি, এরকম কয়েকটা মিনিস্ট্রি চিফ সেক্রেটারি আছেন, ইন্ডাস্ট্রি সেক্রেটারি আছেন, WBIDC আছে, স্মল স্কেল আছে, এরকম আমরা একটা কমিটি করে নিয়েছি ইনফ্রাস্ট্রাকচার। এটাই অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে যদি কেউ স্পেসিফিক সত্যি ইন্ডাস্ট্রি করতে চায় তাহলে তার যদি বাড়তি জমিও থাকে সেটা আমরা কেস টু কেস বেসিস ক্লিয়ার করে দেবো, আচ্ছা, ইফ ইট ইজ পজিটিভ। সেরকম করে দিচ্ছি, বুধিয়াটা তো সেই রকমই ছিল, ওই রকমই অনেকগুলো ক্লিয়ার করা হয়েছে, অনেকগুলো এরকমই আছে, সুতরাং এতে কোনো অসুবিধা হবে না। যেমন আমরা খড়গপুরেও এরকম আমার কাছে কিছু প্রপোজাল এসেছে, জিন্দালদেরটাও তো তাই ছিল, সিলিং এ আটকে ছিল, সেটা তাহলে কি করে ক্লিয়ার করা হলো? সুতরাং আমি মনে করি ইফ দেয়ার ইজ এ ওয়ে। এবং জিন্দালদের 4174 একর, সুতরাং অনেকটাই ছিল। হ্যাঁ, সুতরাং যদি ওয়ে, যেটা আমি বলছি ইফ দেয়ার ইজ এ ওয়ে, আমরা আগে বলতাম ইফ দেয়ার ইজ এ ওয়ে দেন দেয়ার শুড বি এ ওয়ে আউট অলসো। আমার ওয়ে হচ্ছে, আমার ওয়ে ছিল না, কিন্তু ওয়েটা করবার জন্যই আমরা কিন্তু এই ক্যাবিনেট কমিটি অন ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করেছি। এক্ষেত্রে কেউ যদি স্পেসিফিক ইন্ডাস্ট্রি করতে চায়, এখন দেখুন ইন্ডাস্ট্রি করবে বলে জমি নিয়ে অনেকে করে কি, বেশি জমি ফেলে রেখে দেয়, দিয়ে শুধু হাউজিং করে। হাউজিং করার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, তাদের করতে দিন না। হাউজিং KMDA করে, হাউজিং HRBC করে, হাউজিং ডিপার্টমেন্ট আছে, তারা করুক, অন্যরাও করতে পারে, সেটা আমি কাউকে আটকাচ্ছি না, সেই পারপাসে জমি কিনে করুক। কিন্তু এক্ষেত্রে যে জমিটা ফেলে রেখে দেয় ইন্ডাস্ট্রি করে না, শুধু ইন্ডাস্ট্রিকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য, ইনফ্রাস্ট্রাকচারকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য। যারা সত্যি রিয়েল সেন্সে ইন্ডাস্ট্রি করতে চায় কেস টু কেস আমাদের কাছে অ্যাপিল করবো, আমরা করে দেবো। জমির যে ধরন সেই বিষয়ে সেটা সরলীকরণ বা আধুনিকীকরণের জন্য ধরুন টালিগঞ্জ এলাকায় বহু জমি আছে যেটা আগে হয়তো বহু বছর আগে কৃষিকাজ হতো, বা বাইপাসে কোথাও বহু বছর আগে কৃষিকাজ, সেইগুলোর কি কোনো সরলীকরণ বা নতুন করে রিভিউ করার কথা ভাবছেন? আর আছে কোথায়, সব তো দিয়ে চলে গেছে, নেই তো আর কিছু, খুব কম। যেটা আছে সেটা ল্যান্ড ব্যাংকে আছে, যেটা গভর্নমেন্টের হাতে আছে, আর প্রাইভেট প্রপার্টি তো আমরা ওইভাবে নিতে পারি না। সুতরাং নেই বলতে গেলে, বাইপাস টাইপাস সাথে জমি জলের দরে বিক্রি করে দিয়ে চলে গেছে, যা ইচ্ছে করে গেছে, যাকে ইচ্ছে দিয়ে দিয়েছে, যেন একদম কি আর বলবো, যত না বলা যায় তত ভালো। এসব দেখলে আমার মাথা গরম হয়ে যায়, আর আমাকে বলতে বললে কোথায় উল্টো পাল্টা বলে ফেলবো, সেই জন্য বেটার জিপটাকে কন্ট্রোল করলাম। আমি শিক্ষাক্ষেত্রে আসবো এবার, কিন্তু একটা অভিযোগের পাঠ, সেটা হচ্ছে বাম সরকার ক্লাস 4 অবধি পাস ফেল তুলে দিয়েছিল, কেন্দ্র একটা আইন করলো যে ক্লাস 8 অবধি। আপনার সরকার, যদি আপনি বলছিলেন যে রিভিউও করা হবে, ক্লাস 8 অবধি মানে 4টা 8 হয়ে গেল, সেটা কি সামনের বছর কোনো সেখান থেকে বেরিয়ে আসার কথা আপনার শিক্ষা দপ্তর, আপনার সরকার চিন্তা করবে? প্রবলেমটা কি, কেন্দ্রীয় সরকার এখন সব গাইডলাইন্স দেয়, এডুকেশনটা তো, এডুকেশন, হেলথ, এগুলো স্টেট সাবজেক্ট হলেও জয়েন্টলি অনেক টাকা পয়সা অনেক প্রজেক্টে আসে, সেই জন্য আমাদের বাধ্য হয়ে ওদের কথা শুনতে হয়, কারণ ওদের ওই মিড ডে মিল টিল নানা রকম আছে, সর্বশিক্ষা অভিযান আছে, টাকা দেয়, ফলে ওরা গাইডলাইন্সটা দিয়ে দেয় এটা করতে হবে। এখানে যেমন বলে দিয়েছে 8 পর্যন্ত পাস ফেল হবে না, কিন্তু আমি একটা বলেছি আমাদের এডুকেশন ডিপার্টমেন্টকে দেখে যে কম্পিটিশন থাকা উচিত, আমি মনে করি প্রতিভা থাকা উচিত। সুতরাং কেন্দ্রীয় সরকার যা বলছে, আমি কাউকে ফেল করালাম না তার আইন মেনে, কিন্তু আমি আমার নিজের আইনও তৈরি করতে পারি, যে আমি কি বললাম, মানে যেটা ভালো সেটা নিলাম, যেটা খারাপ সেটা
নিলাম না, কিন্তু আমাদেরটাও সংযোজন করলাম। আমাকে তো কোথাও বলেনি যে তুমি করতে পারবে না, আমাকে বলে যে করা যাবে না, কাউকে ফেল করা যাবে না, কাউকে আইসোলেট করা যাবে না, এতে নাকি ড্রপ আউট রেট বেশি বেড়ে যায়। ঠিক আছে, আমি কাউকে ফেল করাবো না। না, কেন্দ্রের নীতি নিয়ে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে অঙ্গরাজ্যগুলো তার শিক্ষানীতি আলাদা তৈরি করবে। কোনো কেন্দ্র সরকার ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী একটা জাতীয় শিক্ষানীতি চাপিয়ে দিতে পারে না, এটাও কিন্তু আপনাকে মানতে চাপিয়ে হবে। দিচ্ছে, চাপিয়ে দিয়েছে, পুরো পুরো চাপিয়ে দিয়েছে, আর দিয়ে বলছে এটা না করলে হবে না। এই তো দেখলেন মেডিকেলে এবার ছেলে মেয়েরা পরীক্ষায় দিতে পারতো না, এমন অবস্থা করে দিয়েছিল। তাহলে তাহলে হবে না, দেরি হয়ে গেছে অলরেডি, আমাদের ছেলে মেয়েরা জয়েন্ট দেবে না, হয় নাকি কখনো? এসব ঝগড়াঝাটি করে প্রত্যেকটা কথায় কথায় ঝগড়া করতে গেলে হয়? তাও করে 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 নিয়ে এসছি। কিন্তু এখানে আমাদের ছেলে মেয়েদের পাস ফেলের ব্যাপারটা নিশ্চয়ই আমরা করব। এটা ঠিক নয় যে আমরা করবো না, উঠিয়ে দেওয়া হলো, সেটা ঠিক নয়, আমরা করব। কিন্তু সাথে সাথে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেহেতু কিছু টাকা দেয়, সেই টাকাটা না পেলে স্কুলগুলো চলবে না। সেই জন্য আমরা এবং বলছি তাদের যে নীতি যদি আপনারা না মানেন, ওই গ্রান্ট বন্ধ হয়ে গ্রান্ট যাবে। বন্ধ করে দেবে। এটা খুব মানে বিচ্ছিরি একদম, মানে এটা করো নাহলে এটা, এটা হচ্ছে তোমার চাবুক। ওই চাবুকটা দিয়ে রেখে দিয়েছে টাকা নেই বলে, মানতে হচ্ছে। সুতরাং টাকা, আমার যদি নিজের ক্ষমতা থাকতো তাহলে তো আমি এটা মানতাম না। তাহলে এটা কি আমরা বলতে পারি যে সামনের বছর এই যে অষ্টম শ্রেণী অবধি পাস ফেল তুলে যাওয়া, এটা আপনার সরকার পুনর্বিবেচনা করবে? পাস ফেল তো আমি তুলে দিচ্ছি না, আমরা তুলে দিচ্ছি না, ওরা আমাদের বলেছে তুলে দাও। আমরা বলেছি ফেল আমরা কাউকে, ওরা করতে বারণ করেছে, আমরা করব না। কিন্তু পাসটা আমি তুলে দেবো কেন? পাস ফেল আমরা তুলে দিচ্ছি না, আমরা পরীক্ষাও হবে, আমরা কে কি নাম্বার পাচ্ছে সেটাও বলে দেবো। তাতে কি হবে, বাড়ির লোকেরাও জানতে পারবে তার ছেলে মেয়েটা কতটা ভালো করতে পারে। কিন্তু ফেল করলে পরের কাছে উঠেও যাবে। হ্যাঁ, সেটা ওঠাতে হবে, ওইটাই আমাদের প্রবলেম, কিছু করার নেই। ওরা বেঁধে দিয়েছে, তা নাহলে কখন ক্যান্সেল করে দেবে অ্যাপ্লিকেশন, সেই ঝুঁকিটা আমি নিতে পারছি না। কারণ তাহলে আমার লক্ষ লক্ষ ছেলে মেয়ের ক্ষতি হয়ে যাবে, ভবিষ্যৎ ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আমি মানতে বাধ্য হচ্ছি। মানতে বাধ্য হচ্ছি এই কারণে, কাউকে ড্রপ আউট করলাম না। সব, এটা হচ্ছে পরীক্ষার নাকি অধিকার, এটা শিক্ষার অধিকার, এটা নাকি রক্ষা কবচ। সুতরাং শিক্ষার অধিকার সবাইকে দেওয়া উচিত। আমরা সবাইকে দেব। বেসরকারি স্কুলের রমরমা আরো বাড়বে অবধারিত। তো কি করবে, এটা গভর্নমেন্ট একটা আইন পাস করেছে, পাস করে বলেছে শিক্ষার অধিকারে প্রত্যেকটা রাজ্য সরকারকে এটা মানতে হবে, মানতে বাধ্য। সেই ক্ষেত্রে সবাই হয়তো কম্পিটিশনটাও করছে না, পাস ফেল পুরো তুলে দিয়ে, কিন্তু আমরা পাস ফেলটা রাখছি। তাতে আমরা বলে দেবো এ কিন্তু করতে পারছে না, একে ইমপ্রুভ করো। কিন্তু তাকে আমি ক্যান্সেল করে দিতে পারবো না, তাকে আমি ফেল করে দিতে পারবো না। কিন্তু আমি পরীক্ষাটা রেখে কে কি মেরিট করছে সেটা আমি তাকে দিয়ে দেবো, পরীক্ষা থাকবে। আমি আগের বিষয়ে আরেকবার ফেরত যাব, সেটা হচ্ছে অন্য রাজ্য যেখানে আরবান ল্যান্ড তুলে দিয়েছে, সেখানে আপনি এটা নিয়ে ভাবছেন না কেন, বা এটা নিয়ে আপনার কি ভাবনা? অন্য অন্য অঙ্গরাজ্য যেখানে ভারতবর্ষে নেই। না, এটা নিয়ে আমি ভাবতে পারছি না, তার কারণ হচ্ছে আমাদের এখানে জমি খুব কম আছে। জমিটা আমাদের সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ। এখানে জমি নিয়ে যা ইচ্ছে হয়েছে, যা ইচ্ছে জমি দিয়ে দেওয়া হয়েছে। জমি আমাদের কাছে খুব সম্পদ, একটা রাজ্যের বা একটা দেশের জমি কিন্তু আপনি সম্পদ। পলিসি ফিক্স করে দিয়েছেন যে শিল্পপতিকে নিজের জমি নিজে কিনতে হবে, দ্যাট ইজ হ্যাঁ, কিন্তু সিলিং করে দেওয়া হচ্ছে এই কারণে, কেউ কেউ ধরুন, কেউ হয়তো প্রয়োজন নেই, হয়তো কেউ গরিব চাষি আছে বা তার ক্ষমতা নেই, তাকে একটা টাকার লোভ দিয়ে জমিটা করে নিচ্ছে, এবং জমিটা করে সে কোন কাজে লাগাবে সেটা তো আমায় জানতে হবে। কেউ কেউ এসিজেট করে দিচ্ছে জমিটা করে, শুধুমাত্র আপনার এর ব্যবসা, যেটা রিটেল ব্যবসা করছে, আর তো কিছু নেই। কেউ করছে আপনার শুধু হাউজিং, তবে নানা রকম। এতে কি হচ্ছে, জমি আমার ক্ষমতা আছে বলে আমি যে কোনো কারো জমি নিয়ে নিতে পারি না, আমার প্রয়োজন ভিত্তিক আমি নিই না, কোনো অসুবিধা নেই। ইন্ডাস্ট্রি করতে গিয়ে যার যার প্রয়োজন আমরা জমি করে দেবো, কোনো অসুবিধা হবে না। কেন এদেরটা করে দিই, টিবিসি করে দিলাম না, বুধিয়াদেরটা করে দিলাম না, জিন্দালদেরটা করে দিলাম না, এগুলো আমরা করে দেবো, কোনো আপত্তি থাকবে না। মানে কেস টু কেস বেসিস করে দেবো, যার জন্য ক্যাবিনেট কমিটি অন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে। কিন্তু কেউ নিজের প্রয়োজনে টাকা আছে বলেই আমি ইচ্ছা মতো জমি সব কিনে রেখে দিলাম, আর সেগুলোতে যা ইচ্ছে করলাম, ওখানে তো উগ্রপন্থীদের আমোদখানাও তৈরি হতে পারে, গভর্নমেন্টকে তো দেখতে হবে না। তো রাজ্যের আর কলকাতা, আমি এসিজেড এর বিরুদ্ধে, সেটা আমি করতে দেবো না। না, এসিজেড না, আমি বলছি আরবান, মানে কলকাতায়, মানে আরবান জমি কোথায় নেই তো, কোথায় জমি দেখান না, কোথায় আমাকে স্পেসিফিক বলুন। খুব কম, অল্প স্বল্প, ওই তো পোর্টের ওখানে কিছু জমি পড়ে আছে, ওখানে আমি একটা নলেজ সিটি করব বলে চিঠি দিয়েছি স্যাম পিট্রোডাকে, এবং সামনে রেখে পোর্টের যে জমিগুলো অ্যাবান্ডন হিসেবে পড়ে আছে এবং মিসইউজ হচ্ছে, ওইখানে আমরা বলেছি যে জমি দখলও হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো রাজ্য সরকার, যদি কেন্দ্রীয় সরকার পোর্ট আমাদের দেয়, প্রধানমন্ত্রীকে আমি চিঠি লিখেছি, তাহলে একটা নলেজ সিটি কাম একটা ভালো কমার্শিয়াল ইউটিলাইজেশন অফ ল্যান্ড অ্যান্ড এয়ার স্পেস আমরা করতে পারি। যেটা করতে গেলে তারাতলা হাইড্রো বেল্টে যে কারখানাগুলো শুধু বন্ধ আছে, এখানে অনেক নতুন ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে, আইটি হাব তৈরি হতে পারে, এবং নলেজ সিটি তৈরি হতে পারে।
অনেক হাউসিং তৈরি হতে পারে, পুরো এলাকাটা ডেভেলপ করে যায়, আর একটা টাউন হয়ে যেতে পারে। সে বিষয়ে কোনো সুন্দর করে মানে এগোচ্ছে এটা মানে শ্যাম্পিটোরের সাথে বলেছি শ্যাম্পিটোরাকে পার্সু করতে। প্রধানমন্ত্রীর কাছে আমি চিঠি পেয়েছি, উনি বলেছেন যে আমি আমার পোর্ট মিনিস্টারকে বলবো যে কথা বলার জন্য। তারপরে আর কোনো ডেভেলপমেন্ট হয়নি, আমরা চেষ্টা করছি। কলকাতায় আপনি বললেন জমির অপ্রতুলতা, জমি নেই, তাহলে ল্যান্ড সিলিং এরই বা কি প্রয়োজন? মানে জমি যদি না থাকে তাহলে আর ঊর্ধ্বসীমার আইনের কি দরকার? দেখুন, এটা গভর্নমেন্ট নিয়ম করে গেছে, যেক্ষেত্রে আমার প্রয়োজন নেই সেক্ষেত্রে আননেসেসারিলি আমি কেন এর মধ্যে যাব। এক্ষেত্রে একদল লোকের সে তো বাম সরকার অনেকগুলো অচলায়তন অনেক নিয়ম করে হ্যাঁ গেছে। ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে এক্ষেত্রে কিছু লোকের সেন্টিমেন্টও আছে। কিছু দেখুন, এই সমাজে বিভিন্ন টাইপের লোক আছে, কেউ গরিব কেউ বড় লোক, কারো কোটি কোটি টাকা আছে কারো নেই, কেউ এ গ্রেড বিলংস করে কেউ বি গ্রেড, কেউ সি গ্রেড কেউ ডি গ্রেড। কিন্তু একটা ফিলিং থাকলে কি হয়, মানুষ একটা প্রোটেক্টেড থাকে, যে অ্যাটলিস্ট তার ক্ষমতা আছে বলে পুরো কলকাতাটাকে কিনে নিতে পারলো না, আমারও কলকাতায় থাকার অধিকার আছে। এইটুকু সেন্টিমেন্ট আসুন না আমরা শেয়ার করি, অসুবিধা থাকলে বলবেন, আমি দেখে দেবো। এবার আসবো সুজিত চক্রবর্তী বেঙ্গালুরু থেকে মেল করেছেন, সরকারি তহবিল ফাঁকা, তাই নাকি একাধিক দফতরের কর্মীরা ডিএ পাচ্ছে না, পরিবহন দফতরের বেতন ঘিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এক্ষেত্রে গঙ্গাপাড়ের সৌন্দর্যায়ন, চলচ্চিত্র উৎসবের মতো জাঁকজমকে টাকা খরচ হচ্ছে ইত্যাদি নিয়ে উনি একটা আদর্শগত প্রশ্ন তুলছেন। খুব আদর্শবাদ, নিশ্চয়ই ট্রান্সপোর্ট পরিবহনের সিপিএম এর লোক, খুবই আদর্শবাদী দেখাচ্ছেন যখন পরিবহনের কথাটা বলেছেন। ওদের ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট সব দিয়েছে। না, বেঙ্গালুরু থেকে লিখেছেন। ও জানে না তো, ওই মাওয়িস্টরা বা সিপিএম এর লোকেরা ফেলেছে কিছু, বা নিশ্চয়ই তার পরিবার পরিজন বা জানাশোনা কেউ আছে, তার কাছ থেকে শুনেছে, তাতে কোনো দোষ নেই, শুনেছে নিশ্চয়ই। কি করেছে, ট্রান্সপোর্টগুলোর নামে, ট্রান্সপোর্ট কর্পোরেশনগুলোর নামে পার্টির ক্যাডার ঢোকাতে ঢোকাতে এমন অবস্থা হয়ে গেছে, কে মাইনে পাচ্ছে আর কার নাম আছে সেটাও নেই লিস্ট। এটা গভর্নমেন্ট টাকা দিয়ে দেবে, তুই জানবে না কতজন এমপ্লয়িজ আছে। কি হয়েছিল, একটা কারণকে দিয়ে, একটা শোভনকে দিয়ে, কলকাতা কর্পোরেশনের মেয়রকে দিয়ে একটা ইনভেস্টিগেশন করিয়েছিলাম। 1,80,000-এর মতো একটা লিস্ট ছিল, পঙ্গু ভাতা নাকি বিধবা ভাতা পায়, মানে সিনিয়র সিটিজেন সব নিয়ে টিয়ে। এবার এনকোয়ারি করে দেখা গেল 36,000 লোকের সন্ধানই নেই। অর্থাৎ সন্ধানটা কে দেবেন? ক্যাশে পেমেন্ট, তো ক্যাশে পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টের বেলায় নেই, চেকের বেলায় নেই, যা দিচ্ছে নিয়ে চলে যাচ্ছে। মানে কি ভুয়ো নাম টোটালটাই, তো ম্যাক্সিমাম ভুয়ো নাম। ফিল্ম ফেস্টিভ্যাল করতে হয়, ঘরে গরিবী থাকলেও পুজোয় লোককে একটা জামা কিনতে হয়, গরিবী থাকলে সে সেদ্ধ ভাত খায়, কিন্তু পুজোয় তার গরিব ছেলে মেয়ে থাকলেও তাকে একটা 4 টাকা 5 টাকা দিয়েও একটা কিছু কিনে দেয়, এটা আমাদের পরম্পরা। ফিল্ম ফেস্টিভ্যাল করতে হয়, এটা আমার কালচারাল সেকশন বিলংস করে। অসুবিধা কি আছে? ক টাকা খরচা হয় ফিল্ম ফেস্টিভ্যালে? নামটা শুনতে খুব বড়, যাদের বেআইনিভাবে টাকা দিতে হয়, লোক সংখ্যার থেকে রেশন কার্ড বেশি, বিপিএল মেম্বার থেকে টাকা বেশি। আজ পর্যন্ত কোনো ডিপার্টমেন্টে টিচারদের মাইনে 1 তারিখে আমরা স্যালারি দিতে শুরু করেছি ব্যাংকের মাধ্যমে, কেন দেয়নি এতদিন? যদি আপনাদের কোশ্চেন করি, আমি ফুড ডিপার্টমেন্টে আমরা শুরু করেছি 1 তারিখে মাইনে দেওয়া, চাষিদের কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে ক্রপ ইন্স্যুরেন্স, ধান বিক্রি করা থেকে শুরু করে। কেন অ্যাকাউন্ট করা হয়নি? কেন চেক করা হয়নি? কেন চেকে দেওয়া হয় না? আমি কেন ই গভর্নেন্স স্টার্ট করা হয়নি বলুন, তাহলে তো ডাটা ব্যাংক থাকবে। কেন করা হয়নি? আমরা তো 6 মাসের মধ্যে ই গভর্নেন্স স্টার্ট করে দিয়েছি, ডাটা ব্যাংক তৈরি করে দিয়েছি, আমরা ই টেন্ডারিং শুরু করে দিয়েছি অনেক ডিপার্টমেন্টে, আমরা ই প্রকিউরমেন্ট করতে শুরু করে দিয়েছি। আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটাকেও আগামী দিন অ্যাডজাস্ট করে এমপ্লয়মেন্ট ব্যাংক করব, সেখানে ডাটা থাকবে, লোকে জানতে পারবে। আমি তো চাই যারা অ্যাপ্লিকেশন করবে চাকরির জন্য প্রত্যেকে দেখুক, আমি ওয়েবসাইটে ফেলে দেবো এমপ্লয়মেন্ট ব্যাংক করে, আইটিকে দিয়ে করি, যে কার কোয়ালিটি আছে, কি কোয়ালিটি, কে এ গ্রুপে কাজ করতে পারে, কে বি গ্রুপে করতে পারে, কে সি গ্রুপে করতে পারে, কে ডি গ্রুপে করতে পারে, কান রিড অ্যান্ড রাইট কোয়ালিফিকেশন, কে মাইনরিটিস, কে শিডিউল কাস্ট, কে শিডিউল ট্রাইব, কে ওবিসি, কে মহিলা, কে ইকোনমিক উইকার সেকশন, কে সায়েন্টিস্ট, কে ডাক্তার, কে লেবার, কার কি টেকনিক্যালিটিস আছে, টেকনিক্যাল ট্রেনিং আছে, ছবির মতো পরিষ্কার হয়ে যাবে। কারো লোক দরকার, ওয়েবসাইট ফেলবে, লোক সিলেক্ট করবে। শুধু গভর্নমেন্ট টাকা চাকরি দেবে কেন, অন্যরাও দেওয়ার জন্য বসে আছে। সেই চাকরিগুলো আমি একটা এমপ্লয়মেন্ট ব্যাংক করে ফেলে দেবো, ওয়েবসাইট খুলবে আর দেখবে। আজ পর্যন্ত একটা ডাটা ব্যাংক তৈরি করতে পারিনি। আমি কেন সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি লেবার ডিপার্টমেন্টে গিয়ে দেখি ফাইলগুলো পুরো ঝরঝর ঝরঝর করছে, ধুলোই ধুলো, নামগুলোও হয়তো মুছে গেছে,
একটা বেকার যুবক বুকের যন্ত্রণা নিয়ে নাম লিখিয়েছে, কিচ্ছু নেই। এখানে তো লোকে দেখতে হবে কতজন চাকরি পেল ওই ব্যাংক থেকে, কোন ডিপার্টমেন্ট কতটা চায়। আমি সকলের জন্য করবো, আমি শিডিউল কাস্ট ট্রাইবদের জন্য, আমি ওবিসিদের জন্য একটা ব্যাংক করবো, আমি মাইনরিটিসের ব্যাংক করবো, মহিলা ব্যাংক করবো, এরকম প্রত্যেকটা ডাটা ব্যাংক আমি তৈরি করবো, করে সেখান থেকে আমি লোক নেব। এই যে জঙ্গলমহলে বলেছি, জঙ্গলমহলে একটা জঙ্গলমহলের ডাটা ব্যাংক হবে, 10,000 পুলিশ নিয়োগ করা হয়েছে জঙ্গলমহলে, আরো 800 আজকে ঠিক হয়েছে আরো নিয়োগ হবে জঙ্গলমহলে। সুতরাং এই ছেলে মেয়েগুলো পাবে। এই যে ওদের একটা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করে দিতে বলেছি জঙ্গলমহলে, ধরুন 1800 অল চিকিট টিচার নেবে, যার কোয়ালিফিকেশন আছে ওখান থেকে নিয়ে নিক না। শুধু আমি পুলিশে কেন দেবো, পুলিশে যা দেবো দেবো, বাদ বাকি যে থাকবে অন্যান্য জায়গায় কিষাণ মান্ডি থেকে শুরু করে সবকিছু, সব ডিপার্টমেন্টের লোক নেবে, নিক ওখান থেকে। জঙ্গলমহলের লোক জঙ্গলমহল থেকে নিক না, কি অসুবিধা আছে? এই যে প্রচুর চাকরি নানা দুর্ঘটনার কারণে ক্ষতিপূরণ, আপনি যে সময়, আমি প্রথমে আপনাকে এটা বলি, সরি এটা আমি ক্ষতিপূরণটা পরে আসছি। এর মধ্যে আমরা বলেছিলাম 10 লক্ষ ছেলে মেয়েদের চাকরি আমরা করে দেবো, এই 6 মাসের মধ্যে 2,75,000 শুধু গভর্নমেন্ট চাকরি আমরা ক্রিয়েট করে দিয়েছি। কিন্তু এর সঙ্গে যেটা আছে না, আমি আপনাকে বলছি প্লাস প্রাইভেট অনেক আছে কিন্তু তৈরি হবে, হচ্ছে হবে, কিন্তু 2,75,000 আমরা এই 6 মাসের মধ্যে ক্রিয়েট করে দিয়েছি। কিন্তু এর সঙ্গে যেটা একই সঙ্গে অ্যাডিশনাল আপনার প্রেসার, সেটা হচ্ছে বিপুল ব্যয়ভার। এই নতুন চাকরি এবং পুরনো চাকরি যেটা বিপুল, যে অবস্থায় আপনি রাজ্যের দায়িত্বে এসেছিলেন তহবিলের কথা আমরা সবাই জানি তার কি অবস্থা ছিল, এখন কি একটু বেটার, বাট আরো বেটার কি করে হবে? কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট 1 পয়সাও দেয়নি, 1 পয়সা দেয়নি। 15,000 কোটি টাকা আমাদের শুধু সুদ দিতে যাচ্ছে। আমি যদি বছরে 15,000 কোটি টাকা সুদ দিই তো টাকাটা পাবো কোত্থেকে? এর মধ্যে তো আপনারা দেখেছেন যে বলেছিল ডিএ পাচ্ছে না, ডিএ তো 23% ডিএ বাকি ছিল, 23% ডিএর মধ্যে 10% দিয়ে আমরা জানুয়ারিতে দিয়ে দেবো বলেছি, এবং 10% দিয়ে জানুয়ারি, এর আগে পুজোর সময় 50% এরিয়ারের টাকাও আমরা দিয়েছি, আগে সরকার করে যায়নি। 50% এরিয়ারের টাকা যেটা বাকি ছিল সেটাও আমরা করে দিয়েছি। 10% দিয়ে এই জানুয়ারি থেকে আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িজরা পাবে, তার জন্য আমার বছরে 3,000 কোটি টাকা খরচাও হবে, কিন্তু কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত 1 পয়সা আমাদের দেয়নি, যা বলছে একটা পয়সা দেয়নি। 8,000 কোটি টাকা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড এরিয়া ডেভেলপমেন্ট গ্রান্ট, এটা হচ্ছে প্রজেক্ট টু প্রজেক্ট প্ল্যানিং কমিশনে জমা পড়ে প্রজেক্ট টু প্রজেক্ট খরচা, এই টাকাটা গভর্নমেন্টের হাতে আসে না, সুতরাং 1 পয়সাও পাই। তার মধ্যেও বলি যে এই সব চাকরি যেগুলো করতে হবে এগুলো তো গভর্নমেন্টের কন্টিনিউয়াস প্রসেস। না, আপনার রেভিনিউ আর্নিং কি করে হবে? আপনি তো ট্যাক্স তো বসাননি, মানে এই যে আয় বৃদ্ধি বা মোটামুটি একটা ভালো জায়গায় কোষাগারটাকে নিয়ে যাওয়া, এইটা কি করে করবে? এটা আমরা চেষ্টা করছি, দেখবেন এই 6 মাসের মধ্যে আমাদের 21% গ্রোথ হয়েছে। আমি তো ধার করে টাকাগুলো রেভিনিউ আর্ন করে সুদ দিতে পারবো না। একটা গভর্নমেন্ট কি ধার করে, আমি বলেছিলাম 30% আমি করবো, তো অলরেডি 20, আমি বাজেটে বলেছিলাম ভাঙা বাজেট, এটা ভাঙা ইয়ার, 1 বছর আপনি তো পাননি, ভাঙা বছর প্ল্যান করে যায়নি। আমি ভাঙা বছরে 6 মাসের মধ্যে 21% গ্রোথ করেছি। আমরা বলেছিলাম করবো 30%, 21% তো করে ফেলেছি এই অবস্থার মধ্যে। তা কিন্তু আপনারা যদি আমায় বলেন যে 15,000 কোটি টাকা 2,03,000 কোটি টাকা দেনা করে গেছে, সেই দেনাটা আমি শোধ করবো, তার জন্য মানুষের পকেটের ট্যাক্স বাড়িয়ে করবো, সেটা আমি করতে পারবো না। আই ক্যানট ডু ইট। যখন এত কোটি টাকা ধার করেছিল তখন কেন দেখা হয়নি? হু ইজ রেসপন্সিবল ফর দিস? উই আর নট, উই আর ফেসিং দ্য লিগাসি। আমরা একটা ফেস করছি পুরনো পাপটাকে আমরা বহন করছি। এমন অবস্থায় গভর্নমেন্টের, আপনাদের আমি বলি, এই গভর্নমেন্টকে আমি আগে ইলেকশনের আগে বলেছিলাম যে অকশন করে দিলে কেউ নিলামেও কিনবে না, কেউ করতেই পারবে না এই পরিস্থিতি, এই পরিবেশের মধ্যে। সেই জন্য আমাদের এত খাটতে হচ্ছে, চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। জীবনে অনেক চ্যালেঞ্জ পার হয়ে এসেছি, এটাও চ্যালেঞ্জ। সেই জন্য আমি শুধু নই, আমার ফুল টিম, মানে আমাদের গভর্নমেন্টের ফুল টিম, ইনক্লুডিং মাই মিনিস্টার্স অ্যান্ড অফিসার্স অলসো, যারা কাজ করছে তাদের সবাইকে নিয়ে আমরা এই কাজটা করছি। এই জন্যই চ্যালেঞ্জ নিয়ে করছি। আমাদের জায়গায় অন্য কেউ হলে এটা করতে পারতো না। 15,000 কোটি টাকা আমি দেনা দেবো কোত্থেকে? একটা গভর্নমেন্টের বাজেট কত? সব টাকাটাই যদি আমি দেনা, ইন্টারেস্ট দিতে, দেনা নয় শুধু ইন্টারেস্ট, ভুলে যাচ্ছি, দেনা নয়, সরি, আই উইথড্র মাই ওয়ার্ড, শুধু সুদ দিতে হচ্ছে 15,000 কোটি টাকা, কোত্থেকে দেবো? সম্ভব নাকি? গভর্নমেন্টটাকে বেচে দিয়ে চলে গেছে, বাংলার ভবিষ্যৎ শেষ করে দিয়ে তারা আবার বড় বড় কথা বলছে দুদিনের মধ্যে। কেন্দ্র সরকার ধরুন 30% করুণা হয়, কয়লার দাম বাড়িয়েছে, তো আপনি বিদ্যুৎ মাশুল বাড়াবেন? এ তো মানে অবধারিত হচ্ছে। 40% কয়লার দাম বাড়িয়েছে, পেট্রোলের দাম বাড়িয়েছে, তারপরে দুবার কমিয়েছে, এটা আমাদের মানে রিকোয়েস্ট করার পরে। ডিজেলের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম অনেক বেড়ে গেছে। আর এই সরকার কি করেছে জেনে রাখুন, এই সরকার ইলেকশনে যাবে বলে বলেছে ফাইলগুলো রেডি রাখো, এসে ছেড়ে দেবো, মানে ইলেকশনের পরে, মানে বোঝাটা আসলে পরে এসে ইলেকশনের পরে মানুষের উপর চাপিয়ে দেবে, ভাববে 5 বছর হয়ে গেছে
আর যদি ক্ষমতায় না আসে তারা তো যায় যায় অন্য লোকের ঘাড়ের উপর দিয়ে যায়, এটা হচ্ছে প্ল্যানিং। এবার কি হয়েছে, একটা দাম অলরেডি এই সরকার বাড়িয়ে দিয়েছিল, 4 টাকা 71 বা 91 এরকম কিছু একটা ছিল ইউনিট প্রতি। সেটাও করেছে কি, একটা কনজিউমার কোর্টে কেস করেছিল মনে হয় কেউ, সেটা কোর্ট আবার অর্ডার দিয়ে দিয়েছে আগের দামটা, ওই দামটা অলরেডি নিয়েছে, 9 মাস নিয়েছে। নেওয়ার পরে কেউ একটা কোর্টে কেস করেছে, সেটা পরে 7 মাস 6 মাস নেয়নি, কিন্তু আগের 9 মাস নিয়ে 11 মাস নিয়ে নিয়েছে, সম্ভবত 9 মাস নেয়নি, কিন্তু সেটা আবার কোর্ট বলে দিয়েছে ওটাতেই চলবে। সুতরাং ওইটা তো আগেরটার কথা ছেড়ে দিন, ওই যেটা বলবো ওটা কিন্তু বাড়া নয়, ওটা নোটিফিকেশন করতে হবে, যেটা আগেরটা নিয়ে নিয়েছিল গভর্নমেন্ট সেটা। কিন্তু এখন যেটা ইমিডিয়েট বাড়ানোর দরকার এর উপরেও, যেটা আমার বলেছিল, যেটা আগে 11 মাস নিয়েছে সেটা তো চালু হয়ে যাবে, বাদ বাকি যে আরো বাড়ার কথা, যেহেতু 40% কয়লার দাম বেড়েছে, প্রায় 2-2.5 হাজার টাকা আমাকে এখন সাবসিডি দিতে হচ্ছে, 2-2.5 হাজার কোটি টাকা। সেটা দেবেন কি করে? সেই জন্য তো প্রবলেম বাড়াতেই হবে। প্রবলেম হচ্ছে, এটা আমি কিছু ভাবনা চিন্তা করছি, করে বলবো। মানে বাড়িয়ে, আমি মনে করি না সাধারণ মানুষের উপর ট্যাক্স বাড়িয়ে এটা হতে পারে, এটা আমি অন্য কোনো ওয়ে আউট দেখছি, কিভাবে যাতে সাধারণ মানুষের উপর ট্যাক্স না বাড়ানো যায়। আমি সাধারণ মানুষকে এত প্রেশার দেওয়ার পক্ষে নই, যতক্ষণ পারবো চেষ্টা করে যাব, এবং সেই জন্য আমরা অন্য কোনো ফর্মুলা, ওই অপশন ভাড়া বাড়িয়ে দাও, দিস দ্য অনলি অপশন, আই ডোন্ট বিলিভ ইট। আমি অপশন আগে দেখবো আর কি কি অপশন আছে, সেগুলোকে ইউজ করব, কথা বলবো, দেন উইল ডিসাইড। বাট মানুষের উপর বোঝা বাড়িয়ে, সাধারণ মানুষের উপরে যে বোঝা, দেখুন ব্যবসা একটা, ডোমেস্টিক একটা, ব্যবসার জন্য যার ক্ষমতা আছে সে কিন্তু একটা শপিং মল বেশি ইলেকট্রিসিটি বিল দিতে পারে, তার ক্যাপাসিটি আছে, সে হয়তো বাড়িয়ে দেবে, সে 1 টাকা বাড়িয়ে দেবে, সে 1 টাকা ইলেকট্রিক বিল বেশি দেবে, সে 1 টাকা চায়ের দাম বাড়িয়ে দেবে, খুব কমন, তাই তো করে। এটা কি করে, তাকে তো মেইনটেনেন্স করতে হয়, সে করে, তার একটা ক্যাপাসিটি আছে। কিন্তু গরিব মানুষ যে দিন আনে দিন খায়, বা যার ধরুন একটা ক্যাপাসিটি নেই, যে মান্থলি ইনকামের মধ্যে চলতে হবে, তাদের উপর বারটা বাড়ানো আমি পছন্দ করি না। সুতরাং সেটা নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। তবে আমি আশ্বস্ত করতে পারি সাধারণ মানুষকে, চিন্তা করবেন না, আপনাদের উপর বোঝা চাপাতে দেবো না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বাঙালি, সেক্ষেত্রে আপনার আর প্রণব বাবু সম্পর্কের কি কোনো উন্নতি হয়েছে, মানে এই অর্থর ক্ষেত্রে? মধ্যপন্থা, কখনো উন্নতি, কখনো অবনতি, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা। এখন কোনটা চলছে, বর্ষা না বসন্ত? এখন গ্রীষ্ম বর্ষার মাঝখানে, গ্রীষ্ম না বর্ষাও না, আষাঢ় হতে পারে। টাউন হলে তো বেশ হাসি খুশি দেখলাম। না না, প্রণবদা, এখন আমি প্রণবদাকে বলেছি, দেখুন এটা আমি আপনাদের, প্রণবদাকে বলেছি আপনি আমার সাথে একদিন ঝগড়া করবেন না, আর আপনি আমার সাথে ভালো রিলেশন মেনটেন করবেন, আমি কিন্তু আপনাকে সবসময় সম্মান করি, বলেছি, এবারে বলেছি, এটা আমি সামনাসামনি বলি। সেই প্রণবদার সাথে আমার এই রিলেশনটা তো মুখোমুখি হয়। জন্মদিনে ফুল পাঠিয়েছি? হ্যাঁ পাঠাই তো, পাঠিয়েছি, কেন পাঠাবো না, এটা তো প্রণবদা ফোন করে, কালকেও তো কথা হয়েছে। রাজ্যের কথায় আসি, রাজ্যের পূর্তমন্ত্রী সুব্রত বাবু দিল্লি চলে গেলেন, এমপিতে যেতে সুব্রত বক্সি এখনো যায়নি, যাবে। হ্যাঁ, মানুষ বলে দিয়েছে রায় দিয়ে, ও অফিশিয়ালি যেটা গ্রহণ করবে, ঘোষণা করবে, সেটা ওই অ্যাসেম্বলিতে একটু হয়ে যায়। গুরুত্বপূর্ণ দফতর সুব্রত বাবু দেখতেন, পূর্ত পরিবহন, কোনো ক্যাবিনেট রিশাফেল কথা ভাবছেন, বা কাউকে 6 মাস হয়ে গেছে, এখন আপনি করতেও পারেন, দেখেনি একটু, দেখে শুনে বুঝে, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, পূর্ত প্রত্যেকটা পরিবহন। ডিপার্টমেন্ট একটু পর্যালোচনা করতে হবে, যারা ভালো কাজ করছে ভালো, যেখানে হয়তো কোথাও কোথাও অসুবিধা হচ্ছে, কাজ হচ্ছে না, অবশ্যই এক্ষেত্রে মন্ত্রীরা যথেষ্ট চেষ্টা করছেন, তারাও তো নতুন, কিন্তু অনেকেই খুব ভালো চেষ্টা করছেন। নন কোঅপারেশন কারো কারো ক্ষেত্রে কোথাও কোথাও আমরা পাই, নট মিনিস্টারদের ক্ষেত্রে, মিনিস্টারদেরও নন কোঅপারেশন এক একজন করে, সে সংখ্যাটা কম, কিন্তু করে তো দু একজন। সেগুলো সব পর্যালোচনা করে, বিশেষভাবে গভীরভাবে চিন্তা করে, বড়দিন ভালো করে কাটাই, 1 জানুয়ারি ভালো করে কল্পতরু উৎসব করি, এসব হয়ে যাওয়ার পরে ভাববো, এখনো ভাবিনি। আমি রেভিনিউ এর কথা আরেকবার আসবো, সেটা হচ্ছে গরিবদের অবশ্যই আপনি জলকর দেওয়ার একেবারে নীতিগতভাবে আজ নয়, প্রায় 1 দশক ধরে বিরোধিতা করছেন, কিন্তু এই বড় মল, বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান, এরা কেন ওয়াটার ট্যাক্স দেবে না? এটা তো আপনার সরকার ওরা দেয় তো, ওদের তো আছে, ওরা দেয় মনে হয়, গরিব লোকেদের না। একটা ওয়ার্ল্ড ব্যাংকের মনে হয় কোনো একটা নির্দিষ্ট হয়ে আছে, যে নিউয়ার প্রজেক্টে গরিবদের জন্য বলে যে দিতে হবে, একটা আমি বলছি 50 পয়সা করে দেবে মাসে, 50 পয়সা। তো কি করবো, ওরা আমাকে আইন দেখাচ্ছে, আমি আইন দেখিয়ে দিয়েছি, আমি গরিব মানুষকে, না গরিব মানুষদের বসান না, বড় লোকদের উপর বসান। মানে ইনফ্যাক্ট কেন্দ্রের অনেক প্রকল্প, যেমন জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশনের প্রকল্পে এটা শর্ত যে আপনাকে জলকর নিতে হবে, তো 50 পয়সা তো বছরে 50, মাসে 50 পয়সা কি হবে? আজকাল তো 1 টাকাও কিনতে পাওয়া যায়, 1 টাকা তো পাওয়াই যায় না। জলের বাণিজ্যিক ব্যবহারের উপর বসান বড়, সেটা আমি জানি না, আমার সাথে কারো কথা হয়নি ব্যাপারে, ডিটেইলস আমার কাছে প্রস্তাব আসলে কথা বলবো, আমি না বলে, আমি সত্যি ব্যাপারটা জানি না, আমি সাধারণ লোকেরটা জানি, জেএনইউআরএম বা
আরবান বা পঞ্চায়েত যেগুলোতে আমরা জলকর বসাতে দিইনি, সেটা আমরা জলকর আমি বসাতে দিতেও চাই না। বাট ওরা যখন বলছে একটা কর নিতেই হবে, আমি বলছি 1 পয়সা নাও, এইরকম টাইপের আর কি। জাতীয় ক্ষেত্রে আসবো, আন্না হাজারে। ওরে বাবারে, সেটা নিয়ে ওটার আপনার উত্তর এবং- একটাই, ওরে হ্যাঁ। বাবারে, আর কিছু না। নো কমেন্টস ইজ মাই অনলি কমেন্টস। হুম, আর বলে দিলাম, আপনি নাম বলেন, আমি মিলিয়ে দিলাম। হুম। রাজ্যের ক্ষেত্রে এই লোকপাল বিলে কোনো প্রাসঙ্গিকতা আছে বলে না, আপনি মনে কেন্দ্র করেন? করলে কেন্দ্রটাকে কেন্দ্রের মতোই আমরা করবো। হুম, 3-4 জন লোক দিয়ে সবকিছু হয় না, শুধু ভিজিলেন্স কমিশন আছে, সেরকমই একটা একটা ডিপার্টমেন্ট আছে, তাহলে আর গভর্নমেন্টের প্রয়োজন হয় কেন? হুম, কনস্টিটিউশন অনুযায়ী তো চলতে হয়। হুম, সুতরাং এটার ব্যাপারে কেন্দ্রীয় সরকার যে পদ্ধতি নেবে সেই পদ্ধতিটাকে আমরা দেখে নেব, সেটা আগে দেখে নেব। হুম, তারা তো কিছু ভালোও করতে পারে, আবার ধরুন যেটা ভালো নয় হয়তো আমি একটু অ্যাডজাস্ট করতে চাই, সেগুলো দেখে নিতে হবে। আমার আগের সরকার তো করেনি, হুম, সুতরাং এগুলো ভেবে বলুন। হুম। আন্না ইজ ইকুয়াল টু ওরে বাবারে, একটু ব্যাখ্যা করবেন না? না, ওরে বাবারে মানে খুব বড় লোক, সেই জন্য বলছি ওরে বাবারে, এত বড় লোকের সম্বন্ধে কি কথা বলবো, সেই জন্য দূরে সরে গেলাম। আপনার সমর্থন চেয়েছে, তৃণমূল কংগ্রেসের সমর্থন চেয়েছে। তৃণমূল কংগ্রেস, আমি তো একা নই, কত আছে, এর দিনের যাকে জিজ্ঞেস করে নেবো চেয়েছে কিনা। ধর্মঘটের কথায় আসি। আমাদের রাজ্যের এত ধর্মঘট প্রেমী রাজনৈতিক নেতারা আছে, কারুর নাম ধর্মঘট দাশগুপ্ত, কারুর হরতাল বসু, কারুর বন্ধ ঘোষ, এসব নাম টাম দেয়াই যায়। কিন্তু এটা মাধ্যমিকের মতো পরীক্ষা, যেখানে এত পরীক্ষার্থী, সেখানে মাধ্যমিকের ইতিহাস বনাম ধর্মঘট, এই ধরনের একটা অস্বাভাবিক অসুস্থ বিতর্ক আমাদের রাজ্যে হওয়াটা কতটা সম্মানের? মুখ্যমন্ত্রী হিসেবে আপনার কিরাম লাগে? না, আমি আসলে জানতামই না এটা। কারণ কথা হচ্ছে সিপিএম বা বামফ্রন্টরা, এরা তো বছরে কটা যে বন্ধ করে আমি জানি না, গভর্নমেন্টের থেকেও বন্ধ করেছে এরা। মানে গভর্নমেন্টের থেকেও, মানে পৃথিবীর অন্যতম আশ্চর্য দিক যে গভর্নমেন্টের থেকেও এরা বন্ধ করে গেছে। এদের বছর বছর বন্ধ না করলে, যেমন মা দুর্গা আসলে বলি আমরা না, আসছে বছর আবার হবে বিসর্জনের সময়, এরা হচ্ছে একটা বন্ধ শেষ হয়ে গেলে আবার বলে আসছে বছর আবার হবে। এখন তো মাসে না, এখন বন্ধ মাসে মাসে হয় এখনো। সুতরাং এটা ওদের ওদের এক একটা ইস্যুতে এক একটা বন্ধ। হুম, ওই অনেক কমিটি ছিল সেরকম বন্ধ। এই বন্ধ আমি দেখেছি, মানে আপনারা আলোচনা করছিলেন বলে আমি দেখতে পেয়েছি, তাহলে আমাদের কিন্তু নলেজই ছিল না। হুম, এসবগুলো করে একটু পাবলিসিটি টাবলিসিটি, এসব ব্যাপার ট্যাপার তো আছে। হুম, আমি কিন্তু ট্রেড ইউনিয়নের ডিমান্ডগুলো জানি না। হুম, ডিমান্ডগুলো ওরা বলবে প্রাইস রাইজ, হুম। কে বারণ করেছে তোমায় করতে? প্রাইস রাইজ নিয়ে বন্ধ করলে, একদিন বন্ধ করলে সব সমাধান হয়ে যাবে? প্রাইস রাইজ নিয়ে তোমরাও তো গভর্নমেন্টে ছিলে চিরকাল, আর জাস্টিফাইড কেন্দ্রীয় সরকার ডিমান্ডে support করলে। আনজাস্টিফাইড বন্ড কি করে হ্যাঁ, সমর্থনযোগ্য হয়? জাস্টিফাইড ডিমান্ড আছে, তার জন্য সচেতন করো, তার আর জন্য বন্ধ লড়াই করে করো, যদি তার জন্য সমস্যার সমাধান পার্লামেন্টে হতো, বলো। তাহলে এত তার বছর জন্য- যত বন্ধ হয়েছে তাতে সব হ্যাঁ, সমস্যার সব সমাধান সমাধান, হয়ে বন্ধ যাবে। করে কিছু হয় না। আমি নিজে একসময় যখন ছোট ছিলাম বা আগেও ধরুন আমাদের কখনো একটা বড় ঘটনা ঘটে গেল স্পন্টেনিয়াস, কখনো করতে হচ্ছে, কম করেছি আমরা, কিন্তু করতে হচ্ছে, কিন্তু পরে আমার উপলব্ধি হয়েছে যে না, বন্ধ করে কিছু হয় না, আলটিমেটলি মানুষের ক্ষতি হয়, অনেক টাকা ক্ষতি হয়। হুম, সুতরাং আমরা 2 বছর আগে থেকে এটা ডিসিশন নিয়ে নিয়েছিলাম। তখন আমরা জানতামও না যে এখানে সত্যি পরিবর্তন হবে, মানুষও ভাবতে পারতেন না। কাজেই এটা আমাদের ডিসিশন, একটা স্ট্যান্ড যখন আমরা নিয়েছি, কারখানা ধর্মঘট করতে দেবো না, আমরা করি না। হুম, আমরা বলেই দিচ্ছি আমরা কারখানা গেট খোলা রেখে করবো। এই কালচারটাকে চেঞ্জ করতে হবে। কিন্তু ওনারা করছেন আজীবন কাল ধরে। এটা আজীবন ধরে কেন করে আমি জানি না, কি কারণে করে সেটাও আমি জানি না। কিছু কিছু ইস্যু আছে, যেমন ধরুন পেনশন ইস্যুটা। হুম, পেনশন ইস্যু আমারও তো আপত্তি আছে, কালকে তো বিলটা আলোচনা হচ্ছিল, কিন্তু আমি বলেছি আমি এটা মানতে পারছি না, পেনশন ইস্যুটা আমার কাছে খুব টাচি ইস্যু মনে হয়। আপনারা বিল পাঠান, আমি টোটাল পর্যালোচনা করে দেন আই উইল গিভ মাই ওপিনিয়ন। এরকম ধরুন খুচরো বাজার ইস্যুটা, তো আমরা নিজেরাই ধরে বললাম এটা করা উচিত নয়, এটা সাধারণ মানুষের ক্ষতি হবে। কারণ ম্যাক্সিমাম 50% লোক আমাদের এখানকার, আমি মনে করি যে খুচরো ব্যবসায় এবং এগ্রিকালচারাল ফার্মিং ইনভলভ আছে। সুতরাং যেগুলো জেনুইন, যেমন পেট্রোল প্রাইসের দাম বাড়ানোর ব্যাপারটা বারবার বারবার, একবার 11 মাসে 12 বার বেড়েছে, একটা জায়গায় কখনো থেমে দাঁড়াতে হয়। হুম। আমি যেই শুনেছি গ্যাসের দাম, আজকে আবার শোনা যাচ্ছে 65 পয়সা বাড়তে সে তো 2 বার কমিয়েছে বলে, একবার 2 টাকা না 3 টাকা কমিয়েছে, সে বললো আমি তো বলে, তোমরা তো বলেছো বাড়ালে বাড়বে কমালে কমবে, সেদিন আমি 2 বার কমিয়েছি। একবার কোটাটা আছে না, একবার তো আমাদের কথায় কমিয়েছে, পরের বারে কতটা কমিয়েছিল সেটা আবার বাড়িয়ে দিচ্ছে, এসব কোটা। তো যাই হোক, সেটা নয়, আমার কথা হচ্ছে যে আমরা যেমন এই বাড়িয়ে দেওয়া, আমি খুব রেগে গেছিলাম, তার কারণ যখন শুনলাম 900 টাকা করে একটা গ্যাসের দাম ঠিক করছে, সেটা আমার সমস্ত মানে কিংবুদ্ধি কিমুর হয়ে গিয়েছিলাম, এই কারণে যে ওটাই মেনে নিতে পারি, এবং সেই জন্য আমরা প্রতিবাদটা করেছিলাম। যেগুলো জেনুইন ইস্যু, প্রতিবাদ করে আমরা আমাদের প্রতিবাদ যত দূর যেতে হয় আমরা জেনুইন কেসে করব, এবং সেই জেনুইন কেসটা সকলেরই সমর্থন থাকে। কিন্তু আমার পলিটিক্যাল রিজনে
পলিটিক্স করার জন্য আমি একেতে রেভিনিউ আর্নিং নেই, আমি সেটাকে ডিস্ট্রয় করব, কারখানা বন্ধ করব, ম্যান্ডেট নষ্ট করব, এটা ঠিক নয়। ছুটির দিন দিয়ে দিতে পারে, এতদিন পর্যন্ত তো কোন ছুটিটা দিয়েছে? বিবেকানন্দের জন্মদিনে তো আমরা ছুটি দিচ্ছি, এই তো এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে, এরাও তো দেয়নি। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবসে আমরা ছুটি দিচ্ছি, তুমি ছুটির দিন ঘোষণা করো, তোমার সরকার থাকাকালীন করোনি কেন? আন্দোলনের জন্য একটা ছুটির দিন ঘোষণা হয়ে গেল। না, এই ছুটির দিন ঘোষণাতেও আমি আপনাকে সমর্থন করতে পারছি না। সে আপনি না করলেও এটাই মনে করি আমার, এমনিতেই আপনি বলছেন কর্মসংস্কৃতি সমস্যা, সবাই ছুটি চায়, এটা বন্ধ আলাদা, হলে এটা বাড়িতে আলাদা। থাকে, একটার পর একটা ছুটি এরম বাড়লে। এটা দুটো হুম, দুটো ছুটি বাড়বে, কিছু করার নেই, দুটো ছুটি বাড়বে। তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ আর বিবেকানন্দ বাংলার, রবীন্দ্র নজরুল বিবেকানন্দ, এদের বাদ দিয়ে বাংলা চলে না। আমি যেমন খাবো, আমি আমার সংস্কৃতিটাকে সম্মান জানাবো। ঠিকই, কিন্তু বাংলার এত মনীষী প্রত্যেকে প্রত্যেকে তো কই করা যাচ্ছে না, প্রত্যেকে তো করছে না, সম্মান জানাচ্ছে। হুম, কিন্তু 150 বছর পূর্ণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, হুম, আর রবি 25 বৈশাখ ছুটি আমরা তো দিই, ও দেবই, প্রতি বছর দেবো, বিবেকানন্দ দেবো, কিছু করার নেই। আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি। মাওবাদীদের উদ্দেশ্যে আপনি একটা প্যাকেজ, মূল স্রোতে তার ফেরানোর একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ প্যাকেজ ঘোষণা করেছেন, বারবার ঘোষণা করেছেন, জঙ্গলমহলে গিয়ে ঘোষণা করেছেন। আরও এ রাজ্যের বিভিন্ন সময় যেসব সন্ত্রাসবাদী উগ্রবাদী যেসব সংগঠন আছে, তাদের যারা এই মুহূর্তে আছেন, আমাদের কাছে স্টার আনন্দে একটা চিঠি এবং ডিভিডি এসে পড়েছে, যেটা আপনাকে দেখাতে চাইবো। সেটা হচ্ছে KLO, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের রাজেশ রায়। তারাও একেবারে আপনার এই ধরনের প্যাকেজের ওপর ভরসা রেখে আপনার কাছে অস্ত্র সম্বরণ করতে চায়। আমি দ্রুত একবার দেখতে চাইবো KLOর একজন নেতা রাজেশ রায়, প্রেসিডেন্ট, কি বলছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন। আমি কেয়ালোর অ্যাকশন গ্রুপের প্রেসিডেন্ট রাজেশ রায় সেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, আপনি যে প্যাকেজটা ঘোষণা করছেন তাতে আমরা খুশি। আমরা আর এগুলো ঝোঁক ঝামেলার মধ্যে যাব না। আমরা বন্ধুকে বিশ্বাসী না, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনি যদি আমাদের দায়িত্বভার গ্রহণ করেন তাহলে আমরা আত্মসমর্পণ করব। খুব ভালো, আমার মনে হয় ওনারা যদি সত্যি আসতে চান আমরা ওয়েলকাম করব, এবং মাওবাদীদের জন্য যে প্যাকেজ অ্যানাউন্স করেছে সেই প্যাকেজ আমরা ওনাদেরও দিতে পারি, কারণ ওনারাও তো উগ্রপন্থী, মানে ওদেরও তো বন্দুক ধরেই আন্দোলনটা করতে, সেটা আমরা কথা বলে সিদ্ধান্ত নিয়ে নেব। জীবন সিংহ ওনাদের প্রধান, তিনিও চিঠি খুব ভালো লিখেছেন হবে, যে সমস্ত অস্ত্রশস্ত্র আপনার কাছে দেখুন সমর্পণ আপনাদের করতে সাথে চান। যদি কথা বলতে চাই আপনারা কথা বলে ঠিক করুন, জানাবেন, আমরা নিশ্চয়ই, যখন আপনাদের থ্রুতে এটা বলেছে তখন আমি চাই যে ওনারা আসুক, আমাদের যা যা সাহায্য করেন আমরা নিশ্চয়ই করব, আমরা খুশি হব, ফিরে আসুন মূল স্রোতে, সব সাহায্য আমরা করব। আমি SMS এর প্রচুর প্রশ্ন এসছে, SMS এর ক্ষেত্রে যাব। সৌমিক নাগ টালিগঞ্জ থেকে লিখছেন, দিদি লন্ডনে যেরকম আছে সেরকম কলকাতায় তো ওয়েস্টার কার্ডের মতো কোনো সিঙ্গেল টিকিটিং সিস্টেম চালু করা যায় কি, যাতে একই টিকিটে রেল এবং সরকারের মধ্যে একটা কোঅর্ডিনেশনে বাস, ট্রেন, মেট্রোতে যাতায়াত করা যায়, অনেকটা সময় বাঁচে এবং আয়ও অনেক বাড়ে। এটা মুম্বাইতে আমি রেল মিনিস্টার থাকাকালীন করে দিয়েছিলাম, সুতরাং এখানে আমরা আরেকটু অর্গানাইজ করে দিয়ে চেষ্টা করি। সপ্তর্ষি সাহা মধ্যমগ্রাম থেকে লিখছেন, যশোর রোডের অবস্থা বেহাল, নাগেরবাজার দমদম স্টেশনের কাছে রাস্তার ওপর বাজার বসে, প্রবল ট্রাফিক জ্যাম হয়, প্রতিদিন নিত্যযাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। এছাড়া এই বিষয়টা নিয়ে তারা লিখছেন। আমি হাওড়াটা কিছুটা ক্লিয়ার করতে পেরেছি, বেহালাও অনেকটা ক্লিয়ার করতে পেরেছি কলকাতা পুলিশের আন্ডারে, কিন্তু দমদম নাগেরবাজার টাগের বাজার একটু দেখতে হবে, কমিশনেরটাকে তৈরি করে নিই, কারণ ওখানে আমাদের কমিশনেট হবে, ওই বারাসাত, রাজারহাট, সল্টলেক, দুটো, হ্যাঁ ওসব না, মানে এগুলো কিছু প্রসেস বাকি আছে, প্রসেসটা চলছে, ওরা হয়ে গেলে তারপর ওদের বলবো দেখতে, নিশ্চয়ই দেখবে। পরেরটা কমল কৃষ্ণ হালদার দুর্গাপুর থেকে লিখছেন, কলকাতার ওপর চাপ কমাতে আপনি দুর্গাপুর এবং আশেপাশের এলাকার উন্নয়ন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর এবং বেসরকারি সংস্থার কার্যালয় সরিয়ে আনার কি ব্যবস্থা করা যায়, যেমন মহারাষ্ট্রের পুনে বা নাসিকে কলকাতার আশেপাশে একটা বড় শক্তিশালী শহর গড়ে উঠেছে, ডিসেন্ট্রালাইজেশন। ওই জন্যই তো রাজারহাট তৈরি হয়েছিল না, আমরা যার জন্য তো রিঅর্গানাইজেশন অফ দ্য ডিস্ট্রিক্টের প্রপোজাল দিয়েছি না, যে আমাদের ডিস্ট্রিক্ট বাড়াতে হবে, কারণ ওই যে বলছিলাম 5টা MP, নর্থ 24 পরগনা অত বড় জেলা, সাউথ 24 পরগনা অত বড় জেলা, আমার মেদিনীপুর যেতে টাইম লাগে 2.5 ঘন্টা, আর এখান থেকে আমার কাকদ্বীপ যেতে 3 ঘন্টা, সুন্দরবন যেতে 5 ঘন্টা, সন্দেশখালী গোসাবা ওইদিকে যেতে 6 ঘন্টা, এইরকম পরিধি হয়ে গেছে। এগুলো ভাবাই উচিত ছিল আগে, এগুলো কেন যে ভাবেনি ভগবান জানে, এগুলো আমরা
ডিস্ট্রিক্ট ওয়াইজে অলরেডি অল পলিটিক্যাল পার্টি মিটিং অলরেডি ডিসকাশনও করেছি এবং আমরা এগুলো করব। এগুলো আস্তে আস্তে আমাকে ডিস্ট্রিক্টগুলো রিঅর্গানাইজেশন করতে হবে। অরূপ সাহা দমদম থেকে লিখছেন, দিদি ট্যাক্সিতে যাতায়াত দুর্বিষহ হয়ে উঠছে, একই জায়গায় যাওয়া এক এক দিন এক এক রকম ভাড়া দিতে হয়, মিটারে কারচুপি নিয়ে বলতে গিয়েও কোনো লাভ হয় না। যাদবপুর, গড়িয়া, দমদম, টালিগঞ্জ বাইপাসে কোনো ট্যাক্সি যেতে চায় না, রাত 10টা বাজলেই 20 থেকে 30 টাকা বেশি চায়, তা না হলে যায় না। হাজার হাজার নিত্যযাত্রীর এই সমস্যা, একটা কিছু ব্যবস্থা করুন। সত্যি তাই, প্রবলেমটা একটু বেশি আছে, কারণ এখানে সব ইউনিয়নের নানা রকম দরজাও খোলা আছে। দেখি কেউ একটা দায়িত্ব নিক, ট্রান্সপোর্ট মিনিস্ট্রিতে বক্সিতে চলে যাচ্ছে, ও থাকলে কাজটা ভালো করতে পারতো। দায়িত্ব নিক, নেওয়ার পরে দেখে নিচ্ছি। একটা কি আপনার সরকার যেহেতু আমরির ক্ষেত্রে এত দ্রুত এত কঠোর ব্যবস্থা নিল, কোনো সরকারি হেল্পলাইন বা এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যিনি যানবাহন পাচ্ছেন না তার ব্যবস্থার জন্য, বা এই যে ট্যাক্সি রিফিউজালের যে আইনটা সেটাকে আরো কড়াভাবে ব্যবহার হ্যাঁ, করা মাঝে যায়? মাঝে ট্যাক্সি ইউনিয়ন গুলো আছে না, এদেরও বুঝতে হবে যে মানুষকে আমি মানুষকে service সাহায্য একটা। করবো, এটা মানুষকে সার্ভিস দেবো। যত আমি সার্ভিস দেবো তত আমারও তো ইনকাম বাড়বে, এটাও তো দেখতে হবে। এগুলো আমি কথা বলে দেখবো। এই পরিবহন সংক্রান্ত আরেকটা, যদিও আপনার এই মুহূর্তে পরিবহন মন্ত্রী নেই, প্রতীক ঘোষ সেক্টর 5 এর কর্মী, তিনি লিখছেন, গড়িয়া থেকে সেক্টর 5 পর্যন্ত যাওয়ার কোনো পরিবহনের ব্যবস্থা নেই, ফলে আমাদের যাতায়াতের জন্য সেই শাটেল বা কোনো বেসরকারি গাড়ির ব্যবস্থা করতে হয়, খুব ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে এত যাত্রী তোলা হয় ভীষণ বিপজ্জনক। কোথায় কোথায়? এটা হচ্ছে গড়িয়া থেকে সেক্টর 5। সে এখন এরিয়া টু এরিয়া কোথা থেকে আপনি এমন করবেন? মেট্রো হয়ে গেলে তোদের সুবিধা হয়ে যাবে, আমি মেট্রো করে দিচ্ছি তো, টালিগঞ্জ তো গড়িয়া হয়ে গেছে অলরেডি। এবার গড়িয়া থেকে আমরা চলে যাচ্ছি সল্টলেক পর্যন্ত, যখন ওই মেট্রোটা হয়ে যাবে তখন ওরা একদম সল্টলেকে চলে যাবে। তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। আপাতত যেগুলো চটপট হয় সেগুলো তো দেখতেই হবে। এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টটাকে একটু আরেকটু এফেক্টিভ করতে হবে। কল্লোল মজুমদার বারাসাত থেকে লিখছেন, পুরসভার কাছে ছাড়পত্র আদায়ের সময় আবাসনগুলোর একতলাগুলোকে গাড়ি পার্কিং এর জন্য ব্যবস্থা হিসেবে দেখাচ্ছেন প্রমোটাররা। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, যেমন ওনার ক্ষেত্রে, যে পরে একতলায় একটা ফ্ল্যাট তৈরি করে বিক্রি করে দিচ্ছেন, অনেক সময় ছাদেও আরেকটা তলা তুলে বিক্রি করে দিচ্ছেন। যে কোনো মুহূর্তে আমরির মতো ঘটনা ঘটে যেতে পারে। এই অবৈধ নির্মাণ কাজ আটকাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়? এটা কিন্তু একটা জেনুইন সমস্যা, এবং এর সঙ্গে আমি যেটা যোগ করতে চাইবো সেটা হচ্ছে, বহু ক্ষেত্রে এই অবৈধ নির্মাণ করে জরিমানা দিয়ে রেহাই পাওয়া যায়, যেটা আরো মারাত্মক। যে একটা বাড়তি দুটো তলা বেআইনি হলো, আমি এটা জরিমানা করে দিলাম, সেটা একটা বৈধতার শিলমোহর পড়ে গেল। দেখুন, একটা কথা আমি অকপটে স্বীকার করি, সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশনে যারা মোটামুটি ইনভলভ আছে, সবাই নয় কিন্তু ম্যাক্সিমামটা, এদের একটা বেআইনি কার্যকলাপকে আইনত করে দেওয়া, টাকার বিনিময়ে বা কিছুর বিনিময়ে কেউ না কেউ করে এটা, এবং এটা হয়ে এসছে এতদিন ধরে। একটা সিস্টেম আপনি একদিনে বদলাবো বললেও একদিনে চেঞ্জ হবে না। এই সিস্টেমটাকে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে, এবং জনগণকেও এর জন্য সচেতন হতে হবে। তাদেরও এই ধরনের ঘটনা দেখলেই প্রতিবাদ করতে হবে, তবেই ঠান্ডা হবে, তা নাহলে হবে না। কোন আরো কড়া বিধি, আইন কিছু একটা? শুনুন, আইন যা আছে, আইনের পথে চলবে। মানুষের আইনটা হচ্ছে সবচেয়ে বড় আইন, মাথায় রাখবেন। এই ধরনের ঘটনা ঘটলে মানুষ একদম স্টেট, যেগুলো বেআইনিকে প্রমোশন দিচ্ছে, স্টেট আপনারা আইনত অ্যাকশন নিন। আইনত কি অ্যাকশন আমি আর বলে দেবো না। মানে আপনি বলছেন এই জরিমানা দিয়ে বেআইনি জিনিসকে আইনি করা যাবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট? না, দেখুন, কিছু কিছু ক্ষেত্রে জরিমানা দিয়ে আইনত করা যায়। সেটা হচ্ছে, যেমন ধরুন, আমি বাধ্য হয়ে করছি কতগুলো কেস। হাওড়ায় কতগুলো ইন্ডাস্ট্রি হয়েছে, ওই কার পার্কিং এর জায়গাটা নিয়ে পুরো, যেটা টার্মিনাস হবে, সবটাই ইল্লিগাল। সেখানে ইন্ডাস্ট্রি সেট আপ হয়ে গেছে অলরেডি। সেখানে তাকে আমি একটা জরিমানা নিয়ে, আমার গভর্নমেন্টের আর্নিং হবে, আমি তাকে আইনত করে দিচ্ছি, নাহলে ইন্ডাস্ট্রিগুলো উঠে যাবে। এটাতে গ্রেটার ইন্টারেস্ট আছে। এখানে দেখতে হবে গভর্নমেন্টের ইন্টারেস্ট কতটা, ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট কতটা। যদি গভর্নমেন্টের তাতে আর্নিং হয় এবং মানুষের ভালো হয় সমষ্টিগতভাবে, সেটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে ইন্ডিভিজুয়াল পকেটে টাকা করছে, সেই জন্য বেআইনি ক্ষেত্রে, সেগুলো তো আমি বলবো যে এদের বিরুদ্ধে আপনারা এফআইআর করুন, কমপ্লেন করুন, এফআইআর করুন, একদম এটাও ক্রিমিনাল অফেন্স। এফআইআর করুন, দরকারে কোর্টেও যান, নিশ্চয়ই করতে পারবেন। এফআইআর কে করবে? বাড়ি অবৈধ নির্মাণ যে করেছে তার আর পুরসভার অফিসারের আন্ডারস্ট্যান্ডিং। সো হোয়াট, সেটা কমপ্লেন তো করতে পারে। তার বাড়ির যে ভাড়াটে, বা আপনি যাদের বলছেন যাদের বিক্রি করে দিচ্ছে, তারাও তো কমপ্লেন করতে পারে। এনিবডি ক্যান লজ এফআইআর, যেটা স্পেসিফিক কমপ্লেন থাকে। কিছু কিছু জানতেও হবে। ইমেলে এসছে পারমিতা বন্দ্যোপাধ্যায় লেক গার্ডেন্স থেকে,
অগ্নিকাণ্ডের জন্য বিপর্যয় মোকাবিলা করার জন্য কোনো বিশেষ প্রশিক্ষিত বাহিনী কি গঠন করা সম্ভব? স্কুল কলেজে এরম দুর্ঘটনার মোকাবিলা করার জন্য পশ্চিমী দেশগুলোতে ছাত্রছাত্রী এবং শিক্ষকদেরও একটা ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, সেরম সচেতনতা হ্যাঁ, সৃষ্টির আমরা যদি এরকম কিছু করা করছি। যায়। আমরা অলরেডি স্টার্ট করেছি। আমাদের মনে হয় কিছু স্কুলকে আমরা সিলেক্ট করছি আচ্ছা। ট্রেনিং দেওয়ার জন্য। হুম এরকম স্টার্ট হচ্ছে ওই জঙ্গল মহল টল এরিয়া দিয়ে। হুম 3টে ডিস্ট্রিক্ট ইমিডিয়েট বাছা হয়েছে। হুম 3টে না 2টো ডিস্ট্রিক্ট বাছা হয়েছে, মোস্ট প্রবলি দার্জিলিং, জলপাইগুড়ি। হুম তারা একটু ট্রেনিং নিয়ে যদি ভালো করে তারপর আমরা এটা অন্য জায়গায় অ্যাপ্লাই করবো। আচ্ছা। হুম হুম দেবাঞ্জন মুখোপাধ্যায় ঢাকুরিয়া থেকে লিখছেন, অগ্নিবিধি না মানলে হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়াটাই কি একমাত্র রাস্তা? এমন হলে অনেক হাসপাতালই বন্ধ হয়ে যাবে। জরুরি পরিস্থিতিতে রোগীদের যখন নিয়ে যাচ্ছি তখন হাসপাতালের কি দেখবো, তারা কি বিধি মেনেছে কিভাবে দেখবো? এটা একটা বাস্তব সমস্যা। বুঝলাম না কোশ্চেনটার উত্তরটা। হুম, এটা কি হসপিটাল অথরিটিকে প্রোটেকশন দেওয়ার জন্য করা হয়েছে, হুম, না রিয়েলি জেনারেল সেন্সে করা হয়েছে? হুম, যদি এটা হসপিটাল অথরিটিকে প্রোটেকশন দেওয়ার জন্য করা হয়ে থাকে, হুম, তাহলে আমি বলবো যারা অতগুলো মানুষকে খুন করে, হুম, দুটোর সময় আগুন লাগার পরেও 4টে দমকলকে খবর দেওয়া হয়েছে, তাদের জন্য কোনো ক্ষমা নেই। এবং ঠান্ডা মাথায় খুন, এবং এটা আর কোনো ব্যাখ্যা নেই। তাদের জন্য আইনের পথে চলবে। এখানে কোনো লবি করে কোনো লাভ হবে না, হুম পরিষ্কার কথা হুম বলেই তো দিলাম। আপনার এক সময়ের রাজ্যের শাসক দল, এখন আপনার বিরোধী দল, তারা আপনি কি মন্তব্য করেছেন, চরমার্ব বলেছেন, সেটা বড় করে হাইলাইট করা হচ্ছে আপনার কোথায় কালকের করেছে, মন্তব্য কোথায় নিয়ে। করেছে? তাদের পার্টি কাগজে হ্যাঁ। আমি শুনছিলাম, অবশ্য কেউ আমায় বলছিল। তো যদি বলে থাকে আমি চর মারবো বলেছি, চর মারবোটা তো খুব তুচ্ছ ব্যাপার। আমরা সবাইকেই বলি, আদর করে বলি চর মারবো, আবার রাগ করে বলি থাপ্পড় মারবো, আমরা এগুলো বলি, এগুলো কলকুয়াল তুচ্ছ ল্যাঙ্গুয়েজ। ফাঁসি দেওয়ার কথা বলিনি, এটাই তো ভাগ্য ভালো। যারা এতগুলো লোককে খুন করেছে তারা তো ফাঁসির কাটে চড়ানো উচিত। তারা আবার লবি করছে, যারা খুন করেছে তাদের হয়ে লবি করছে, লজ্জা করে না? ওই জন্যই বলি লুকোপ্লাস্টার আরো দিতে হবে কিনে, হাতে হাতে দিতে হবে, সিপিএমকে সাপ্লাই করতে হবে। পি মজুমদার নয়াদিল্লি থেকে লিখছেন, জমি অধিগ্রহণের সমস্যার জন্য 34 নম্বর জাতীয় সড়ক এবং 6 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ বন্ধ হয়ে গেছে, এটা কিছু করা যায়? সম্প্রসারণের কাজ ঠিক চলছে। হুম কতগুলো ক্ষেত্রে আমাদেরও বাস্তব হতে হবে। সেটা হচ্ছে কতগুলো ক্ষেত্রে যেখানে যেখানে ফাঁকা আছে, প্রবলেম হবে না, ক্লিয়ার হয়ে গেছে, করে দেওয়া হয়েছে। কাজ অনেক প্রসেস এগিয়ে গেছে কতগুলো ক্ষেত্রে। যেমন ধরুন কল্যাণী থেকে, আপনার ওই নদিয়া থেকে, যেগুলো বনগাঁ, গাইঘাটা, বারাসাত, কনজেস্টেড এরিয়া, লক্ষ লক্ষ মানুষ উচ্ছেদ করবে তাদের। বলেছি ওপর দিয়ে আনুন, এলিভেটেড করো, ওখানে পুরো 100 কিলোমিটার একটা ফ্লাইওভার টেনে দাও, হয়ে গেল। তাহলে আর লোকগুলোকে অত ক্ষতি করতে হবে না, অল্প জায়গা লাগবে শুধু কয়েকটা পিলার পুঁততে, ওপর দিয়ে টেনে দিক। হ্যাঁ, তাতে গভর্নমেন্টের একটু টাকা বেশি লাগবে, তাতে কি আছে? 1 লক্ষ মানুষ বাঁচাতে গেলে কিছু টাকা খরচা হবে না? যে কোনো একটা করতে হবে। এইভাবেই বলে দেওয়া হয়েছে, অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। কল্লোল সিংহ গড়িয়াহাট থেকে লিখছেন, আপনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন নিয়ম চালু করেছিলেন অবসরের পর কোনো কর্মী তার পিএফ বা গ্র্যাচুইটি না নিলে সন্তানকে চাকরি দেওয়া হবে। সরকারি ক্ষেত্রে এরকম কিছু করা যায়? সরি, আমি একটা আর্জেন্ট মেসেজ পেয়ে উত্তর না দিচ্ছি। না আপনি রেলমন্ত্রী ছিলেন, উনি বলছেন তখন নাকি নিয়ম করেছিলেন যে অবসরের পর কোনো কর্মী তার পিএফ বা গ্র্যাচুইটি না নিলে তার সন্তানকে চাকরি দেওয়া হবে। না না, এটা নয়, আমরা করেছিলাম যেটা, সেটা হচ্ছে, সেটা নয়, এটা হচ্ছে সেফটি স্টাফ আছে, হুম সেফটি রিলেটেড যে স্টাফ ছিল। হুম রেলটা তো আপনারা জানেন যে যারা গ্যাংম্যান কাজ করে, হুম যারা ইঞ্জিন চালায়, এরকম সেফটি রিলেটেড, রেলটা হচ্ছে সেফটি রিলেটেড একেবারে। বিজনেস। সেই জন্য ওখানে ধরুন সেফটি রিলেটেড তাদের বলেছিলাম, তাদের অবসরপ্রাপ্তদের হুম ছেলে মেয়েদের চান্স দেওয়া হবে। হুম এটা অন্য ম্যাটার, এটা আমি করে এসেছিলাম। অমিতাভ ঘোষ হুগলি থেকে বলছেন, দিদি রেলের জন্য রেলের মতো পশ্চিমবঙ্গে চাকরির যে পরীক্ষাগুলো আছে সেগুলো খরচ কি কমানো যায়? ভেবে দেখবো, ওরা করে দিয়েছিলাম, আমি পোস্টাল অর্ডার হ্যাঁ, উনি করে ওটাই দিয়েছিলাম। ওইটা রেফার করেছেন। এটা আমি দেখে নেব, হুম এখন তো অর্থের অবস্থা আছে, একটু পরিস্থিতিটা সামলাই দেখে নেব। হুম নবনীতা বন্দ্যোপাধ্যায় দমদম থেকে বলছেন, যেসব মেয়েরা হাই স্কুলে চাকরি করেন তাদের 80 থেকে 100 কিলোমিটার ডেইলি প্যাসেঞ্জারি করতে হয়, তার জন্য সমস্যায় পড়তে হয়। অনেকদিন ধরেই শুনছি বাড়ি থেকে 20 কিলোমিটারের মধ্যে একটা মিউচুয়াল ট্রান্সফারের ব্যবস্থা হবে, এখনো হয়নি, আদৌ কি হবে? অর্ডার দিয়ে দেওয়া হয়ে গেছে, আচ্ছা। মিউচুয়াল ট্রান্সফারগুলোকে প্রায়োরিটি দিতে বলে দেওয়া হয়ে গেছে। হুম অনেক সময় কি খালি থাকে না বা প্রবলেম হয়ে যায়, ধরুন এমন করে গেছে এরা, একটা স্কুলে ধরুন 26 জন টিচার, আরেকটা স্কুলে একজনও নেই, শুধু এটা প্রসেস করে করতে হচ্ছে। হুম আপনার দলের কথায় আসি। তৃণমূল কংগ্রেসের নেতাজি ইন্দোরে যে কনফারেন্স হলো তাতে বলছিলেন আপনি যে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসকে নিয়ে যাওয়ার কথা।
সেই বিষয়ে কি কোনো চিন্তা ভাবনা করছেন যে আরো বেশি করে ফুটপ্রিন্ট রাখার জন্য গোটা দেশে? না না, আমার সময় খুব কম, আমি এখানে কাজ করতে করতে আমার সময় বেরিয়ে যাচ্ছে সকাল থেকে রাত অবধি, সময় পাচ্ছি না। ওটা মুকুলরা দেখে, মুকুল আছে, দিনেশ দা আছে, ওরা সবাই দেখে, বক্সি আছে, পার্থ আছে, সুব্রতরা আছে, সবাই দেখে। কাজে আমি আমার কাজ করি, ওরা ওদের কাজ করে। আমার কাছে যখন কোনো একটা স্পেসিফিক প্রপোজাল আছে তখন আমি দেখি। অলরেডি ত্রিপুরাতে তো আমাদের ইউনিট আছে, আসামে আমাদের এমএলএ আছে, অরুণাচলে আমাদের 5 জন এমএলএ আছে, মণিপুরে আমাদের 1 জন এমএলএ আছে, ঝাড়খণ্ডে আমাদের ইউনিট আছে, উত্তরপ্রদেশে ওরা মানে ইউনিট করতে যাচ্ছে, 17টা পার্টি একসাথে হচ্ছে। এরকম অনেক জায়গায় আছে, যেখানে আছে সেখানে তারা কাজ করছে, তো আছে অলরেডি, চেষ্টা হচ্ছে। দলের মানে গুরুত্ব অনেকে করতে চায়, সারা ভারতবর্ষ জুড়ে আমাদের কাছে অনেক ডিমান্ড আছে, আমরাই টাইম দিতে পারি না বাংলার জন্য, বাংলাটা একটু সামলে নিই, এই জন্য আর কি। দলের গুরুত্বপূর্ণ নেতারা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলাচ্ছেন, মন্ত্রী হয়ে গেছেন, তাতে দলের কাজ কি কোথাও সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা হচ্ছে না, তার কারণ আমাদের দলের সবার একটা গুণ আছে। তৃণমূল কংগ্রেসকে বাইরে থেকে সবাই ভাবে খুব খারাপ। দেখুন, আমার 340টা ব্লক আছে, তাতে 5টা ব্লকে সমস্যা থাকবে না, এটা ভাবা ভুল। আপনাদেরও যত এমপ্লয়িজ আছে, ইউ ক্যানট সে ইউ ক্যান কন্ট্রোল এভরিবডি। কেউ অত আছে যাকে আপনার কন্ট্রোলের মধ্যে আছে, আপনাদেরও নানা রকম ডিফারেন্ট টাইপের স্টাফও আছে। সেরকম আমাদেরও, যদি আপনি আমাকে ন্যায্য কথা জিজ্ঞেস করেন, আমি 340টা ব্লকের মধ্যে 4-5টা ব্লকে একটু গ্রুপিং থাকতে পারে, আদারওয়াইজ কিন্তু নেই। তৃণমূল কংগ্রেসের একটাই সুবিধা হচ্ছে যে স্টেটে তো কোনো ঝগড়াই নেই কারোর সাথে কারো, ওই 3-4টে ব্লকে যা আছে নিচু তলা আছে সেটা আমরা সামলে নিতে বলেছি, কিন্তু ওপরে তো কারোর সাথে কারো কোনো ঝগড়া নেই। তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যেখানে নো গ্রুপিং, অনলি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটার নাম, আমরা সবাই এটার মেম্বার। আর 2 হচ্ছে, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরাও কখনো গর্ববোধ করে না যে আমি মন্ত্রী হিসেবে, তারা গর্ববোধ করে দলের একজন কর্মী হিসেবে আর একজন মানুষ হিসেবে। এবং আমরা যারা সারাক্ষণ মন্ত্রিত্বের কাজও করি, কারণ আমরা এটা মনে করেছি যে এটা আমাদের দলেরই একটা অঙ্গ, যে আমাদের মানুষ নির্বাচিত করেছেন, এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমরা যদি মনে করতাম যে শুধুমাত্র নির্বাচিত হয়েছে এখন এনজয় করব, তাহলে কিন্তু আমাদের এত খাটতে হতো না। কিন্তু আমরা নির্বাচিত হয়ে আমাদের আরো বেশি খাটতে হচ্ছে, তার কারণ হচ্ছে পয়সা নেই, করি নেই, কিছু নেই, কর্মসংস্কৃতি নেই, এই অবস্থার মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে। এবং এক্ষেত্রে আমরা যারা 12 ঘন্টা কাজ করতাম এখন 18 ঘন্টা কাজ করতে হচ্ছে, কারণ চ্যালেঞ্জ নিয়ে যে বাংলা মায়ের সেবাটা আমরা করব এবং বাংলার ছাত্র যৌবনদের আমরা এগিয়ে নিয়ে যাব, নতুন প্রজন্মকে জায়গা করে দেওয়ার জন্য এই লড়াইটা আমাদের করতেই হবে। এটা আমাদের আরেকটা লড়াই, আমাদের জীবনের অনেকগুলো বছর আমরা সংগ্রাম করে এসেছি, এটা আমাদের আরেকটা সংগ্রাম। এই সংগ্রাম আমার রাজ্যবাসীকে দেবার সংগ্রাম, এবং আমি বলেছি এটা কিন্তু দেওয়ার সংগ্রাম, পাওয়ার সংগ্রাম নয়। সুতরাং আমরা কষ্ট করে এটা করছি। সুতরাং মন্ত্রিত্বও করে, পার্টিতে যখন প্রবলেম হয়, এই তো দেখুন আজকে একটা মগরাহাটে ঘটনা ঘটেছে, আমি মুকুল রায়কে পাঠিয়ে দিয়েছি। শোভন চ্যাটার্জি যেখানে ফায়ার ব্রিগেড বাড়িগুলো নিয়ে মিটিং ডেকেছিল অগ্নি নির্বাহ নিয়ে, ওকে করে বললাম যে তুই যা ঘুরে আয়, চলে গেল। সব এমএলএদের পাঠিয়ে দিলাম ওখানে এলাকায়, ঘুরে এলো। স্বামী মাও বসে আছে ওখানে, যতক্ষণ কাজ না হবে ওরা ডায়মন্ড হারবারে বসে থাকবে, যতক্ষণ একটি বডিও বাকি থাকবে বাড়িতে না যেতে। আজ পর্যন্ত যে পোস্টমর্টেম অলরেডি হয়ে গেছে 29-30 জনের, কিন্তু মদ খেয়ে মৃত্যু হলে আপনারা তো জানেন যে এমনই একটা বিষাক্ত জিনিস থাকে যে সংখ্যাটা বেশি হয়। ফলে আমি কিন্তু টোটাল হেলথ টিম পাঠিয়ে দিয়েছি, পোস্টমর্টেম যারা করবে তাদের টিম পাঠিয়ে দিয়েছি, পলিটিক্যাল টিম পাঠিয়ে দিয়েছি, এমএলএদের পাঠিয়ে দিয়েছি, জেলা পরিষদকে পাঠিয়ে দিয়েছি, সাথে সাথে মৃত্যুর পরে তারা যাতে ক্রিমেশন করতে পারে তার খরচাটাও দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। যারা হসপিটালে বাঙ্গুরে নিয়ে এসছে ওখানে অরূপ বিশ্বাসকে রেখে দিয়েছি, তারা রাত্রি তাদের আত্মীয় স্বজনরা থাকবে, তাদের থাকা খাওয়া ব্যবস্থা করা সব আমরা কিন্তু নিজেদের মধ্যে করে নিই। এটাতে কাজ করতে যে ওস্তাদ আমাদের দলের লোকেরা, এটা কোনো কেউ এই ডিজাস্টার অপারেশন জানে না, করতে পারে না। এই অপারেশনটা আমরাই খুব ভালো পারি। আমি দলের কথায় আসবো। সেটা হচ্ছে যে এর আগে আমরা বহু রাজনৈতিক দলকে এ রাজ্যে দেখেছি শুদ্ধিকরণ ইত্যাদি ইত্যাদি করতে, যার মানে সরাসরি কিছু ইম্প্যাক্ট আমরা দেখিনি। আপনি একমাত্র পলিটিশিয়ান যিনি প্রকাশ্যে, আমার মনে হয় সল্টলেকের আইটি সেক্টরে একটা ক্যাপ্টেন্স মিট অনুষ্ঠান ছিল, সেখানে বলেছিলেন যে কাউকে টাকা দেবেন না, কেউ টাকা চাইলে আমাকে যোগাযোগ করবেন। আপনি বলেছিলেন যে প্রমোটারি এবং ঠিকাদারি করলে করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রমোটারি আর ঠিকাদারি করে তৃণমূল কংগ্রেস করা যাবে না। না, আমি বলছি সিন্ডিকেট করা যাবে না। হ্যাঁ, এই কথাই আসবো যে সিন্ডিকেটে কোন দলে তৃণমূল কংগ্রেসে একজন নেতা খুন হয়েছে, এই ধরনের প্রবণতা রুখতে কি করছেন, আর এইটার ক্ষেত্রেই বা দলের দিক থেকে কোনো ব্যবস্থা করছেন? না না, দেখুন এগুলো কিছু লোক আছে, অনেক গরিব ছেলেপেলেরা আছে, আর কিছু লোকের কাছে সিপিএম তো টাকা তুলে দিয়ে গেছে হাতে, কাঁচা টাকা।
দেখবেন বাড়িতে খেতে পাক না পাক শপিং মলে গিয়ে প্রচুর টাকা ফুর্তি ওড়াচ্ছে, একদল লোক তো করছেও, মানে যারা নিজের টাকা দিয়ে মানে কষ্টের টাকা অর্জিত করে নয়, এই প্রমোটিং লাইনটাই নিয়ে একটু টাকাও করেছে। সব প্রমোটার খারাপ এ কথা আমি নিশ্চয়ই বলবো না, কিন্তু কিছু কিছু লোক এটা সুযোগ কিন্তু নিয়েও আপনি এখন করছে। শাসক দল, এই সব প্রমোটাররা শাসক দলে ঘনিষ্ঠ হয়ে না না পড়ে। না, হই করে লাভ নেই, সে থাকলে বা কি যায় আসে, সেটা না। দেখুন প্রমোটার প্রমোটিং করবে, সব প্রমোটিং খারাপ বলে আমি কেন মানতে যাই? সবাইকে তো কাউকে না না, কাউকে একপাশে বিল্ডিং তৈরি করতে প্রমোটিং, হবে। একপাশে তোলাবাজির অভিযোগ, হ্যাঁ, রাজারহাট, হুগলি। তোলাবাজিটা থাকবে না। হ্যাঁ, হলদিয়া। আপনি হ্যাঁ, যেটা হচ্ছে সিন্ডিকেটের নাম করে 5-6 জন মিলে একসাথে বলছে আমি ছাড়া কেউ অ্যালাউ হবে না, আমি দাম ঠিক করে দেবো, এটা পুলিশকে অ্যাকশন নিতে বলে দেওয়া হয়েছে, পুলিশকে অলরেডি বলে দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন। দলের রং না দেখে। না, অলরেডি অনেক অ্যারেস্ট হয়ে গেছে, হুম। এবং তাতে আমাদের লোকেরাও অনেক বেশি অ্যারেস্ট হয়েছে সিপিএম এর থেকে। তাতে কেউ কেউ হয়তো আমার উপর রেগে যাচ্ছে, কি করবো, কোথাও কোথাও প্রশাসনিক ভূমিকা নিতে হবে, গুড গভর্নেন্স, কিছু করার নেই। তাই তৃণমূল কংগ্রেস নেত্রী আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো এখন আলাদা সত্তা। না না না, একদম না। আলাদা সত্তা মানে আমি গভর্নমেন্টের কাজ করে আমাকে পার্টি ডিস্টার্ব করে না, আমার পার্টি আমি যেটা করি সেটাকেই তারা এন্ডোর্স করে, এটা আমার কাছে খুব ভালো। আমাদের পার্টিটা সিপিএম পার্টির মতো নয় যে এক একটা নেতা গিয়ে এক একটা ওপিনিয়ন দেবে তারপর তাকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের একটাই সুবিধা আছে, আমি যদি কোনো সিদ্ধান্ত নিই যেটা আমার আলোচনা করার প্রয়োজন হয় আমাদের জিজ্ঞেস করে নিই, ওরা একদম স্ট্রেট সবাই মিলে যা যা ওপিনিয়ন দিয়ে দেয় এবং সেটা আমরা এক জায়গা থেকে সিদ্ধান্ত নিই। আমাদের ওই ঘুরে বসে প্যাচ কষে সিদ্ধান্ত হয় না, তো এটা আমাদের সুবিধা আছে, সিদ্ধান্তটা চট করে হয়ে যায়। আর সিদ্ধান্ত হয়ে গেলে তখন আর কেউ কিছু এগেনস্টে বলেন, সবাই এক হয়ে কাজটা করে। না, এইমাত্র আপনি যেটা বললেন যে প্রশাসক হিসেবে আপনার ভূমিকা, আপনি দলের রং দেখেন না, সেখানে তো একটা আলাদা সত্তা আছে। সেটা আমার দল জানে, সেটা আমার দল করতে বলেছে আমাকে, তাই দল আর প্রশাসনের মধ্যে মানে নিশ্চয়ই দল আমার রাইটার্সে গিয়ে দলীয় মিটিং করুক, এটা আমি নিশ্চয়ই করতে দিই না, খুব কম, আমার সাথে দেখাই হয় না ওদের, খুব কম দেখা হয়, সেই জন্য আমি ঠিক করেছি 3 মাস পর পর একটা করে ওই মিটিংগুলো করে দেবো, তাহলে সবার সাথে কমিউনিকেশন। যেমন গতকাল আমি করলাম একটা এমএলএদের কাউন্সিলরদের মিটিং, জনপ্রতিনিধিদের, তাদের ইনস্ট্রাকশনগুলো দিলাম, সুতরাং গভর্নমেন্টের কর্মসূচিগুলো বললাম, সেরকম যখন প্রয়োজন হবে দিয়ে দেবো, কিন্তু ওরা মনে করে দিদি যেটা করছে সেটা আমাদের দিকে তাকিয়ে মানুষ আমাদের দিয়েছে, মানুষ না থাকলে তো দল হয় না, সুতরাং দলটাও মনে রাখবেন মানুষকে নিয়েই, মানুষ বাদ দিয়ে দলও হয় না, গভর্নমেন্টও হয় না, মানুষের জন্য, একদম মানুষের জন্য। কাজে মানুষ যেটা চাইছে সেটা করা কর্তব্য, এটা আমরা মনে করি, যার জন্য আমাদের কোনো প্রবলেম হয় না। দল আর গভর্নমেন্টের মধ্যে কোনো অন্তরায় হয়ে কেউ দাঁড়ায় না, তার কারণ হচ্ছে এই সত্যটা আমরা বুঝি বলে। আপনার এই প্রশাসনিক ভূমিকার প্রশংসা করলেন রতন টাটা আমরির ঘটনার পর, এটা কেমন লাগলো আপনার? আমি তো দেখিনি, উচ্ছ্বসিত প্রশংসা। আমি তো দেখিনি, টুইটারটা খুলিনি 3 দিন, আসলে আমরির ঘটনা পড়ার পরে। আপনি টুইটার ফলো করেন? নিশ্চয়ই আমি দেখি, হ্যাঁ। আমি লিখি না, হ্যাঁ। কারণ আমাদের পক্ষে করাটা ঠিক হবে না, হ্যাঁ। কিন্তু আমি দেখি, প্রত্যেকেই দেখি, সুতরাং আমার এই 4-5 দিন বললাম না মার কাছেও যেতে পারিনি, আর ব্ল্যাকবেরিটা খোলার সুযোগও হয়নি, সুতরাং টুইটার দেখিনি, দেখে নেবো আমি। এই যে রূপান্তর ব্যাড মমতা গুড মমতা হয়ে গেল, এটা কেমন? না না, কেউ যদি মনে করেন যে তার ভালো লেগেছে, আমরা কৃতজ্ঞ, উই আর অবলাইজড। আমরা এই আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। নিঃসন্দেহে আপনার কাজ, তার সময় অনেকটা ডিমান্ডিং, অনেক বাড়ছে, তার ভেতরেও কোনো অবকাশ, কোনো অবসর খুঁজে পাচ্ছেন? সরি, পাওয়ার বলতে বলতে পাওয়ারের এসএমএস চলে এসেছে, ওইটা দেখতে দেখতে, সরি, এটা একটু রিপিট করবেন প্লিজ। হ্যাঁ, আমি বললাম যে এই এখন মুখ্যমন্ত্রী হিসেবে আপনার কাজের পরিসর অনেক বেড়ে গেছে, এছাড়া দলের কাজ, প্রশাসনিক ভূমিকা তো আছেই, কোনো অবকাশ অবসর এর ভেতরেও খুঁজে পাচ্ছেন? মা অসুস্থ, এসএসকেএম এ, তার সত্ত্বেও কোনো নিজের জন্য সময় বের করতে পারছেন? নিজের টাইম বলে কিছু নেই, আমি তো বলে দিচ্ছি আমার পরিবার টরিবার কিছু নেই, আমি একা, মা আছে, মা হাসপাতালে, মা অসুস্থ আছে, চোখ মেরে তাকাচ্ছেও না, কথাও বলছে না, সেই জন্য যেতেও ভালো লাগছে না, কিন্তু এই কদিন টাইমও পাইনি। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি, কাল সারা রাত মার অবস্থাটা খুব খারাপ গেছে, আমাকে বারবার করে ফোন করেছে, সেটাতে একটা চিন্তা থাকে, মা থাকলে মার মুখটা, হাসি মুখটা দেখলে আমার অনেক কাজ হয়ে যায়। যাই হোক, এখন মেনে নিতে হবে, এত কিছু করার নেই যদি এতটাই খারাপ আছে, কিন্তু সময় আমি একদমই পাই না সত্যি, এখন মানে এত বেশি হেক্টিক হয়ে গেছে না। আর কিছু কিছু লোক আছে, সকলেই ইম্পর্টেন্ট, সকলেই বলছে রোজ দেখা করবো, বাড়ির থেকে বেরোবার সময় 200 লোকের সাথে কথা বলতে হয়, পেরে উঠছি না, কষ্টটা বেশি হচ্ছে, প্রেশার পড়ছে, বকতে বেশি হয়, কিন্তু মানে কখনো কখনো গলা শুকিয়ে যায় বকতে বকতে, কিন্তু কি করবো বলুন, উপায় নেই, চ্যালেঞ্জ নিতে গেলে তো হবেই। হ্যাঁ, দুটো নতুন ধরনের আপনি কিন্তু আমাকে 1 মিনিটের বিরত, আপনি আমাকে বিরতি দেননি। বিরতি নিইনি, বিরতিহীন ভাবে আমরা একেবারে না না, আর 5 মিনিট বাকি আছে, এই পর্যায়ে শেষ অবধি চলে এসেছি। এক হচ্ছে
ফিল্ম ফেস্টিভ্যালের সময় উদ্বোধনের অনুষ্ঠানে আপনি নিজে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ফোন করলেন। আহ, এই সেইটা যদি একটু বলেন, এই ব্যাপারে আপনার কাছে কেউ কখনো কিছু শোনেনি? না না না, এটা তো দেখুন, এটা তো আমি দেখলাম যে উনি ইনফরমেশন কালচারের মিনিস্টার ছিলেন, একটা ফিল্ম ফেস্টিভ্যাল হবে আর উনি ফিল্ম একটু ভালোবাসেন আমি শুনেছি, সেই জন্য আমি মনে করেছিলাম যে তাকে জানানো উচিত এবং তিনি থাকলে ভালোই হয়। যে আমি কথা বলেছিলাম, তার হয়তো অসুবিধা আছে, আসতে পারেনি, ইটস ওকে। উনি অবাক হননি আপনার ফোন পেয়ে? না না, কেন অবাক হবে? কিছুদিন আগে বিমান বসুর হাত ধরে আশ্বস্ত করলেন এত বড় একটা দুর্ঘটনা না না, ঘটে উনি যাওয়ার আমাকে পর। বলছিলেন যে কি একটা প্রবলেম বলছিলেন, আমরা চিন্তা করার কোনো কারণ নেই, আমরা সব করে দেবো, কিছু থাকবেই না বাকি, আর বলবো আর? সেটাই তো চিন্তা করার সব থেকে বড় কারণ। না, সেটার আপনি জন্য যদি মেরে সব ফেলতে হবে? করে দেন, আপনার বিরোধীরা কি করবে? সেটার জন্য মেরে ফেলতে হবে? মেরে ফেলার জন্য থ্রেট কেন রোজ রোজ? মুখ্যমন্ত্রী হওয়ার পরে এটা কি মানে আপনার বৃহত্তর অন্য রাজনৈতিক দলের সম্পর্কে ক্ষেত্রে একটা বড় বড় ভূমিকা, যে এই যে দেখুন, সহিষ্ণুতা? দেখুন, সহিষ্ণুতা মানে দুর্বলতা নয়, সৌজন্যতাই সৌজন্যতা, এটা থাকা উচিত, আমার কাছে চিরকালই থাকবে। কিন্তু কথা হচ্ছে যে সৌজন্যতা থাকবে, আমি চাই সবাই ভালো থাকুক, তাদের পরিবার পরিজন সকলকে নিয়ে, কিন্তু সবাইকে বলবো যে সৌজন্যতার সুযোগ নিয়ে রোজ রোজ মারপিট করবেন না। আমি করছি না বলে আপনি করবেন না, কারণ ওই যে দণ্ডিতের সাথে দণ্ডদাতা আবার চলে আসবে। সুতরাং বারবার আর একই কথা বলতে চাই না, সবার সুমতি হোক, শুভবুদ্ধি হোক। আমি আর বিরোধী দলকে অলওয়েজ বলি যে এত তাড়াতাড়ি অধৈর্য হচ্ছেন কেন, ধৈর্য রাখুন, একটু বিশ্রাম নিন না, এনজয় করুন লাইফ। অনেক ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা কথা বললাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সঙ্গে ছিল আপনাদের অসংখ্য SMS, ইমেল, চিঠি, নানা প্রশ্ন। আপনাদের চোখ থাকুক স্টার।